সুপ্রিয় শিক্ষার্থীরা, আমাদের দেশসেরা মেডিকেল কোচিং ডিএমসি স্কলার্স থেকে তোমাদের আজকে আরও একটি ইংলিশ ক্লাসে স্বাগতম। ওকে, তো সবাইকে আমাদের ইংলিশ ক্লাসে স্বাগত জানাচ্ছি। তো আমাদের যারা ক্লাসে আছি প্রত্যেকে একটু কষ্ট করে আমাদেরকে একটু লিখবে সাউন্ডটা ক্লিয়ার আছে কিনা বা ভিউটা ক্লিয়ার আছে কিনা, সাউন্ডটা ক্লিয়ার কিনা। প্রত্যেকে একটু কষ্ট করে জানাবো যে আমাদের সাউন্ডটা ক্লিয়ার আছে কিনা আমাদের ক্লাসে। ওকে, আমরা যারা আছি প্রত্যেকে একটু কষ্ট করে সাউন্ডটা ক্লিয়ার আছে কিনা আমাদের কমেন্ট সেকশনে জানাবে। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। ওকে, আর একটা কাজ করব, সবাই একটু ফ্রেন্ড দেখে মেনশন দিয়ে রাখবো, কারণ আজকে আমাদের যে ক্লাসটা, এই ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের ইংরেজির। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম আপু। তো ইংরেজির মূলত আজকে একেবারে বেসিক কনসেপ্ট, যেটা আমাদের মেডিকেল অ্যাডমিশন যারা দিবে আগামীতে, আমাদের 25 বা 26 ব্যাচে যারা আছি প্রত্যেকেই একটু কষ্ট করে খাতা কলম নিয়ে বসবা, কারণ আজকে আমাদের অ্যানালাইসিস বেসড ক্লাস। এবং একটা ব্যাপার তোমাদের আজকে সুন্দর করে ধারণা দিব, সেটা হচ্ছে পড়াটাকে কীভাবে গুছিয়ে নিতে হয়। আর আমাদের মেইনলি টার্গেট হচ্ছে অ্যাডমিশন টেস্টে তোমার সবাই জানো হচ্ছে 30 সেকেন্ড একটা এমসিকিউ দাগাতে হয়। তো সেই ট্রিক্সটা মেইনলি আমাদের আজকে শিখবো, যে কীভাবে শর্টকাট প্রসেসে ইংরেজির এমসিকিউ আমরা দাগাবো। আর যারা 25 এবং 26 ব্যাচে আছি একটু কষ্ট করে তোমরা ফ্রেন্ডদেরকে মেনশন দিয়ে রাখো, কারণ তোমাদের জন্য এই ক্লাসটা তোমাদের সিনোনিম, অ্যান্টোনিম, প্রিপোজিশন বা যে টপিকগুলো তোমাদের আছে সেই টপিকগুলোই আমরা মূলত আজকে আলোচনা করব। আর আমরা মূলত যেটা করব সেটা হচ্ছে যে শর্টকাট প্রসেসে কীভাবে ইংরেজি আয়ত্ত করা যায়, এবং মেডিকেল অ্যাডমিশন তুমি জাস্ট ইংরেজিকে খুব সুন্দর করে 30 সেকেন্ডের ভিতর কীভাবে দাগাবে সেই প্রসেসটা মূলত আমাদের আজকে। ওকে, ওয়ালাইকুম আসসালাম। তো আমরা আমাদের ক্লাস সেশনে যাচ্ছি। এর আগে একটু কষ্ট করে সবাই বন্ধুদের একটু মেনশন দিয়ে রাখবে, কারণ ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। খাতা কলম থাকলে একটু খাতা কলম নিয়ে বসো। ওকে, তো আমাদের আজকে মূলত হচ্ছে বিগত সালে আমাদের মেডিকেলের যে কোয়েশ্চেনগুলো এসেছিলো, সেই মেডিকেলের কোয়েশ্চেনের অ্যানালাইসিসটা একটু দেখাই। আমাদের প্রায় অলমোস্ট যদি বলা হয় যে মেডিকেল অ্যাডমিশন টেস্টে বিগত 14 বছরে কোয়েশ্চেন কীভাবে এসছে, এই অ্যানালাইসিসটা একটু দেখে যাই আমরা প্রত্যেকেই। ওকে, তো আমাদের কাজ হচ্ছে আমরা মেডিকেলের যারা পরীক্ষা দিব তোমাদের অল্প একটু জানা যে আমাদের কোন টপিকগুলো থেকে কোয়েশ্চেন আসে এবং কোনগুলো তুমি স্কিপ করতে পারবে, এই ব্যাপারটা। তবে এইখানে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে প্রিভিয়াস 14 বছরের অ্যানালাইসিস। ওকে, তো একটু ফ্রেন্ডদেরকে সবাই একটু মেনশন দিয়ে রাখো কষ্ট করে, কারণ আমাদের ফ্রেন্ডদেরকে মেনশন দিয়ে রাখতেই হবে, কারণ আমাদের প্রত্যেকে একটু কষ্ট করে ফ্রেন্ডদেরকে মেনশন দাও। আমাদের বিগত সালে মেডিকেল অ্যানালাইসিস আমরা প্রায় 14 বছরের কোয়েশ্চেন অ্যানালিসিস একটু দেখে যাই। আমাদের বিগত সালে মেডিকেলে পার্টস অফ স্পিচ যে টপিকটা, সেটা থেকে প্রশ্ন এসছে 35 বার 14 বছরে। তার মানে প্রতি বছর কিন্তু একাধিক কোয়েশ্চেন আসে, গত বছরও কিন্তু এসছে। ওকে, আমাদের নাম্বার জেন্ডার থেকে কোয়েশ্চেন এসছে 4 বার, এবং টপিকটা পার্টস অফ স্পিচের সাথে রিলেটেড। কনজুগেশন অফ ভার্ব থেকে প্রশ্ন এসছে 1 বার। আমাদের কোয়েশ্চেন এসে টেন্স থেকে কিন্তু রেগুলার কোয়েশ্চেন অলমোস্ট প্রায় আসতেছে, এবং এসে 10 বার 14 বছরে 10 বার। তার মানে ব্যাপারটা কিন্তু আমরা মনে হয় এভাবে যদি অ্যানালাইসিস করি যে প্রায় রেগুলার। সাবজেক্ট বা এগ্রিমেন্ট, যেটাকে রাইট ফর্মস অফ ভার্বের সাথে প্রায় সিমিলার, তো সেই টপিক থেকে 2 বার কোয়েশ্চেন এসছে। কোয়েশ্চেন এসে ভয়েস সেন্স থেকে হচ্ছে আমাদের 13 বার, এবং অলমোস্ট যদি বলি ভয়েস সেন্স কিন্তু রেগুলার। ন্যারেশন বা স্পিচ থেকে প্রশ্ন এসছে 5 বার। ওকে, আমাদের কোয়েশ্চেন এসেছে কিন্তু রাইট ফর্মস অফ ভার্ব থেকে 6 বার কোয়েশ্চেন এসেছে। একটু কষ্ট করে প্রত্যেকেই একটু স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। আমাদের ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, কিন্তু এই আইটেমটা একটু ইরেগুলার, এই আইটেম থেকে খুব বেশি কোয়েশ্চেন আসে নাই। আমাদের এখান থেকে কোয়েশ্চেন এসে 3 বার। আমাদের আইডেন্টিফিকেশন অফ ক্লজ অ্যান্ড ফ্রেজ, এইটা কিন্তু রেগুলার এখন মেডিকেল অ্যাডমিশন টেস্টে, গত বছর বা আমাদের বিগত 3-4 বছর কিন্তু রেগুলার আসতেছে। এইটা ভালো করে একটু জাস্ট আলোচনা করবো আমাদের নেক্সট ক্লাসে। সেন্টেন্স কারেকশন থেকে কোয়েশ্চেন এসে 11 বার। ক্লাসিফিকেশন অফ সেন্টেন্স থেকে প্রশ্ন এসেছে 2 বার বিগত 14 বছরে। জেরান্ড, পার্টিসিপল এবং ভার্বাল নাউন থেকে প্রশ্ন এসেছে 6 বার, এবং এটা আগে কিন্তু রেগুলার ছিল। ওকে, তো এটা গেল হচ্ছে আমাদের গ্রামার পার্ট। আমাদের ভোকাবুলারি পার্ট, এছাড়া লিটারেচার থেকে কোয়েশ্চেন এসেছে এই যাবৎকালে 2 বার। আর আমাদের কম্প্লিটিং সেন্টেন্স থেকে কোয়েশ্চেন এসেছে 4 বার। মেমোরাইজিং পার্ট খুবই ঝামেলার জায়গা। আজকে আমরা মূলত হচ্ছে আমাদের আজকের ক্লাসে যেটা করবো সেটা হচ্ছে মেমোরাইজিং পার্টটাকে তুমি খুব সহজে কীভাবে আয়ত্তে নিয়ে আসতে পারো, সেই বিষয়টাই মূলত আমরা আজকের ক্লাসে দেখাবো। এবং এর পাশাপাশি গ্রামারকে তুমি খুব সহজে ট্রিকি স্টাইলে, অর্থাৎ
তুমি কোয়েশ্চেনে দেখা গেছে যে তুমি রুলস ওয়াইজ না পড়েও খুব সহজে গ্রামাটিক্যাল এমসিকিউগুলো কীভাবে সলভ করবে। ওকে, বিগত অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বিগত সাল যদি বলি এবং গ্রুপ ভার্ব, এখান থেকে প্রশ্ন এসছে 15 আর 5 20, মানে প্রায় অলমোস্ট প্রতি বছর এসছে। ফ্রেজ অ্যান্ড ইডিয়মস থেকে প্রশ্ন এসছে 14 বার, 14 বছরে 14 বার, মানে মোটামুটি রেগুলার। প্রুভার্ব এবং ট্রান্সলেশন থেকে প্রশ্ন প্রায় অলমোস্ট 20 বার এবং রেগুলার একটা সময় মেডিকেলে আসতো। আমাদের স্পেলিং, কারেক্ট স্পেলিং, সেখান থেকে কোশ্চেন এসে 9 বার, মানে প্রায় নিয়মিত। ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন বলে একটা টপিক আছে, সেখান থেকে কোশ্চেন এসে 3 বার। এছাড়া আমাদের কোশ্চেন এসে সিনোনিম অ্যান্টোনিম, সিনোনিম অ্যান্টোনিম থেকে কোশ্চেন এসে 37টা কোশ্চেন এবং বিগত 14 বছরে 37, তার মানে প্রতি বছর কিন্তু রেগুলার আসে। আমাদের গত বছরও একটা কোশ্চেন এসেছিল। অ্যানালজি থেকে কোশ্চেন এসে 2 বার। ওকে, একটু কষ্ট করে আমাদের সবাই একটু কষ্ট করে হচ্ছে স্ক্রিনশট নিয়ে রাখো, তো আমরা গ্রুপে হচ্ছে আমাদের পিডিএফটা দিয়ে দেওয়া হবে। ওকে, আজকে মূলত আমরা ভোকাবুলারি পার্ট, বিশেষ করে যারা আমরা এসএসসি 25 বা 26 আছো, তোমাদের অনেকেরই সিনোনিম অ্যান্টোনিম নিয়ে একটা বড় প্রবলেম আছে যে সিনোনিম অ্যান্টোনিম ভাইয়া মুখস্থ হয় না অথবা প্রিপোজিশন মনে থাকে না। তো এই ব্যাপারটাকে খুব শর্টকাট প্রসেসে তুমি কীভাবে মনে রাখবে তার একটা শর্টকাট টেকনিক দেখাচ্ছি, এইটা একটু সবাই খেয়াল করবে। ওকে, তো আমরা মূলত হচ্ছে যেটা করবো সেটা হচ্ছে কোয়েশ্চেন অ্যানালাইসিস, এবং আমরা মূলত এমসিকিউ কোয়েশ্চেনে একটু প্রবেশ করি। আমরা চলে আসি হচ্ছে আমাদের এমসিকিউ সেকশনে। আমাদের গত বছরের কোয়েশ্চেন হিসেবে এসেছিল হচ্ছে আর্টিজান বলে একটা ওয়ার্ড। ওকে, সিনোনিম অ্যান্টোনিম যখন কোয়েশ্চেন হিসেবে আসে তখন একটা বড় প্রবলেম হয় কি, এটার মিনিং জানা থাকে না অনেক সময়। আর ইদানিং যেটা হয়, যেমন গত বছর এই ওয়ার্ডটা কিন্তু আনকনভেনশনাল ওয়ার্ড হিসেবে এসছে এবং এটা জিআরই ওয়ার্ড। আনকনভেনশনাল ওয়ার্ডও যখন পরীক্ষাতে আসে তখন যেটা সবচেয়ে বেশি প্রবলেম হয় সেটা হচ্ছে তখন যেটা সবচেয়ে বেশি সমস্যা হয় যে হুট করে কোয়েশ্চেন আনসার করা, এবং তখন দেখা যায় যে এই কোয়েশ্চেনগুলো আনসারে সামিল হয়। যেমন আর্টিজান ওয়ার্ডটা আসলে আমাদের শর্টকাট প্রসেস তুমি কীভাবে মিলাবে, জাস্ট আমি আজকে তোমাদের সিনোনিম অ্যান্টোনিম এইটাকে একটু কষ্ট করে তোমরা জাস্ট ক্লাসটা সবাই একটু নোটটা লিখে ফেলবে ক্লাসে। ও আরেকটা ব্যাপার একটু ঘোষণা দিয়ে রাখি, ক্লাসে আমরা যারা ক্লাসের নোটটা শেয়ার করবো গ্রুপে তাদের জন্য পুরস্কার আছে। ওকে, প্রত্যেকে, আর সবচেয়ে বেশি কমেন্টকারী যারা আছো তোমাদের প্রত্যেককে পুরস্কৃত করা হবে ইনশাআল্লাহ। তো যেটা করতে হবে সেটা হচ্ছে খাতা কলম নিয়ে একটু বসে পড়ো, দেখো আজকের ইংলিশ ক্লাস, মানে ইংলিশের কনসেপ্ট তোমার ক্লিয়ার হবে ইনশাআল্লাহ, এবং তোমার নতুন একটা কনসেপ্ট তৈরি হবে যে ইংরেজি খুব সহজভাবে পড়া যায় এই ব্যাপারটা। আমাদের মেডিকেলে গত বছরের কোয়েশ্চেন হিসেবে আসছিল আর্টিজান। এবার আমরা একটু কষ্ট করে প্রত্যেকেই যেটা করব সেটা হচ্ছে আর্টিজান। আমাদের এখানে 4টা অপশন দেওয়া আছে, অ্যান আর্টিস্ট, তারপর ছিল এ প্রডিউসার, ক্রাফটস পারসন, ক্রাফট। ওকে, এইবার কাজ হচ্ছে তোমাদের কমেন্ট সেকশনে প্রত্যেকেই কমেন্ট করে ফেলা এই ওয়ার্ডটার সিনোনিম কি হতে পারে। গত বছরের কোয়েশ্চেন কিন্তু আমাদের লাস্ট সেশনে কিন্তু সিনোনিম অ্যান্টোনিম একটা এসেছিল। গত মেডিকেল অ্যাডমিশনে 12টা গ্রামার আইটেম থেকে 15 মার্ক এসেছিল। ওকে, এবার একটু কষ্ট করে প্রত্যেকে, হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম, একটু ফ্রেন্ডদেরকে মেনশন দিয়ে ফেলো প্রত্যেকেই, এবং একটু কষ্ট করে হচ্ছে ওকে যেটা করবো সেটা হচ্ছে কমেন্ট সেকশনে তোমাদের পার্টিসিপেশন চাই আজকে। তো একটু কমেন্ট করে জানাইতে হবে যে আমাদের প্রতিটা, এবং আমি তোমাদের যেটা দেখাবো সেটা হচ্ছে শর্টকাট প্রসেসে, অর্থাৎ তুমি খুব সহজেই হচ্ছে আমাদের এই টপিকগুলো কীভাবে মনে রাখবা, এই ব্যাপারটাই মূলত আমাদের আজকের বিষয়, মানে আমাদের আজকে আলোচ্য বিষয়। যে তুমি সিনোনিম অ্যান্টোনিম এটা গাদা গাদা দেখা যায় আমাদের মেন ইংলিশ বা যে কোনো যে বইগুলো আমরা পড়ি প্রায় 2000-এর মতো থাকে। তো এইটাকে খুব সহজে আয়ত্ত করা একটা প্রসেস আছে যেটাকে নিমোনিক্স বলে, আমরা নিমোনিক্স প্রসেসে মূলত। ওকে, তো আমি কমেন্ট সেকশনে যাচ্ছি একটু। শ্রীতে লিখেছে হচ্ছে অ্যান আর্টিস্ট। ওকে, বাকিরা একটু কমেন্ট করতে থাকো, বিকজ আর্টিজান গতবারের ম্যাথ কোশ্চেন কিন্তু। ওকে, তো আর্টিজান শব্দটা জাস্ট আমাদের গত মেডিকেল সেশনে এসেছিল। ওকে, আর্টিস্ট লিখছি, আয়েশা সিদ্দিকা। বাকিরাও কমেন্ট করতে থাকো প্রত্যেকে অ্যান আর্টিস্ট। ওকে, ইয়াসিন লিখছো। ওকে ওকে, প্রত্যেকেই ফ্রেন্ডদেরকে একটু মেনশন দিয়ে ফেলো, কারণ আজকে আমাদের ইংলিশের কনসেপ্ট পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ আজকে ক্লাসের মাধ্যমে। প্রত্যেকে অ্যান আর্টিস্ট লিখছো। ওকে, বাকিরাও লিখতে থাকো অ্যান আর্টিস্ট। ওকে, বাকিরা প্রত্যেকে একটু কষ্ট করে লিখতে থাকো কমেন্ট সেকশনে। ওকে, তো কাজ হচ্ছে আর্টিজান। এখন আমাদের মাথার ভিতরে প্রত্যেকেই আসে হচ্ছে যে অ্যান আর্টিস্ট মনে হয় হয়তো আসতেছে প্রত্যেকের। তো আর্টিজান শব্দটাকে যদি আমরা এভাবে মনে রাখি, হ্যাঁ প্রত্যেকে ফ্রেন্ডে একটু মেনশন দিয়ে ফেলো। ওকে, কমেন্টে তোমরা ধোঁয়ায় কমেন্ট করতে থাকো প্রত্যেকে, কারণ এইটা আনকনভেনশনাল একটা ওয়ার্ড হিসেবে এসেছিল আমাদের মেডিকেল অ্যাডমিশনে। তো যেটা করা যেতে পারে সেটা হচ্ছে তোমরা একটা শর্টকাট বুদ্ধি মেনটেন করতে পারো। আর্টিজান ওয়ার্ডটাকে জাস্ট ওয়ার্ড দেখেই মনে রাখা যায়। যেমন আর্টিজান ওয়ার্ডটার ভিতরে আর্টিস্ট, ওকে, ARTIST, ওয়ার্ডটার সাথে
একটু সিমিলার করে কিন্তু মনে রাখতে পারো, আর্টিজান ওয়ার্ডটাকে আর্টিস্ট দিয়ে মনে রাখা যায়। ওকে, মানে কারিগর। ওকে, তো কারিগর যদি বলি তাহলে সেখানে যেটা আমাদের কিন্তু অনেকেই এই কোশ্চেনের আনসারটা ভুল করে আসছে। এটার উত্তর হবে হচ্ছে এ ক্রাফট পার্সন, মানে কারিগর। ওকে, যেহেতু ক্রাফট পার্সন মানে সুনিপুণভাবে যে তৈরি করে সেটাকে ওকে আর্টিজান বলা হয়ে থাকে। তো আর্টিজান ওয়ার্ডটাকে আর্টিস্ট দিয়ে মিলায় মনে রাখা যায়, কিন্তু বিষয়টা হচ্ছে এখানে অপশনে কিন্তু এ, অনেকের কাছে মনে হয়েছে যে এ নাম্বার হয়তো বা উত্তর, কিন্তু এটা হবে এ ক্রাফট পার্সন। ওকে, যাই হোক, আমরা এইবার যেটা করবো সেটা হচ্ছে, এটা ছিল গতবারের ম্যাথ কোশ্চেন। আমাদের এবারের কাজটা হচ্ছে পরবর্তী ওয়ার্ড। আমরা ওয়ার্ডকে ওয়ার্ড দিয়ে মনে রাখার একটা প্রসেস আছে যেটাকে ইংলিশে নিমোনিক্স বলে। এই নিমোনিক্স প্রসেসেই মূলত তোমাদের আজকে ওয়ার্ডগুলো দেখাবো। একটু পরে ইন্টারেস্টিং প্রসেসে তুমি ভোকাবুলারি মানে হচ্ছে সিনোনিম, অ্যান্টোনিম, এটা তুমি খুব ইজিলি, খুব সহজভাবে মনে রাখতে পারবে। হ্যাঁ, ভেরি গুড, ক্রাফট পার্সন। প্রত্যেকে কমেন্ট সেকশনে কমেন্ট করতে থাকি। আমাদের নেক্সট এমসিকিউ হচ্ছে অ্যালুরিং। ওকে, এটা আসছিল ঢাকা ইউনিভার্সিটিতে এবং 1920 সেশনে। অ্যালুরিং। ওকে, এইবার একটু প্রত্যেকে কমেন্ট সেকশনে জানাতে থাকো যে অ্যালুরিং ওয়ার্ডটাকে আসলে আমাদের সিনোনিম হিসেবে এসেছিল। অ্যালুরিং আমাদের সিনোনিম কি হতে পারে? আনএক্সপেক্টেড, টেম্পটিং, ডিসঅ্যাপয়েন্টিং অথবা অর্ডিনারি। ওকে, সবাই একটু কমেন্ট সেকশনে জানিয়ে দিই আমরা যে আমাদের অ্যালুরিং যদি পরীক্ষায় আসে তুমি কী লাগাবে। ওকে ওকে, একটু কষ্ট করে সবাই কমেন্ট সেকশনে। ব্যাপারটা হচ্ছে অ্যালুরিং ওয়ার্ডটাকে দেখো, আমি একটু এভাবে মনে রাখি, সেটা হচ্ছে অ্যালুরিং শব্দটার ভিতরে প্রথমেই কিন্তু অ্যালু লেখা আছে। যেটা আমরা করবো সেটা হচ্ছে অ্যালুরিং ওয়ার্ডটাকে যদি তুমি মনে রাখতে চাও তাহলে একটা প্রসেস মেনটেন করতে পারো। সেটা হচ্ছে প্রথমে দেখো অ্যালু। ওকে, এটাকে আমি যদি অ্যালু না বলে যদি বলি আলু। ওকে, এবার আলু দিয়ে একটা চমৎকার একটা জিনিস আমরা যদি একটু মিলাই এভাবে, তাহলে ওয়ার্ডটা জীবনেও ঘোলাবে না। সেটা হচ্ছে দেখবা গ্রামে প্রায় বলা হয়ে থাকে আলু পক। ওকে, আলু পক বলতে বোঝায় কাউকে প্রলোভিত করা, লোভ দেখানো। ব্যাপারটা খুবই ইজি। ব্যাপারটা তুমি এটার সাথে পরিচিত ম্যাক্সিমাম আমরা সবাই অ্যালুরিং ওয়ার্ডটার সাথে। তো আমরা একটু এভাবে মনে রাখতে পারি যে গ্রামে আমরা এই কথাটা প্রচলিত একটা কথা আছে, সেটা হচ্ছে যে আলু পক দেওয়া কাউকে। আলু পক বিষয়টা এমন, সেটা হচ্ছে ক্লাস 5-এ যখন তুমি উঠছিলা, বৃত্তি পরীক্ষা দিয়েছো, সেই সময় আব্বু বা আম্মু তোমাকে বলছিল যে বাবা তুমি ক্লাস 5-এ ওঠো, তুমি বৃত্তি পেলে তোমাকে ভালো একটা কিছু কিনে দিব। এইটাকে বলে হচ্ছে আলু পক। আবার যদি ক্লাস 8-এর কথা চিন্তা করি, ক্লাস 8-এও তুমি ভালো করছো, সেই সময় আব্বু বা আম্মু কিন্তু বলছে যে এইটা ভালো করো, তোমাকে এইটা দিব কিনে। ওকে, আবার ইন্টারমিডিয়েটে তুমি হচ্ছে যে উঠছো, ওঠার পরে তুমি ফার্স্ট ইয়ার পার হয়ে সেকেন্ড ইয়ারে বা সেকেন্ড ইয়ার পার হবে বা এসএসসি পরীক্ষা দিবে, এরপরেও আব্বু আম্মু কিন্তু একটা মিথ্যা আশ্বাস দেয়। এইটাকে বলা হয় গ্রামের ভাষায় আলু পক। তাহলে অ্যালুরিং মাত্রার ভিতরে প্রথম অংশ আলু, এটার সাথে যদি পক যোগ করে নেই তাহলে হয়ে যায় আলু পক, অর্থাৎ কাউকে প্রলুব্ধ করা। হ্যাঁ, এইবার তোমরা খোঁজো এখান থেকে কোনটা অপশন হিসেবে তুমি দাগাবে। ইয়েস, অ্যালুরিং, টেম্পটিং, ভেরি গুড। ওকে, প্রত্যেকেই হচ্ছে কমেন্ট করতেছি অ্যালুরিং কিন্তু টেম্পটিং। জাস্ট অ্যালুরিং ওয়ার্ডটাকে অ্যালু মানে আলু পক দিয়ে মনে রাখা যেতে পারে, তাহলে অ্যালুরিং কিন্তু আমাদের টেম্পটিং উত্তরটা। ওকে, যারা আনসার দিয়েছো প্রত্যেকে বিজয়ী, প্রত্যেকে কমেন্ট সেকশন জানাতে থাকি। এবং তাহলে অ্যালুরিং ওয়ার্ডটাকে জীবনে আর জন্য না ভোলায়, জাস্ট অ্যালুরিং ওয়ার্ডের প্রথম অংশ আলু নিব, নিয়ে জাস্ট পক যোগ করবো। আলু পক তার মানে কাউকে প্রলোভিত করা, লোভ দেখানো অথবা ছেলে ভোলানো, এই ব্যাপারটাকে বলা হয়ে থাকে অ্যালুরিং। প্রত্যেকে একটু কমেন্ট সেকশন লিখে ফেলে অ্যালুরিং ওয়ার্ডটাকে আলু পক দিয়ে মনে রাখা যেতে পারে। ওকে, অ্যালুরিং এর আলু তার সাথে পক, তাহলে শিওর মনে থাকবে অ্যালুরিং মানে আলু পক দেওয়া, অর্থাৎ কাউকে টেম্পটিং, প্রলুব্ধ করা, লোভ দেখানো। দিস ইজ অ্যালুরিং। ওয়ার্ডটা কিন্তু ঢাকা ভার্সিটিতে এসছে। এবং আমাদের একটা ছোট্ট ব্যাপার একটু বলে রাখি, আমরা যারা অ্যাডমিশন এক্সাম দিব প্রত্যেকেই তোমরা যেটা করবা সেটা হচ্ছে আমাদের এই অ্যাডমিশন টেস্টে আমরা যদি ভালো করতে চাই, তখন তোমার কাজটা হচ্ছে তুমি এখানে শর্ট ট্রিক্স আছে, কিছু শর্ট ট্রিক্স ফলো করলে তুমি এখানে খুব সুন্দরভাবে অ্যাডমিশন টেস্টে ভালো করতে পারবে। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপারটা হচ্ছে নর্মালি আমাদের কয়েকটা জায়গার সেকশন, যেমন বিশেষ করে বিসিএস এর কোশ্চেন যেগুলো আছে, এই বিসিএস এর কোশ্চেনগুলো ভালো করে পড়তে হয় অ্যাডমিশন সেশনের জন্য। আমাদের ঢাকা ভার্সিটিতে যে কোশ্চেনগুলো আসে, এইগুলো প্রিভিয়াস কোশ্চেনগুলো ভালো করে সলভ করতে হয়। আল্লাহর মতে ওখান থেকে একটা কোশ্চেন আসে। আমাদের বিগত সালের মেডিকেল অ্যাডমিশনে আসে কোশ্চেন, এটাকে ম্যাট কোশ্চেন বলে থাকি আমরা। ডেন্টালে আসা কোশ্চেনগুলোকে আমরা ড্যাট কোশ্চেন বলে থাকি। এই 4টা সেকশনে যদি কারো ভালো লাগে, বা 26 বা 25 ব্যাচে যারা আছো, তাদের যদি মনে হয় যে না আমি মেডিকেল এক্সাম দিব, তাহলে তোমার কাজ হচ্ছে যে কোনো একটা বই ধরে বিসিএস, মেডিকেল, ডেন্টাল অথবা হচ্ছে ঢাকা ভার্সিটি কোশ্চেনগুলো আগে সলভ করে ফেলবে। এবং এগুলো অপশন ছাড়া মোটামুটি চেস, প্রাগমেটিক, প্র্যাকটিক্যাল, অথেন্টিক, জেনুইন, এইভাবে করে জাস্ট তুমি একটু কষ্ট করে চেষ্টা করবে হচ্ছে আয়ত্ত করার। এর পরবর্তীতে আমাদের কাছে আসলে আমরা তো আল্লাহর রহমতে আমাদের সেরা ক্লাসের মাধ্যমে তোমাদেরকে সুন্দর করে ব্যাপারগুলো আরও কীভাবে শর্ট ট্রিক্সে কীভাবে মনে রাখবে এগুলো সব দেখিয়ে দিই আমাদের ক্লাসে।
ওকে, আমরা এবার চলে আসবো আমাদের পরবর্তী ওয়ার্ড। আমাদের নেক্সট ওয়ার্ড হচ্ছে ওকে পার্সিমনি। আসো চলে আসো, আমাদের এবারে ওয়ার্ডটা হচ্ছে পার্সিমনি। আমাদের এটাও এসেছিল কিন্তু পরীক্ষাতে, এবং এটা পিএসসির একটা এক্সামে এসছে আমাদের 16-17 সেশনে। ওকে, ভেরি গুড। প্রত্যেকে জাস্ট আলুপক দিয়ে মনে রাখো, ইনশাল্লাহ শিওর মনে থাকবে ওয়ার্ডটা। আমরা এবার যে ওয়ার্ডটায় আসছি সেটা হচ্ছে পার্সিমনি। ওকে, পার্সিমনি ওয়ার্ডটাকে আমি একটু টেকনিক্যালভাবে মনে রাখি। আমি জাস্ট এই ওয়ার্ডটাকে মনে রাখি এইভাবে, সেটা হচ্ছে জাস্ট প্রত্যেকেই খাতা কলম একটু বসে পড়ে সুন্দর করে লিখে ফেলো। পার্সিমনি ওয়ার্ডটাকে আমি যদি প্রথম অংশে যদি এইভাবে বলি যে পার্সে, ওকে, মনি না বলে যদি বলি মানি, ওকে, আর যদি যোগ করে দাও আছে, পারছে মানি আছে। ওকে, তার মানে যার পার্সে মানি আছে তাকেই বলা হয় পার্সিমনি। যার পার্সে মানি আছে, অর্থাৎ পার্স মানে মানি ব্যাগ, মানি ব্যাগে যার মানি আছে সেই কিন্তু পার্সিমনি। ওকে, মানি ব্যাগে যার মানি আছে সেই কিন্তু পার্সিমনি। ওকে, হিসাবটা এরকম যে পার্সিমনি বলতে বোঝায় পার্সে যার মানি আছে, দিস ইজ পার্সিমনি। ব্যাপারটা খুবই ইজি। এইবার তুমি খোঁজো কোনটা হতে পারে পার্সিমনিয়াস সিনোনিম। ওকে, সেইটাই কমেন্ট সেকশনে জানাবো। পার্সিমনি, যার পার্সে মানি আছে তাকেই বলা হয় পার্সিমনি। ওকে, যারা আমরা ইয়েস রাইট, তো যারা আমরা বিশেষ করে 26 এবং 25 ব্যাচ আছো, তোমাদের কিন্তু সিনোনিম অ্যান্টোনিম গ্রামার টপিক তোমরা তো মনে হয় জানো। 25 ব্যাচে হচ্ছে আমাদের 7 মার্ক, 26 ব্যাচে 5 মার্ক, 5 দুগুণে 10টা আসবে। আর যারা 25 ব্যাচে আছি তাদের কিন্তু সিনোনিম অ্যান্টোনিম আসবে 7 দুগুণে 14টা। তার মানে তোমাদের কিন্তু মোটামুটি একটা প্রসেস দেখাচ্ছে। এই প্রসেসে আমি তো শুরু করলাম, তুমি এই প্রসেসে মিলিয়ে মনে রাখতে পারো ওয়ার্ডগুলোকে। ওকে, তো পার্সিমনি ওয়ার্ডটাকে জাস্ট পার্সে মনি বা মানি দিয়ে মনে রাখতে পারো। এবং যার পার্সে মানি আছে সে কিন্তু কি হয়, যার পার্সে মানি আছে সে কিন্তু কৃপণ হয়। ওকে, যার পার্সে মানি থাকে সে কিন্তু কৃপণ হয়। এবার তুমি খোঁজো কোনটা হতে পারে, প্যাথেটিক, মিজারেবল, মিজারলিনেস অথবা ল্যাভিশ। এইবার জাস্ট গেস করে প্রত্যেকেই কমেন্ট সেকশনে আমরা উত্তর করার চেষ্টা করে থাকি। প্রত্যেকে একটু লিখে রাখো, পার্সিমনি হচ্ছে পার্সে মনি, মানে মানি আছে যার, পার্সে যার মানি আছে সেই পার্সিমনিয়াস বা পার্সিমনি বলা হয়। ওকে, আরেকটু ভালো করে খেয়াল করো, ল্যাভিশ আরেকটু চিন্তা করে, অনেকে ল্যাভিশ লিখতেছে, আরেকটু চিন্তা করে আমি আরেকবার অপশন দিচ্ছি বা আরেকবার সুযোগ দিচ্ছি। তো জাস্ট প্যাথেটিক, মিজারেবল, মিজারলিনেস অথবা হচ্ছে ল্যাভিশ। একটা সিনোনিম অ্যান্টোনিমের সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গাটা হচ্ছে সিনোনিম বা অ্যান্টোনিম তোমাকে মিলাতে হবে অবশ্যই সেম পার্টস অফ স্পিচ দেখে। পার্সিমনি আমি বলে রাখি এটা হচ্ছে নাউন, তো যেহেতু এটা নাউন তার মানে তোমার এখানে অবশ্যই ওয়ার্ডটাকে নাউন মেলাতে হবে। ওকে, যদি প্যাথেটিক বলি আইসি থাকলে হয় অ্যাডজেক্টিভ, তার মানে এটা বাদ। মিজারেবল, এবেল আছে তার মানে এটাও বাদ, এটা অ্যাডজেক্টিভ। মিজারলিনেস শব্দ শেষে নেস থাকলে হয় নাউন। ওকে, ল্যাভিশ আইএসএস থাকলেও এটাও বাদ, তার মানে বাকি থাকলো একটা। অ্যাডমিশন টেস্টে এইভাবে করে অপশন মিলাইতে হয়। জাস্ট ওয়ার্ডটাকে দেখেও তুমি মিলাতে পারবে যদি তুমি অর্থ নাও জানো। ওকে, তাহলে পার্সিমনি ওয়ার্ডটাকে জাস্ট মিজারলিনেস ওয়ার্ড হিসেবে পার্টস অফ স্পিচ গতভাবে মিলে গেছে, বাকি তিনটাই ওয়ার্ডগতভাবে অমিল। ওকে, এইভাবে তুমি মনে রাখতে পারো। তাহলে পার্সিমনি হচ্ছে মিজারলিনেস, তার মানে পার্সিমনি কিন্তু পার্সিমনি দিয়ে মনে রাখবো। প্রত্যেকে কমেন্ট সেকশনে একটু লিখে ফেলো। ইয়েস, ভেরি গুড, মিজারলিনেস। আমরা কমেন্টে প্রত্যেকে লিখে ফেলি পার্সিমনি ওয়ার্ডটাকে। ওকে, সুন্দর করে লিখে ফেলা প্রত্যেকেই মিজারলিনেস। আজকে আশা করি ইনশাল্লাহ আমাদের জায়গায় বসে প্রায় 50-60টা ওয়ার্ড মুখস্থ হয়ে যাবে একেবারে জায়গায় বসে প্রত্যেকেরই। তো জাস্ট প্রত্যেকে একটু ধৈর্য সহকারে বসে পড়ি। আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে একটু খাতা কলম নিয়ে বসে পারো, তাহলে তোমার দেখা যাবে যে মনে থাকবে ওয়ার্ডগুলো সুন্দর করে। ওকে, আমরা চলে আসবো পরবর্তী ওয়ার্ড। আমাদের নেক্সট ওয়ার্ড হচ্ছে অ্যাপিস। ওকে, অ্যাপিস ওয়ার্ডটা কিন্তু আমাদের জাহাঙ্গীরনগর জগন্নাথ ইউনিভার্সিটিতে এসেছিল হচ্ছে 2015-16 সেশনে। ওকে, প্রত্যেকে একটু কষ্ট করে জাস্ট অ্যাপিস ওয়ার্ডটার কোনটা হতে পারে আনসার, হতে পারে কি প্লাকেট, নাকি হচ্ছে রিসোর্সফুল অথবা মেইন্ডার, নাকি হচ্ছে এনরেজ, গেস করতে থাকো। আর আমি বলতে থাকি হচ্ছে তুমি কীভাবে মনে রাখবে ওয়ার্ডটা। অ্যাডমিশন টেস্টের সবচেয়ে ভয়ানক জায়গা হচ্ছে সিনোনিম, অ্যান্টোনিম, প্রিপোজিশন, স্পেলিং, এই ধরনের টপিকগুলো। তো আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা এই টপিকগুলোকে খুব ইজিলি শর্টকাট ওয়েতে, শর্টকাট প্রসেসে, এটাকে নিনজা টেকনিক বলে, সেই নিনজা টেকনিকে তুমি কীভাবে মনে রাখবে সেই প্রসেসটাই মূলত আমাদের উদ্দেশ্য। ওকে, চলে আসো প্রত্যেকেই কমেন্টে একটু সবাই ফ্রেন্ডদেরকে মেনশন দিয়ে রাখো। আমাদের পরবর্তী ওয়ার্ড হচ্ছে অ্যাপিস। অ্যাপিস ওয়ার্ডটা জাস্ট আমি একটু এভাবে মনে রাখি, সেটা হচ্ছে অ্যাপিস ওয়ার্ডটার ভিতরে দেখো পিস লেখাই আছে। আমি এই ওয়ার্ডটাকে জাস্ট উচ্চারণগতভাবে PEACE, পিস মানে হচ্ছে শান্তি, এইটা দিয়ে মনে রাখি। আর যদি কোনো শব্দের শেষে এসি থাকে তাহলে সেটা হয়ে যায় ভার্ব, এসি থাকলে ভার্ব।
শব্দের শেষে যদি এসি থাকে তাহলে সেটা ভার্ব, শব্দের শেষে যদি সি থাকে তাহলে সেটা হচ্ছে নাউন। আমাদের নেক্সট দিন একটা সুন্দর ক্লাস আছে, পরবর্তী দিন আমরা পার্টস স্পেসে আরও বিস্তারিত এই ব্যাপারগুলো দেখাবো। শব্দের শেষে এসি থাকলে সেটা হয়ে যায় ভার্ব। পিস ওয়ার্ডটার যদি অরিজিনেশন বলি তাহলে সেটা কিন্তু পিস থেকে হয়েছে। তাহলে পিস মানে কি? শান্তি। অ্যাপিস মানে শান্ত করা। তার মানে এবার তুমি চলে আসো, কোথায় আসবে? ওকে, এখানে 4টা আনসার দেওয়া আছে, কোনটা সঠিক গেস করে দাঁড়াতে থাকো প্রত্যেকেই, কমেন্ট সেকশনে জানাতে থাকো প্রত্যেকেই আমাকে। ওকে, তাহলে অ্যাপিস, ওকে, প্লাকেট, হ্যাঁ, ওকে ওকে, ভেরি গুড। প্লাকেট লিখছো, মিতু লিখছো, তাসিন লিখছো, ওকে, আনিকা লিখছো, তৃষা লিখছো, প্লাকেট, ভেরি গুড। ওকে, রাইসা লিখছো, ভেরি গুড। ওকে ওকে, ভেরি গুড। জেসিকা লিখছো, মাহাতি লিখছো, ওকে, ভেরি গুড। অ্যাপিস হচ্ছে প্লাকেট। অ্যাপিস মানে কিন্তু শান্ত করা বলছিলাম, তার মানে প্লাকেট মানেও শান্ত করা। ভেরি গুড। ওকে, তাহলে অ্যাপিস প্লাকেট, প্রত্যেকে কমেন্ট সেকশন লিখে হলো অ্যাপিস প্লাকেট। অ্যাপিস প্লাকেট, শান্ত করা। প্লাকেট মানেও শান্ত করা, ভার্ব। শব্দের শেষে এটি থাকলে ভার্ব হয়। ওকে, এই ট্রিক্সগুলো আমরা পরের দিন শিখবো। শব্দের শেষে যদি এটি থাকে সেটা ভার্ব, এসি আছে ভার্ব, এবং তুমি ওভাবে দেখেও মিলাতে পারবে। ওকে, আমরা চলে আসবো পরবর্তী ওয়ার্ড। আমাদের নেক্সট ওয়ার্ড হচ্ছে হোমোজেনাস। প্রচণ্ড আছে পরীক্ষায় হোমোজেনাস, কিন্তু রাশিয়া ইউনিভার্সিটিতে এসছে পরীক্ষাতে এবং 15-16 সেশনে, এবং এই ওয়ার্ডটা প্রচুর আছে অন্যান্য বিভিন্ন জায়গাতে। আমরা মূলত হচ্ছে একটি জায়গায় লিখছি রেফারেন্স হিসেবে। ওকে, তো হোমোজেনাস, ওকে, একটু কষ্ট করে হচ্ছে কমেন্ট সেকশনে জানাবে হোমোজেনাস শব্দটা সিমিলার বা সিনোনিম কি হতে পারে হোমোজেনাস। ওকে, ভেরি গুড, প্রত্যেকেই লিখতেছি। হোমোজেনাস, এবারে ওয়ার্ডটা কিন্তু প্রচণ্ড ইম্পর্টেন্ট, প্রচণ্ড গুরুত্বপূর্ণ, প্রচুর আসে পরীক্ষায়। ইয়েস, ভেরি গুড। মারিয়া কমেন্ট করছো, অঞ্জনা করছো, আনিকা করছো, ভেরি গুড। রাইসা করছো, ওকে, অর্পিতা করছো, ভেরি গুড। প্লাকেট। চলে আসো পরের ওয়ার্ড। পরের ওয়ার্ডটা হচ্ছে আমাদের হোমোজেনাস। ওকে, হোমোজেনাস ওয়ার্ডটা শর্টকাটভাবে এভাবে মনে রাখবে, সেটা হচ্ছে ইংলিশে হোমোযুক্ত যে কয়টা ওয়ার্ড আছে সবগুলোর মিনিং হচ্ছে হোমো মানে সেম। হোমো মানে কিন্তু সেম, সেম বোঝায়। হোমো বললে এটা সেম বোঝায়। ওকে, এইবার তুমি খোঁজো সেম, তবে হোমো বললে সমজাতীয় বোঝায়। হ্যাঁ, হোমো বললে কিন্তু সমজাতীয় বোঝায়। ওকে, প্রত্যেকে জাস্ট একটু খোঁজো কোনটার ভিতরে সমজাতীয় লেখা আছে। হোমো মানে কিন্তু সেম, হ্যাঁ, হেটারো বলতে আলাদা বোঝায়, হোমো হচ্ছে সেম। এবার কষ্ট করে একটু দেখি, সেম কাইন্ড, ওকে, ভেরি গুড। তাহলে হোমো বললে কিন্তু সেটা সেম বোঝায়, তবে সেম কিন্তু দুইটা আছে, এ এবং সি। উত্তর হচ্ছে এ অথবা সি, যে কোনো একটা। ও, সেম রেস অথবা সেম রিলিজিয়ন, তিনটেই আছে মেবি। তার মানে উত্তর কিন্তু আমাদের একটুই বলেছিলাম হোমো মানে সেম। ওকে, একই রকমের, ভেরি গুড। তৃষা কমেন্ট করছো, মিতু, রবিনা কমেন্ট করেছো, তাসিন করেছো, জেসিকা করেছো, রোজা করেছো, ভেরি গুড। ওকে, হ্যাঁ, জ্যোতি কমেন্ট করেছো, ভেরি গুড। স্নেহা কমেন্ট করেছো, ভেরি গুড, ভেরি গুড। পড়ছি আপু, পড়তেছি। খাদিজা কমেন্ট করেছো, সেম, ওকে, ভেরি গুড। হ্যাঁ, ওকে, তাহলে ব্যাপারটা হচ্ছে অঞ্জনা সরকার। আবার আমাদের অনেক আন্টিদের মনে হয় আইডিয়া আছে, তো আমি মূলত হচ্ছে তোমাদের অনেক সময় দেখা যাচ্ছে যে নামগুলো ওই আইডি ধরেই হয়তো বা করতে পারি। যদি সম্মানিত আন্টি বা আঙ্কেল যারা আছেন ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন। ওকে, তাহলে হোমো মানে কিন্তু সেম বলছিলাম, তার মানে হচ্ছে সেম রেস নাকি সেম রিলিজিয়ান বলছিলাম, সমজাতীয়, তাহলে সেটা সেম কাইন্ড। ওকে, আমরা সিনোনিম অ্যান্টোনিম মনে রাখার একটা মজার প্রসেস আছে, একটু পরে দেখাচ্ছি। এই ওয়ার্ডগুলো পড়ানোর পরেই চলে আসি পরবর্তী ওয়ার্ড। আমাদের নেক্সট ওয়ার্ড হচ্ছে অ্যাসিডিউয়াস। ওকে, মজার একটা ওয়ার্ড, প্রত্যেকে কষ্ট করে হচ্ছে খুঁজতে থাকো। অ্যাসিডিউয়াস ওয়ার্ডটা কিন্তু আমাদের গোপালগঞ্জ ইউনিভার্সিটিতে এসেছিল 18-19 সেশনে। ওকে, অ্যাসিডিউয়াস প্রচুর আসে পরীক্ষায়। অ্যাসিডিউয়াস আমরা একটা কাজ করে ফেলি, সেটা হচ্ছে সবাই কমেন্ট সেকশনে জানো তো অ্যাসিডিউয়াস শব্দটা সিনোনিম কী হতে পারে। অ্যাসিডিউয়াস, আর আমি জানাচ্ছি ওয়ার্ডটা তুমি কীভাবে মনে রাখবে, অথবা ওয়ার্ডটা তুমি কীভাবে রুট দেখে মনে রাখবে, অথবা কীভাবে তুমি বের করবে শর্টকাট প্রসেসে। ওকে, তো অ্যাসিডিউয়াস ওয়ার্ডটা একটু কষ্ট করে। ওকে ওকে, হ্যাঁ হ্যাঁ, ওকে, প্রত্যেকে কমেন্ট করবো, সমস্যা নাই আপু। দেখছি তোমাদের সবার কমেন্টে মাথার দেখছি। ওকে, তারপরে সতী তোমারটা দেখেছি। ওকে ওকে, এবার কাজ হচ্ছে কি, আমাদের অ্যাসিডিউয়াস ওয়ার্ডটাকে আমি একটু জাস্ট এভাবে মনে রাখি। সেটা হচ্ছে আমি দেখলাম এই ওয়ার্ডটার ভিতরে অ্যাস মানে অ্যাস লেখাই আছে। ওকে, এবার যেহেতু ওয়ার্ডটার ভিতরে অ্যাস লেখা আছে, আমি কিন্তু অ্যাস মানে আমরা সবাই জানি অ্যাস মানে হচ্ছে গাধা। ওকে, অ্যাস মানে হচ্ছে গাধা। ওকে, আমি এবার এই ওয়ার্ডগুলো রুট ধরে মনে রাখি বিসিএস বা কম্পিটিটিভ এক্সামগুলোতে। তো অ্যাস মানে হচ্ছে গাধা। এইবার গাধা কেমন প্রাণী?
আমরা যদি গাধা কেমন প্রাণী বলি, গাধা কিন্তু পরিশ্রমী প্রাণী। আমরা সবাই জানি গাধা কেমন, গাধা হচ্ছে পরিশ্রমী। ওকে, তাহলে গাধা হলো কেমন প্রাণী? গাধা হলো পরিশ্রমী প্রাণী। এবার তুমি খোঁজো এখানে পরিশ্রমী বললে কোনটা হবে? রিজেকশন হবে না, এটা হবেই না। ইনডোলেন্ট, কেয়ারলেস, একটা ওয়ার্ড আছে। ওকে, কমেন্ট সেকশনে সবাই জানো আমাকে কোনটা হবে। ওকে, ইয়েস রাইট, ভেরি গুড। প্রত্যেকে কমেন্ট সেকশনে জানো। হ্যাঁ, ইয়াসিন জানাইছো, মিতু বলছো, ওকে, বাবুদা বলছেন, ওকে, জেসিকা, অর্পিতা, ইয়েস রাইট, স্মৃতি বলছো, ওকে, তৃষা বলছো, রাইট, অঞ্জনা সরকার, ভেরি গুড, আয়েশা বলছো, ওকে, ভেরি গুড, মাহাতির বলে ফেলছো, ভেরি গুড, খাদিজাতুল নাদিয়া বলছো, ওকে ওকে, ভেরি গুড ভেরি গুড, প্রত্যেকে পারতেছি। খেয়াল করছো কি না, ওয়ার্ডকে কিন্তু ওয়ার্ড দিয়ে মনে রাখা যায়। আমি একটু পরে এগুলোকে সুন্দর করে দেখাই দিচ্ছি যে তুমি কোনো ওয়ার্ড মুখস্থ করো। আমি এইভাবে প্রায় 300 থেকে 400 ওয়ার্ড মুখস্থ জানি। বা তোমার সিনোনিম অ্যান্টোনিম সেকশন, বিশেষ করে ইন্টারমিডিয়েট সেকশন অথবা অ্যাডমিশন সেকশন, এই প্রসেসে পড়লেও মিলে যাবে। এটা তোমরা আমাদের ক্লাস যখন করবা অফলাইনে, তখন দেখবে যে এই ম্যাজিক্যাল স্টাইলে তোমার সিনোনিম অ্যান্টোনিম মনে রাখা যায়। ওকে, তো অ্যাসিডিয়াস ওয়ার্ডটা তাহলে হচ্ছে আমাদের উত্তর ডিলিজেন্ট। ওকে, আমরা চলে আসবো নেক্সট ওয়ার্ড, পরবর্তী ওয়ার্ড। এবং সিনোনিম অ্যান্টোনিম কিন্তু আমাদের প্রত্যেকটা জায়গাতেই আছে, আমাদের একাডেমিক, অ্যাডমিশন, সব জায়গায়। আমরা হয়তো অনেকে জানি কি না, আমাদের কিন্তু সিনোনিম অ্যান্টোনিম কিন্তু তোমাদের গ্রামার টপিক। হ্যাঁ, ওকে, তো যেটা করবা সেটা হচ্ছে আমাদের পরবর্তী ওয়ার্ড হচ্ছে চার্লেটন। ওকে, চার্লেটন বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে, হ্যাঁ, প্রত্যেকে কমেন্ট করেছো, ভেরি গুড। চার্লেটন বলতে বোঝায় আসলে মূলত নির্ভনিতাকারী, অর্থাৎ যেটা তুমি দেখাচ্ছ সেটা তেমন না। প্রচলিতভাবে এই ওয়ার্ডটাকে ধরা হয়ে থাকে হাতুড়ে ডাক্তার। তবে এই ওয়ার্ডটাকে আমি নিজে এভাবে পড়ি বা এইভাবে মনে রাখি, সেটা হচ্ছে চার্লেটন। ওয়ার্ডটার ভিতরে চার লেখা আছে, ল্যাটন না বলে যদি বলি লেটার। ওকে, অর্থাৎ অ্যালফাবেট কয়টা? 26টা। 26-এর ভিতরে যদি 4টা যার থাকে, তার মানে নিশ্চয়ই তার ভিতরে কম জ্ঞান আছে, অর্থাৎ সে ভাব দেখায় বেশি। ওকে, তো এভাবে যদি বলি তাহলে আমাদের যদি খোঁজো, ওকে, রিজেকশন, ডিলিজেন্ট, ইম্পোস্টার, কেয়ারলেস। ওকে, খোঁজো তো কোনটা হবে সিনোনিম। প্রত্যেকে কমেন্ট সেকশনে জানাবে আমাকে চার্লেটন ওয়ার্ডটার সিনোনিম কি হতে পারে। ইয়েস, ভেরি গুড, জিৎ সিংহ লিখছো, ইয়াসিন লিখছো, ভেরি গুড, আনিকা লিখে ফেলেছো, অর্পিতা রয় লিখছো, স্নেহা লিখে ফেলেছো, ভেরি গুড, ইম্পোস্টার। ওকে ওকে, রাইসা লিখে ফেলেছো, অর্পিতা লিখেছো, ভেরি গুড, জুই মল্লিক লিখছো, ওকে, ভেরি গুড ভেরি গুড, ইয়েস, ওকে, সরস্বতী লিখছো, ভেরি গুড, কমেন্ট পড়েছি আপু। ওকে, স্মৃতি রয় লিখছো, ভেরি গুড, তৃষা লিখছো। ওকে, তাহলে আমরা নর্মালি চার্লেটন ওয়ার্ডটাকে জাস্ট মেলাও কীভাবে, ইম্পোস্টার, এটার মানেও কিন্তু যিনি ভনিতাকারী ভান করে এমন তাকে বলা হয় তাকে চার্লেটন। তাহলে চার্লেটন ওয়ার্ডটাকে 4 লেটার দিয়ে মনে রাখবে, ওয়ার্ডটা মেবি খোলাবে না। অর্থাৎ 26টা অ্যালফাবেটের ভিতরে যার 4টা মুখস্থ বা সে সবচেয়ে কম জানে, এমন ব্যাপারটা। আমরা চলে আসবো নেক্সট ওয়ার্ড। পরের ওয়ার্ড হচ্ছে আরডিউএস। ওকে, ওয়ার্ডটা কিন্তু ঢাকা ভার্সিটিতে এসছে 14-15 সেশনে, আরডিউএস। ওকে, ওয়ার্ডটা কিন্তু প্রচণ্ড পরিমাণে আসে পরীক্ষাতে। আমরা একটু খুঁজবো আরডিউএস শব্দটার সিমিলার বা সিনোনিম কি হতে পারে। ওকে, প্রত্যেকে কমেন্ট সেকশনে আমাকে জানাও যে আরডিউএস শব্দটার সিমিলার কি হতে পারে। ওকে, আমি যে কাজটা করে থাকি সেটা হচ্ছে আমি এই ওয়ার্ডটাকে মনে রাখি একটু জাস্ট এইভাবে। এটা হচ্ছে ওয়ার্ডকে কিন্তু ওয়ার্ড দিয়ে মনে রাখা যায়। ওকে, তো ওয়ার্ডকে ওয়ার্ড দিয়ে মনে রাখার সিস্টেমটা হচ্ছে আরডিউএস ওয়ার্ডটাকে আমি জাস্ট মাঝখানে দেখো ডিইউ লেখা আছে। ওকে, আমি এই ডিউ দিয়ে মনে রাখি এবং কোশ্চেনটা কিন্তু ডিউতে আসছে। আরডিউএস ওয়ার্ডটাকে ডিউ দিয়ে মনে রাখি কিভাবে, যদি বলা হয় ডিউতে চান্স পাওয়া। ওকে, বললাম হচ্ছে ডিউতে চান্স পাইতে কেমন লাগে। নিশ্চিতভাবে এটা একটা ডিফিকাল্ট কাজ, কঠিন কাজ, কারণ প্যাশনেট না হলে ঢাকা ভার্সিটিতে প্রাচ্যের অক্সফোর্ডে কিন্তু চান্স পাওয়া যায় না। তাহলে আরডিউএস ওয়ার্ডটার ভিতরে ডিউ লেখা আছে। ডিউতে চান্স পাওয়া কেমন? ডিউতে চান্স পাওয়া কি? হ্যাজার্ডাস, ডিফিকাল্ট, ডিফারেন্ট, প্লেজারেবল। ওকে, এইবার তুমি খোঁজো ওইটার সাথে কোনটা সিমিলারভাবে মেলে। ওকে, প্রত্যেকে কমেন্টে জানাও আমাকে। ওকে, ঢাকা ভার্সিটিতে চান্স পাওয়া কেমন? ওকে, ডিফিকাল্ট লিখছো স্নেহা, রাইট, তাসিন লিখছো, ওকে, জুই লিখছো, বি লিখছো। ওকে, তাহলে আরডিউএস বলতে বোঝায় হচ্ছে, আমরা যদি বলি আরডিউএস। ওকে, প্রত্যেকে কমেন্ট করতেছি, ভেরি গুড। আরডিউএস ওয়ার্ডটাকে মনে রাখবে হচ্ছে এটা ডিফিকাল্ট, অর্থাৎ ঢাকা ভার্সিটিতে চান্স পাওয়া ডিফিকাল্ট। যারা যারা ডিফিকাল্ট লিখেছো প্রত্যেকে বিজয়ী। ওকে, ভেরি গুড, আরডিউএস। আমরা আমাদের নেক্সট ওয়ার্ড, পরবর্তী ওয়ার্ড, আমি এই সেকশনটা একটু দ্রুত পড়াচ্ছি কারণ হচ্ছে আমাদের নেক্সট সেকশনে সুন্দর কিছু
সিনোনিম অ্যান্টোনিম আমরা একসাথে মনে রাখবো। আমাদের পরবর্তী ওয়ার্ড ছিল অ্যাব্যাশ। অনেকবার এসছে, ঢাকা ভার্সিটিতে একবার এসছে কোশ্চেনটা, এবং পিএসসির অনেকগুলো জায়গায় এসছে। ওকে, অ্যাব্যাশ ওয়ার্ডটা কিন্তু প্রচুর আছে পরীক্ষায়। এবার অ্যাব্যাশ ওয়ার্ডটার সিমিলার কি হতে পারে? হ্যাজার্ডাস, শেম, ডিফারেন্ট নাকি প্লেজারেবল? জাস্ট ওয়ার্ডটার সিমিলার খুঁজতে থাকো, আর আমি বলে দিই অ্যাব্যাশ মনে রাখবে কি করে। ওকে, অ্যাব্যাশ ওয়ার্ডটাকে আমি একটু এইভাবে মনে রাখি, সেটা হচ্ছে এই যদি বাদ দিই বাকি থাকে বাস। ওকে, জাস্ট অ্যাব্যাশ ওয়ার্ডটাকে বাস দিয়ে মনে রাখো। আমরা এটা ফ্রেন্ড সার্কেলে প্রায় বলে থাকি যে আমার ফ্রেন্ড আমাকে বাস দিয়েছে, অর্থাৎ বিব্রত করেছে বা লজ্জা দিয়েছে। তাহলে অ্যাব্যাশ ওয়ার্ডটাকে বাস দিয়ে খুব ইজিলি মনে রাখা যায়। এবার তুমি খোঁজো কোনটা সিনোনিম হবে। এই কমেন্টটা আমি ভালো করে পড়তেছি প্রত্যেকের। ওকে, তাহলে অ্যাব্যাশ। ওকে, ভেরি গুড, অতই লিখে ফেলেছ। শেম, বাকিরা প্রত্যেকে লিখে ফেল। ওকে, না দিয়ে লিখছো শেম, ভেরি গুড। ওকে, বাকিটা লিখে ফেলো প্রত্যেকেই। তাহলে অ্যাব্যাশ ওয়ার্ডটা কী দিয়ে মনে রাখবে? ওকে, অ্যাব্যাশ ওয়ার্ডটাকে বাস দিয়ে মনে রাখা যেতে পারে। ওকে, আমি এই প্রসেসেই প্রায় আল্লাহর রহমতে 12-13 বছর ইংরেজি পড়িয়ে আসতেছি। আমাদের ইংরেজি তো একটু কনফিউজিং। এখন কনফিউজিং নলেজটাকে খুব সহজে যদি আমরা টেকনিক্যালে পড়ি, তাহলে প্রায় এমনভাবে প্রায় 200 থেকে 300টা ওয়ার্ড হচ্ছে তোমার। এগুলো আমাদের অফলাইন ক্লাসে মেইনলি দেখাই আমাদের ইমসি স্কলার্সে। তো আল্লাহর রহমতে তোমাদের ইংরেজি নিয়ে কোনো প্রেশার হবে না, ইংরেজি নিয়ে কোনো কনফিউশন থাকবেই না। তাহলে অ্যাব্যাশ ওয়ার্ডটাকে বাস দিয়ে মনে রাখতে পারি। ওকে, তার মানে লজ্জা দেওয়া, বিব্রত করা, শেম। অ্যাব্যাশ ইজ সিমিলার টু শেম। ওকে, আশা করি ইনশাল্লাহ ক্লিয়ার। চলে আসো পরেরটা। আমরা নেক্সট ওয়ার্ডটা হচ্ছে অমনিপোটেন্ট। প্রচুর এসছে কিন্তু, এবং এটা বিসিএস এর কোয়েশ্চেন। এবং একটু আগে বলেছিলাম বিসিএস, ঢাকা ভার্সিটি, মেডিকেল, ডেন্টাল, এইটা দিয়ে সিনোনিম অ্যান্টোনিম পড়া শুরু করে দিবা। যারা একটু অ্যাডভান্স লেভেলে চাচ্ছি, অ্যাডমিশনের জন্য এগিয়ে থাকবো তাদের জন্য। আর একাডেমিক স্টাইলে তোমরা এই ওয়ার্ডগুলো মিনিংগুলো ভালো করে পড়লে এইগুলোই তোমাদের বোর্ড কোয়েশ্চেন হিসেবে সিমিলার অ্যান্টোনিম বা সিনোনিম হিসেবে আসে। এই টাইপের ওয়ার্ডগুলোও কিন্তু তোমাদের অনেকবার এসছে বোর্ড কোয়েশ্চেনগুলোর ভিতরে। ওকে, তাহলে অ্যাব্যাশ কী দিয়ে মনে রাখবো? কমেন্ট করতে থাকবে অ্যাব্যাশ ওয়ার্ডটাকে কী দিয়ে মনে রাখবা। আশা করি আজকের পরে যে কটা সিনোনিম অ্যান্টোনিম আমরা ক্লাসে বসে পড়বো, এগুলোর কোনোটাই আর তুমি ভুলবে না। অ্যাব্যাশ বাস দিয়ে মনে রাখবে। আর একটু পরে ম্যাজিক্যাল স্টাইলে দেখাচ্ছি অনেকগুলো ওয়ার্ড, জায়গা বসে জাস্ট 2 মিনিটে মুখস্থ হয়ে যাবে সবগুলো ওয়ার্ড। ওকে, ভেরি গুড। ওকে, এবার আমাদের হচ্ছে অমনিপোটেন্ট। অমনিপোটেন্ট ওয়ার্ডটার ভিতরে আমি পেলাম কি অমনি লেখা আছে। ওকে, অমনি, অমনি মানে হচ্ছে অল। ওকে, অমনিযুক্ত যে কয়টা ওয়ার্ড আছে সেগুলোর প্রত্যেকটা মিনিং হচ্ছে অল। অল মানে কি? সর্বত্র, সব জায়গায়। ওকে, অল মানে হলো সর্বত্র বা সব জায়গায়। অমনিপোটেন্ট দিয়ে যা আছে সেগুলোর মিনিং হচ্ছে অল, সব বোঝায়। অমনিভোরাস, যে সব খায়। অমনিপোটেন্ট, যে সর্বত্র বিরাজমান। এইবার খোঁজো কোনটা হতে পারে। ওকে, অমনি মানে কিন্তু অল। হ্যাঁ, প্রত্যেকে লিখে রাখো, অমনি মানে হচ্ছে অল। আর অমনিপোটেন্ট এই ওয়ার্ডটা কিন্তু স্রষ্টার জন্য যায়, আমাদের সাথে যায় না। ইয়েস, প্রত্যেকে কমেন্ট সেকশনে জানাবে আমাকে অমনিপোটেন্ট ওয়ার্ডটার সিমিলার কি হতে পারে। অমনিপোটেন্ট ফিবেল, সুপ্রিম, নাকি ইম্পোর্টেন্ট, নাকি ভালনারেবল? মেবি বুঝে ফেলছি, অমনিপোটেন্ট মানে যিনি সর্বত্র বিরাজমান। সর্বত্র বিরাজমান কিন্তু ঈশ্বর বা আল্লাহ তাআলা। ওকে, তাহলে নিশ্চিত হবে অমনিপোটেন্ট হচ্ছে সুপ্রিম। ওকে, মিতু কমেন্ট করেছো, রোজা করেছো, ইয়াসিন করেছো, ভেরি গুড। সারা করে ফেলেছো কমেন্ট। ওকে, ভেরি গুড। ওকে, রাইসা করেছো, নিশাত করেছো, জেসিকা করছো, নাদিয়া করেছো। ওকে, ভেরি গুড। অর্পিতা করেছো, ভেরি গুড, ভেরি গুড। তাহলে অমনিপোটেন্ট একটাই বললাম আমাদের। অমনি মানে কিন্তু অল, অর্থাৎ যেটা দ্বারা সুপ্রিম বোঝায়। ওকে, সো হিয়ার ইজ ইউর আনসার। চলে আসি পরেরটায়। আমরা অমনি মানে কিন্তু অমনি দিয়ে যে কয়টা ওয়ার্ড সবগুলো অল বোঝায়, সর্বত্র বোঝায়। আমরা এবার যেটাই চলে আসবো সেই ওয়ার্ড হচ্ছে নার্সিজম। ওকে, নার্সিজম। এবার এই ওয়ার্ডটা কিন্তু এসছে কিন্তু জাস্টে। এবার এই ওয়ার্ডটা কিন্তু একটু আনকনভেনশনাল। আমাদের এরকম আনকনভেনশনাল ওয়ার্ড পরীক্ষায় আসতেছে, রেগুলারই আসে। ওকে, এই ওয়ার্ডটার সিমিলার হিসেবে আমরা অন্য ওয়ার্ড হিসেবে ধরে থাকি। এখন নার্সিজম বলতে বোঝায় যেটা, যে আত্মকেন্দ্রিক, নিজের প্রতি ভালোবাসা। নার্সিজম ওয়ার্ডটাকে আমি দেখলাম নার। ওকে, ওকে, নার না বলে আমি যদি বলি নারী, এবং খেয়াল করবে নারীরা কিন্তু সবসময় হয় আত্মকেন্দ্রিক, মানে নিজের দিকে, বা তারা কিন্তু নিজের ব্যাপারটাই ভালো বোঝে অন্যদের চাইতে। তাহলে নার্সিজম ওয়ার্ডটাকে নারা দিয়ে মনে রাখতে পারো, বা নার মানে নারী। নারীরা কি হয়? নারীরা হচ্ছেন নিজের, ওকে, তো নিজের ব্যাপারটাই বোঝে। এইবার খোঁজো কোনটা হতে পারে উত্তর। লাভ ফর নেচার, সেলফ লাভ, ডিগনিটি, নাকি অ্যাডমিরেশন ফর বিউটি? খুঁজে ফেলো কোনটা হবে উত্তর। ওকে, মেবি গেস করে ফেলেছ। আমরা চলে আসি কমেন্ট সেকশনে। ওকে, নার্সিজম, সেলফ লাভ, ভেরি গুড। মাহাতি লিখে ফেলেছ।
ওকে, ভেরি গুড। ওকে, স্নেহা লিখে ফেলেছো সেলফ লাভ, বাকিরাও লিখতেছি, প্রত্যেকে লিখে ফেলো। তাহলে নার্সিজম হচ্ছে সেলফ লাভ। ভেরি গুড। অর্থাৎ নার্সিজম নারী দিয়ে মনে রাখতে পারো, নারীরা কিন্তু নিজেদেরকে ভালোবাসে বেশি, তাই এটা সেলফ লাভ হবে উত্তর। ভেরি গুড। চলে আসি পরেরটায়। আমাদের নেক্সট ওয়ার্ড হচ্ছে এমব্যালিশ। প্রচুর এসছে পরীক্ষাতে এবং ইভেন এটা ঢাকা ভার্সিটি কোয়েশ্চেন, এবং একটু আগে বলেছিলাম ঢাকা ভার্সিটি কোয়েশ্চেন পেলেই ওটাকে কয়েকবার মেমোরাইজিং প্রসেসে পড়ে ফেলবে। ওকে, আমাদের এবারের ওয়ার্ড হচ্ছে এমব্যালিশ। এমব্যালিশ শব্দটা মানে হচ্ছে সাজানো। হ্যাঁ, এমব্যালিশ মানে সাজানো। ছোট্ট করে লিখে রাখতে পারো এমব্যালিশ সাজানো। যাদের কাছে খাতা কলম আছে প্রত্যেকেই ছোট্ট করে নোটটা লিখে রাখো এবং টেকনিকটা লিখে রাখো। ওকে, আশা করি মেবি তোমাদের ক্লিয়ারলি মনে থাকবে। হ্যাঁ, ওকে, এমব্যালিশ। এবার কাজটা হচ্ছে এমব্যালিশ ওয়ার্ডটাকে আসলে যদি আমরা এভাবে পড়ি দ্রুত মনে থাকবে। এমব্যালিশ ওয়ার্ডের ভিতরে আমি দেখলাম বেলি লেখা আছে। ওকে, বেলি। বেলি কিন্তু হচ্ছে একটা ফুলের নাম। তো বেলি ফুল দিয়ে যেটা হয় সেটা হচ্ছে হয় সাজে না হলে সাজায়। দেখবা বেলি ফুলে মেয়েরা সাজে অথবা হচ্ছে ঘর সাজায় বেলি ফুল দিয়ে। তাহলে এবার তুমি খোঁজো এমব্যালিশের সিনোনিম কি হতে পারে? অ্যাডর্ন, শক, ইম্পোভারিশ নাকি ডিস্ট্রয়? ওকে, মেবি তুমি পেয়ে গেছো। প্রত্যেকে কমেন্ট সেকশন জানিয়ে ফেলো। ওকে, অ্যাডর্ন। ভেরি গুড। সারা লিখে ফেলেছ। ওকে, রবিনা লিখেছো। ওকে, ভেরি গুড। তৃষা লিখে ফেলেছো। স্নেহা লিখে স্নেহা তো কি লিখছো? ইম্পোভারিশ লিখেছো। আরেকটু খেয়াল করো আপু। ওকে, অ্যাডর্ন লিখছো। বাকিরা প্রত্যেকে জুই মল্লিক লিখে ফেলেছো। ওকে, ভেরি গুড। বাকিরা একটু কমেন্ট করতে থাকো। এমব্যালিশ মানে সাজানো কিন্তু বলছি। হ্যাঁ, এমব্যালিশ মানে হচ্ছে সাজানো। বেলি ফুল দিয়ে সাজে, বেলি দিয়ে মনে রাখবো এমব্যালিশ। কি দিয়ে মনে রাখবো? বেলি দিয়ে। প্রত্যেকে কমেন্টে জানো বেলি দিয়ে এমব্যালিশ, বেলি দিয়ে এমব্যালিশ, সাজানো। ওকে, সো তাহলে হবে কি? অ্যাডর্ন নাকি শক নাকি হচ্ছে ইম্পোভারিশ নাকি ডিস্ট্রয়? ওকে, এমব্যালিশ হচ্ছে অ্যাডর্ন হবে। প্রত্যেকে জাস্ট লিখে ফেলো এমব্যালিশ বেলি, এমব্যালিশ বেলি দিয়ে মনে রাখবো, এমব্যালিশ বেলি দিয়ে মনে রাখবো। ওকে, আমরা চলে আসি পরবর্তী ওয়ার্ড। নেক্সট ওয়ার্ড হচ্ছে অ্যালোকেট। প্রচুর এসছে এবং এটা বরিশাল ইউনিভার্সিটি কোয়েশ্চেন, রিপিট হয় প্রচুর। অ্যালোকেট। অ্যালোকেট মানে হচ্ছে বন্টন করা। ওকে, আমি দেখলাম ওয়ার্ডটার ভিতরে কেট লেখাই আছে। কেট মানে হচ্ছে কেটে ফেলা। কেটে যদি ফেলি তাহলে সেটা বন্টন হয়। তাহলে অ্যালোকেট ওয়ার্ডটাকে কেট এই অংশ ধরে মনে রাখবে। আমরা কিন্তু নিউমোনিক্স প্রসেসে পড়তেছি। কেট দিয়ে মনে রাখলে ওটা মনে থাকবে। অ্যালোকেট হচ্ছে কেটে ফেলা। কেট দিয়ে কেটে ফেলা মনে রাখতে পারো। এবার খোঁজো কোনটা হতে পারে সিনোনিম। সাবমিট, ডিস্ট্রিবিউট, ডোনেট নাকি সেট অ্যাপার্ট? ওকে, হোয়াট ইজ ইউর সিনোনিম? জাস্ট খুঁজে ফেলো। সাবমিট, ডিস্ট্রিবিউট, ডোনেট নাকি সেট অ্যাপার্ট? অ্যালোকেট বলছিলাম, অ্যালোকেট কীভাবে মনে রাখবে? অ্যালোকেটের শেষে আছে কেট। কেট মানে কেটে ফেলা, কোনো কিছু কেটে ফেললা, নিশ্চয়ই সেটা বন্টন হয়, ভাগ হয়ে যায়, ডিভাইড হয়ে যায়। ওকে, তাহলে এবার খোঁজা হচ্ছে সিমিলারটা কি হবে। তাহলে অ্যালোকেট ওয়ার্ডটা কীভাবে মনে রাখবো? ইয়েস, অর্পিতা লিখছো, মাহাদির লিখে ফেলেছো। ইয়েস, ভেরি গুড। জেসিকা লিখছো। ওকে, বাকিরাও লিখে ফেলো। ওকে, ডিস্ট্রিবিউট। তৃষা লিখেছো। তাহলে অ্যালোকেট ওয়ার্ডটা কিন্তু কেটে ফেলা, বন্টন করা। বন্টন করলে কি হয়? বন্টন করলে ডিস্ট্রিবিউট হয়ে যায়। ওকে, সো দিস ইজ ইউর আনসার। আমরা আসবো নেক্সট ওয়ার্ড, বাকিরা লিখতে থাকো। আমরা এবার যে ওয়ার্ডটা পড়বো সেটা হচ্ছে হ্যামলেট। ওকে, হ্যামলেট প্রচুর আসে। ইভেন এটা আমাদের কয়েকবার এসছে। মেডিকেল অ্যাডমিশন টেস্টে কিন্তু লিটারেচার এসছে। একটু আগে বললাম 2টা লিটারেচার আসছিল বিগত সালে, যার ভিতরে হ্যামলেটটাও এসেছিল মেডিকেলে একবার। এই জন্য ওয়ার্ডটা রাখা আমাদের প্রত্যেকেরই মনে হয় জানা উচিত। হোয়াট ইজ হ্যামলেট? ওকে, এবার যেটা করবা সেটা হচ্ছে আমাদের হ্যামলেট। হ্যামলেট ওয়ার্ডটা প্রচুর আসে এবং হ্যামলেট ওয়ার্ডটা আমরা একটু অ্যানালাইসিস করে ফেলি। হ্যামলেট এটা কিন্তু হেলমেট না কিন্তু। হ্যাঁ, হ্যামলেট কিন্তু ইট ইজ নট হেলমেট। হ্যামলেট, হ্যামলেট কিন্তু উইলিয়াম শেক্সপিয়ারের বিখ্যাত একটা নাটকের নাম। উইলিয়াম শেক্সপিয়ার নাটক লিখছিলেন 37, মানে 37টা নাটক লিখছিলেন। তার ভিতরে মোস্ট ফেমাস একটা নাটকগুলোর ভিতরে একটা ছিল হ্যামলেট। ওকে, হ্যামলেট বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে আমাদের ইংল্যান্ডের ছোট ছোট গ্রামগুলোকে বলা হতো হ্যামলেট। আমাদের যদি বলা হয় থাকে ইংল্যান্ডের ছোট ছোট যে গ্রামগুলো ছিল সেগুলোর নাম ছিল হ্যামলেট। ওকে, তাহলে ছোট গ্রাম। এবার খুঁজে ফেলো কোনটা উত্তর হবে। ওকে, ছোট গ্রামকে বলা হয় হ্যামলেট। প্রত্যেকে খুঁজে ফেলি যে উত্তরটা কি হবে। ওকে, তাহলে হ্যামলেট হচ্ছে কোনটা উত্তর? গেস করে ফেলো প্রত্যেকেই, কমেন্ট সেকশন জানিয়ে ফেলো। ওকে, হ্যামলেট কি হবে উত্তর? স্মল ভিলেজ। ওকে, এবং উইলিয়াম শেক্সপিয়ারকে নিয়ে একটু বলে যাই। উইলিয়াম শেক্সপিয়ার ইনি কিন্তু বলা হয় দ্য গ্রেটেস্ট ড্রামাটিস্ট। ওকে, আমাদের 1564 সাল এবং 1616 সালে ভদ্রলোক মারা গিয়েছিলেন। 23 এপ্রিল হচ্ছে আমাদের শেক্সপিয়ারের জন্ম এবং মৃত্যু। যাই হোক, এগুলো লিটারেচার পার্টে আসে। ওকে, আমাদের হ্যামলেট কিন্তু লিখছেন উইলিয়াম শেক্সপিয়ার, যদিও তার শেক্সপিয়ারের নামটা আছে, বাট হবে উত্তর কিন্তু আমাদের
স্মল ভিলেজ। ওকে, আমরা চলে আসবো পরের কোয়েশ্চেন। পরের কোয়েশ্চেনটা ছিল অ্যাস্টিউট। ওকে, অ্যাস্টিউট কোয়েশ্চেনটা কিন্তু আমাদের এসছে কয়েক জায়গায়, ঢাকা ভার্সিটিতে এসে এবং সাস্টেও এসছে অ্যাস্টিউট। এবার কাজ হচ্ছে অ্যাস্টিউট ওয়ার্ডটাকে একটু গেস করে প্রত্যেকে লিখে ফেলা। অ্যাস্টিউট ওয়ার্ডটার সিমিলার কি হতে পারে, প্রত্যেকে একটু কষ্ট করে আমাকে লিখতে থাকো অ্যাস্টিউট, আর আমি বলতে থাকি তুমি কীভাবে মনে রাখবে ওয়ার্ডটা। অ্যাস্টিউট ওয়ার্ডটার ভিতরে লাস্টে টিউট লেখা আছে, এটাকে টিউট না বলে যদি বলি টাউট। ওকে, টাউট। এবার যদি বলা হয় যে লোকটা টাউট, ওকে, তার মানে অ্যাস্টিউট ওয়ার্ডটাকে টিউট না বলে লাস্টে টাউট দিয়ে যদি মনে রাখো, ওয়ার্ডটা মনে থাকবে শিওর। তাহলে অ্যাস্টিউট খোঁজো তো কী হতে পারে, কোনটা? ওকে, অ্যাকিউট তো হবে না, ইকোনমিক। ওকে, ফার্স্টের দুইটার ভিতরে একটা হবে উত্তর বলে দিলাম। এবার খুঁজে ফেলো অ্যাস্টিউট ওয়ার্ডটা কী হতে পারে উত্তর। ওকে, অ্যাস্টিউট, ভেরি গুড। অর্পিতা লিখছো, নিতু লিখছো, মানাতে লিখে ফেলেছো, ওকে ভেরি গুড। আরবিনা লিখে ফেলেছো, জুই লিখছো, ওকে, সারা লিখে ফেলেছো, ওকে, তৃষা লিখে ফেলেছো, ভেরি গুড। স্নেহা লিখছো শ্রিউড। ওকে, ওয়াটা কিন্তু শ্রিউড বা শুড, হ্যাঁ, শ্রিউড অথবা শুড মানে চালা। সুন্দর করে একটু খাতা নিয়ে লিখে রাখো অ্যাস্টিউট, শ্রিউড বা শ্রুড, উচ্চারণ কিন্তু শ্রিউড অথবা শুড। ওকে, সো দিস ইজ ইউর সিমিলার। ওকে, তো আমরা যে প্রসেসে ইংলিশ পড়তেছি এটাকে নিমোনিক্স বলে। এই প্রসেসে ইংরেজিতে খুব সহজে ইংরেজি ওয়ার্ডগুলোকে মনে রাখা যায়। হ্যাঁ, ওকে, এবারে কাজ হচ্ছে আমরা প্রত্যেকেই কষ্ট করে একটা প্রসেসে আমরা যাব। সেটা হচ্ছে আমরা যে এত সময় পড়লাম ওয়ার্ডগুলো পড়লাম, সিনোনিম অ্যান্টোনিম পড়েছ। সিনোনিম অ্যান্টোনিম মনে রাখার একটা শর্টকাট বুদ্ধি আছে, এটাকে ইংলিশে নিমোনিক্স বলে। এই নিমোনিক্স প্রসেসে তুমি যদি সিনোনিম অ্যান্টোনিম পড়ো তাহলে খুব সহজে তোমার সিনোনিম অ্যান্টোনিম এগুলো মনে থাকবে। এবার আমরা ম্যাজিক্যাল স্টেজে কয়েকটা ওয়ার্ডের সিনোনিম অ্যান্টোনিম বলে যাই এবং ওয়ার্ডের রুট ধরে মনে রাখা যায়, সেই প্রসেসটা একবার বলে যাচ্ছি। মনোযোগ দিয়ে খেয়াল করো, আমাদের 2 থেকে 3 মিনিট লাগবে। যারা 25 বা 26 ব্যাচ আছি প্রত্যেকে একটু কষ্ট করে এই প্রসেসে জাস্ট একটু মনে রাখো, বিশ্বাস করো তোমার পড়াটা আরও সহজ হবে। ওকে, আমাদের প্রথম ওয়ার্ড হচ্ছে প্যালাটেবল। ওকে, প্যালাটেবল মানে কিন্তু সুস্বাদু। হ্যাঁ, ওকে, প্যালাটেবল মানে হচ্ছে সুস্বাদু। ইয়েস, আমি আসতেছি। ওকে, প্যালাটেবল হচ্ছে সুস্বাদু। আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এইবারে এই প্রসেসে আমরা একটু ওয়ার্ডগুলোকে টেকনিক্যালি একটু পড়ার চেষ্টা করব, যেখান থেকে তুমি খুব সহজে ওয়ার্ডকে ওয়ার্ড দিয়ে মনে রাখতে পারবে। প্যালাটেবল মানে সুস্বাদু, ডেলিশিয়াস বা ডেলিশাস। আমি এই ওয়ার্ডটাকে মনে রাখি ভাবে, সেটা হচ্ছে ওয়ার্ডের ভিতরে 2টা পার্ট আছে, পেলেট আর টেবল। ওকে, জাস্ট মনে রাখবে, সেটা হচ্ছে প্রথম পার্টটা হচ্ছে পেলেট, ওকে, তারপরটা হচ্ছে টেবল। ওয়ার্ডটাকে যদি 2বার ভাঙো তাহলে প্লেট প্লাস টেবিল হয়। ব্যাপারটা এমন, যদি হয় ডাইনিং টেবিল, সেই ডাইনিং টেবিলে আমরা কিন্তু প্লেট রাখি এবং প্লেটে নিশ্চয়ই খাবার থাকে আর খাবারটা হয় সুস্বাদু। তাহলে প্যালাটেবল ওয়ার্ডটা দিয়েই, অর্থাৎ তুমি তোমার ওয়ার্ড দিয়ে মনে রাখতে পারো, প্লেট প্লাস টেবিল। এটা দিয়ে যদি মনে রাখো তোমার ওয়ার্ডটা মনে থাকবে এবং এই ওয়ার্ডটা প্রচুর এসছে পরীক্ষাতে। ওকে, তাহলে প্যালাটেবল ওয়ার্ডটা কীভাবে মনে রাখবো প্রত্যেকে কমেন্টে জানিয়ে থাকো যে প্যালাটেবল ওয়ার্ডটাকে মনে রাখবো কি দিয়ে। ওকে, প্লেট প্লাস টেবিল দিয়ে। ওকে, প্রত্যেকে একটু কমেন্ট সেকশনে জানাবে যে প্যালাটেবল ওয়ার্ডটাকে আমরা কীভাবে মনে রাখবো। প্যালাটেবল ওয়ার্ডটাকে প্লেট এবং টেবিল দিয়ে মনে রাখা যায়। ওকে, তো ফার্স্ট ওয়ান, আমাদের প্রথম যে ওয়ার্ডটা লিখলাম প্যালাটেবল, ওয়ার্ডটাকে মনে রাখবো হচ্ছে কি দিয়ে, প্লেট এবং টেবিল দিয়ে। আমাদের নেক্সট ওয়ার্ড হচ্ছে মরিবান্ড। ওকে, মরিবান্ড ওয়ার্ডটাকে জাস্ট আমরা এটা করতে পারি, সেটা হচ্ছে মৃতপ্রায়। আমি দেখলাম মরিবান্ড ওয়ার্ডের ভিতরে মরি লেখাই আছে। ওকে, আমি মরি না বলে যদি বলি মরা, আর বান না বলে যদি বলি বান্দা, ওকে, তার মানে আল্লাহর বান্দা মরতেছে, তার মানে সেটাকে বলে মরিবান্ড অর্থাৎ মৃতপ্রায়। মরিবান্ড ওয়ার্ডটাকে জাস্ট মনে রাখতে পারো, মরি না বলে যদি বলি মরা, বান না বলে যদি বলি বান্দা, তাহলে মরিবান্ড ওয়ার্ডটাকে মরিবান্ড ওয়ার্ড দিয়ে মনে রাখা যেতে পারে। মরা বান্দা অর্থাৎ আল্লাহর বান্দা মরতেছে, এটাকে বলা হয় মরিবান্ড। তাহলে মরিবান্ড কীভাবে মনে রাখবে কমেন্টে জানিয়ে ফেলো। মরিবান্ড ওয়ার্ডটাকে মরা বান্দা দিয়ে মনে রাখবো। ইয়েস, ভেরি গুড। ওকে, ঠিক আছে, তাহলে মরিবান্ড ওয়ার্ডটাকে জাস্ট মরিবান্ড ভেঙে নিলে মনে থাকবে। পরবর্তী ওয়ার্ড হচ্ছে ক্যাকোফোনাস। ক্যাকোফোনাস মানে বেসুরো, হার্শ সাউন্ড যেটা, সেটাকে ক্যাকোফোনাস বলে ইংলিশে। ক্যাকোফোনাস ওয়ার্ডটাকে জাস্ট আমি মনে রাখি এভাবে, ওয়ার্ডের ভিতরে দেখো লেখা আছে ক্যা। ওকে, আবার যদি বলি হচ্ছে কো, তারপরে লেখা আছে ফোন। ওকে, ওয়ার্ডের ভিতরে 3টা পার্ট হয়, প্রথমটা হয় ক্যা, তারপরে হয় কো, তারপরে হয় ফোন। কি হয়? ক্যা
কো ফোন, একটু জাস্ট ভেঙে ফেলো প্রত্যেকে, ক্যা কো ফোন। অর্থাৎ মোবাইল ফোনে যদি কেউ ক্যাকো শব্দ করে কেমন শোনায়? নিশ্চয়ই বেসুরো শোনায়। তাহলে ক্যাকোফোনাস ওয়ার্ডটাকে জাস্ট ওয়ার্ড দিয়ে মনে রাখো, ক্যাকোফোনাস মানে বেসুরো। ওকে, আমাদের নেক্সট ওয়ার্ড হচ্ছে হারমোনিয়াস। হারমোনিয়াস ওয়ার্ডের ভিতরে দেখলাম হারমোনি লেখাই আছে, অর্থাৎ হারমোনি বা হারমোনিয়ামে আমরা কি করি? হারমোনি বা হারমোনিয়াম আমরা সুর তুলি, তার মানে হারমোনিয়াস মানে সুরেলা। তাহলে হারমোনিয়াস ওয়ার্ডটাকে হারমোনি দিয়ে মনে রাখতে পারো, যেটাকে সিম্ফনি বলে, কনসোনেন্স অফ সাউন্ড বলে। ওকে, তাহলে হারমোনিয়াস ওয়ার্ডটাকে কি দিয়ে মনে রাখবো? হারমোনি দিয়ে মনে রাখবো। ওকে, ভেরি গুড। প্রত্যেকে ক্যাকোফোন লিখে ফেলো, পরেরটা হারমোনিয়াসকে হারমোনি দিয়ে লিখে ফেলো। ইয়েস মরবান্দা, ভেরি গুড। ওকে, সো তাহলে পরবর্তী ওয়ার্ড অ্যাবাস। একটু আগে বলে ফেলেছি, অ্যাবাস ওয়ার্ডটাকে জাস্ট মনে রাখবো কি দিয়ে? অ্যাবাস ওয়ার্ডটাকে মনে রাখবো হচ্ছে বাঁশ দিয়ে। ওকে, যদি এ বাদ দাও থাকে কি বাঁশ, তাহলে অ্যাবাস হচ্ছে লজ্জা দেওয়া, সেইম। ওকে, চলে আসে পরের ওয়ার্ড হচ্ছে পেলমেল। পেলমেল শব্দের শাব্দিক অর্থ হচ্ছে এলোমেলো, হ্যাঁ, হ্যাফহ্যাজার্ড বা স্ক্যাটার। হ্যাফহ্যাজার্ড অথবা স্ক্যাটার, পেলমেল হচ্ছে হ্যাফহ্যাজার্ড বা স্ক্যাটার। কয়েকবার এসে পরীক্ষাতে, বিসিএস এসে একবার। তাহলে পেলমেল মানে হচ্ছে আমাদের এলোমেলো। আমি দেখলাম ওয়াটার ভিতরে আমরা যদি পি বাদ দিই, ই ডাবল এল এটাকে যদি এলো বলি, আর এমি ডাবল এল এটাকে যদি মেলো বলি, তাহলে মোটামুটি হবে কিন্তু মিলে যায়। পি বাদ দিলে ই ডাবল এল এটাকে এলো বলা যায়, এমি ডাবল এল মেলো বলা যায়। ওকে, আমার যুক্তিটা হচ্ছে এরকম, তুমি যদি পি এল জেড এটাকে প্লিজ বলতে পারো, তাহলে আমার এই ই ডাবল এল এটাকে এলো, এমি ডাবল এল মেলো বলতে সমস্যা কি? তাহলে নিশ্চিতভাবে শিওর তুমি পেলমেল শব্দটাকে পেলমেল দিয়ে মনে রাখতে পারো। ই ডাবল এল এলো, এমি ডাবল এল মেলো, যেটাকে একটু আগে বললাম হ্যাফহ্যাজার্ড অথবা স্ক্যাটার। ওকে, পরের ওয়ার্ডটা হচ্ছে ম্যাকাবের। তো আমরা ম্যাকাবের ওয়ার্ডটাকে মনে রাখতে পারি এভাবে, সেটা হচ্ছে ম্যাকাবের ওয়ার্ডটাকে তুমি যদি মনে রাখতে চাও, তাহলে যেটা করবা সেটা হচ্ছে ম্যাকাবের ওয়ার্ডটাকে শেষে দেখো CABER ক্যাবের লেখা আছে, এটাকে ক্যাবের না বলে আমরা যদি বলি কবর। ওকে, ক্যাবের না বলে যদি কবর বলি, তাহলে ওয়ার্ডটার সাথে কিন্তু সুন্দর মিলে যায়। তাহলে ম্যাকাবের ওয়ার্ডটাকে ক্যাবের না বলে কবর দিয়ে মনে রাখলে মনে থাকবে, কবর কিন্তু ভয়ঙ্কর জায়গা। তাহলে ম্যাকাবের ওয়ার্ডটার শেষ অংশ ক্যাবের না নিয়ে কবর নিলেই মিলে যাবে। অ্যাসিডিভাস। ওকে, অ্যাসিডিভাস শব্দের ভিতরে প্রথমে অ্যাস লেখাই আছে। একটু আগে বলেছিলাম অ্যাস মানে হচ্ছে গাধা, অ্যাস মানে গাধা, অ্যাস মানে গাধা। এবং গাধা কেমন প্রাণী? গাধা হলো পরিশ্রমী প্রাণী, একটু আগে পড়েছিলাম এমসিকিউর ভিতরে। তাহলে আমি ইংরেজিতে দেখলাম ASS বা AS দিয়ে যে ওয়ার্ডগুলো আছে কয়েকটা গাধার সাথে ভালো মেলে কিন্তু, হ্যাঁ। তাহলে অ্যাসিডিয়াস ওয়ার্ডটাকে গাধা দিয়ে মনে রাখো। ওকে, প্রত্যেকেই একটু কমেন্টে জানাতে থাকবা অ্যাসিডিয়াস অ্যাস দিয়ে। অ্যাস কেমন? পরিশ্রমী। অ্যাস কেমন? পরিশ্রমী। গাধা কেমন? পরিশ্রমী প্রাণী। অ্যাসেনাইনের ভিতরে দেখলাম AS লেখা আছে, আমি মনে মনে একটা এস ধরে নিয়েছি, এইটাকে গাধা দিয়ে মিলাবো। ওকে, গাধা কিন্তু মূর্খ প্রাণী, কারণ গাধার তুমি পিঠের উপরে বিভিন্ন মালামাল চড়িয়ে দাও, তো গাধা কিন্তু নিয়ে চলে যায়, কারণ ও মূর্খ বলে, সেই জন্যই। তাহলে অ্যাসেনাইন ওয়ার্ডটাকেও AS দিয়ে মনে রাখা যেতে পারে, গাধার সাথে, গাধার বৈশিষ্ট্যের সাথে কিন্তু ভালো মেলে। ওকে, ভেরি গুড। চলে আসবো পরবর্তী ওয়ার্ড। আমাদের নেক্সট ওয়ার্ড হচ্ছে শিকেনারি। ওকে, আমাদের পরের ওয়ার্ডটা হচ্ছে শিকেনারি। শিকেনারি শব্দের শাব্দিক অর্থ হচ্ছে প্রতারণাকারী। হ্যাঁ, শিকেনারি মানে হচ্ছে প্রতারণাকারী। আসো এবার ওয়ার্ডটাকে একটু মনে রাখি। ওয়ার্ডটাকে আমি মনে রাখি হচ্ছে শিকেনারি, এটাকে না বলে আমি যদি বলি শিকারী নারী। ওকে, শিকারী নারী। কি নারী? শিকারী নারী। ওকে, আমাদের সমাজে অনেক নারী আছে যারা কিন্তু শিকার ধরে, দে আর কল্ড শিকেনারি, মানে ফ্রড। তার মানে শিকেনারি ওয়ার্ডটাকে তুমি শিকারী নারী দিয়ে মনে রাখতে পারো। প্রত্যেকে কমেন্টে লিখে ফেলো শিকেনারি কীভাবে মনে রাখবে। শিকেনারি হচ্ছে শিকারী নারী দিয়ে মনে রাখবে। ওকে, প্রত্যেকেই ভেরি গুড। ওকে, তাহলে শিকেনারি মনে রাখবো কি দিয়ে? শিকারী নারী দিয়ে মনে রাখবো। ওকে, ভেরি গুড। প্রত্যেকে একটু লিখে ফেলো শিকেনারি। এমব্যালিশ, একটাই বলেছিলাম। এমব্যালিশ ওয়ার্ডটাকে আমি তো মনে রাখি বেলি দিয়ে, তুমি বেলি দিয়ে মনে রাখতে পারো। বেলি হলো ফুলের নাম, বেলি ফুল দিয়ে কী করে? সাজানোর কাজে লাগে। তাহলে এমব্যালিশ ওয়ার্ডটাকে বেলি দিয়ে মনে রাখা যেতে পারে। বেলি হচ্ছে ফুল, এবং যে ফুল দিয়ে হয় সাজে অথবা সাজায়। অ্যারাই, পরবর্তী হচ্ছে অ্যারাই। অ্যারাই মানে হচ্ছে আঁকা বাঁকা, জিগজ্যাগ বলতে পারো, ক্যারেন বলতে পারো। আমি দেখলাম ওয়ার্ডটার ভিতরে অ্যারাই ওয়ার্ডটায় একটা কারিজমেটিক ব্যাপার আছে, সেটা হচ্ছে AW। আমি দেখলাম এটা বলিউডে একজন নায়িকা ছিলেন এক সময়, যিনি ছিলেন ঐশ্বরিয়া রয়। ওকে, তো অ্যারাই না বলে আমরা বলতে পারি ঐশ্বরিয়া রয়। হ্যাঁ, অ্যারাই না বলে ঐশ্বরিয়া রয় বলা যায়, এবং ভদ্রমহিলা নাম লিখতেন AW দিয়ে। ওনার নামের সাথে মোটামুটি মিলে গেছে, অ্যারাই ঐশ্বরিয়া রায়। ওকে, তো এবার যেটা করতে পারে সেটা হচ্ছে ঐশ্বরিয়া রায় কিন্তু নাচতেন ভালো। ওকে, খুব সুন্দর নাচতেন। এখন কেউ যদি নাচে, তার নাচের ভঙ্গিমা কিন্তু আঁকা বাঁকা হয়, নাচলে হয়
আঁকাবাঁকা। সো অ্যারাই ওয়ার্ডটাকে জাস্ট ঐশ্বরিয়া রয় দিয়ে মনে রাখতে পারো, এবং যেটাকে তুমি মিলাতে পারো হচ্ছে ক্যারিন অথবা জিগজ্যাগ ওয়ার্ডের সাথে। ওকে, তাহলে অ্যারাই। একটু আগে পার্সিমনি পড়েছিলাম, কিন্তু পরীক্ষায় আরেকবার পার্সিমোনিয়াস এসেছিল। পার্সিমোনিয়াস একটু আগে মনে আছে কিনা? পার্সেমনি আছে। ওকে, যদি মনে রাখতে চাও যে পার্সে, ওকে, মনি না বলে যদি আমরা বলি মানি, আর আস না বলে যদি বলি আছে, যার পার্সে মানি আছে সে কি? সে কৃপণ। তার মানে পার্সিমোনিয়াস, পার্সে মনি আছে, পার্সে মনি আছে। পার্সিমোনিয়াস ওয়ার্ডটা কেমন মনে রাখবে? পার্সে মনি আছে। ওকে, ভেরি গুড। প্রত্যেকে কমেন্ট করতে থাকো। পার্সে যার মানি আছে সে কিন্তু কেমন? ইয়েস, রাইট, সে হচ্ছে কৃপণ। তোমার আমার পার্সে কিন্তু থাকে না। ওকে, চলে আসি পরেরটা, অ্যামেচার। অ্যামেচার ওয়ার্ডটাকে জাস্ট আমি দেখলাম এর ভিতরে মা লেখাই আছে। ওকে, এবং আমাদের মায়েরা কেমন হয়? আমাদের মায়েরা হয় অপেশাদার। মা কিন্তু কখনো প্রফেশনাল হন না। মায়েদের প্রতি আমাদের অনেক দায়িত্ব বা কর্তব্য আছে। তো অ্যামেচার ওয়ার্ডটাকে মা দিয়ে মনে রাখতে পারো। হ্যাঁ, অ্যামাটিওর, লাস্টে কিন্তু TEUR। অ্যাবলিউশন, অ্যাবলিউশন মানে হচ্ছে অজু বা গোসল। আমি দেখলাম ওয়াটার ভিতরে লিউশন বা লোশন লেখাই আছে, লিউশন বা লোশন লেখাই আছে, এবং আমরা লোশন উজু বা গোসলের পরে দিই। তাহলে অ্যাবলিউশন ওয়ার্ডটাকে লোশন দিয়ে মনে রাখো, মনে থাকবে শিওর। অ্যাবলিউশন, লোশন, অ্যাবলিউশন, লোশন। আসো এবার অ্যাসিডিউলাস। আমাদের অ্যাসিডিউলাস ওয়ার্ডটার ভিতরে অ্যাসিড কিন্তু লেখাই আছে। অ্যাসিড কেমন ধর্মী? আমরা সবাই জানি, কেমিস্ট্রিতে পড়ছি, অ্যাসিড হচ্ছে টক ধর্মী। তাহলে অ্যাসিড দিয়ে মনে রাখবো অ্যাসিডিউলাস, অ্যাসিডিউলাস, অ্যাসিড। ওকে, চলে আসো আর কয়েকটা ওয়ার্ড। আমরা এবার যেটাই আসবো সেটা হচ্ছে অ্যাফ্রন্ট। অ্যাফ্রন্ট শব্দটার মানে হচ্ছে মুখোমুখি। ওকে, অ্যাফ্রন্ট মানে কিন্তু মুখোমুখি। আমি দেখলাম ওয়ার্ডটার ভিতরে ফ্রন্ট লেখাই আছে। তাহলে ফ্রন্ট মানে মুখোমুখি। অ্যাফ্রন্টকে কীভাবে মনে রাখবে? ফ্রন্ট দিয়ে। ফ্রন্ট মানে মুখোমুখি, তাহলে অ্যাফ্রন্ট হচ্ছে মুখোমুখি। ওকে, চলে আসো পরেরটায়। নেক্সট ওয়ার্ড অ্যালিওর। একটাই বলেছিলাম অ্যালিওর ওয়ার্ডটাকে অ্যালু অর্থাৎ আলু দিয়ে মনে রাখবো। অ্যালিওর ওয়ার্ডটাকে আলু, আলুর সাথে পক যোগ করে দিব, আলু পক। প্রলোভিত করা একটাই পড়ছিলাম, অ্যালুরিং হচ্ছে টেম্পটিং, মেবি মনে আছে সবার। অ্যামনেশিয়া, অ্যামনেশিয়া ওয়ার্ডটা আমি দেখলাম, অ্যামনেশিয়া মানে কিন্তু স্মৃতিলোপ। ওকে, মেমোরি লস। অ্যামনেশিয়া ওয়ার্ডটার ভিতরে আমি দেখলাম নেশিয়া লেখা আছে। আমরা এটাকে নেশিয়া না বলে যদি বলি নেশা, কেউ যদি নেশা করে তাহলে তার স্মৃতিলোপ পায়, এবং এই জন্য কিন্তু ধর্মে বলা আছে নেশাকে নিষিদ্ধ করা হয়েছে। ওকে, তাহলে অ্যামনেশিয়া ওয়ার্ডটাকে নেশা দিয়ে মনে রাখতে পারো। অ্যাড্রয়েড প্রচুর আসে, কিন্তু অ্যাড্রয়েড ওয়ার্ডটা কিন্তু প্রচুর এসে পরীক্ষাতে। অ্যাড্রয়েড হচ্ছে স্কিল অথবা কেপেবল বলা হয়ে থাকে, এক্সপার্ট বলতে পারো। অ্যাড্রয়েড ওয়ার্ডটাকে আসলে মূলত আমি এভাবে মনে রাখতাম, অ্যাড্রয়েড ওয়ার্ডটাকে মনে রাখতাম হচ্ছে এইভাবে। সেটা হচ্ছে আমাদের অ্যাড্রয়েড না বলে যদি আমরা অ্যান্ড্রয়েড বলি, এবং তোমরা জানো মনে হয় অ্যান্ড্রয়েড কিন্তু ফোনের একটা ভার্সন, এবং অ্যান্ড্রয়েড ফোন চালাতে কিন্তু অবশ্যই দক্ষতা লাগে। ওকে, সো দিস ইজ অ্যাড্রয়েড। অ্যান্ড্রয়েড, অ্যাড্রয়েডের সাথে অ্যান্ড্রয়েডের মিল আছে মোটামুটি, যদি আমরা জাস্ট মিলিয়ে মনে রাখি মনে থাকবে। তো এই প্রসেসটাকে বলা হয়ে থাকে হচ্ছে, ইয়েস, এই প্রসেসটাকে বলে নিউমোনিক প্রসেস। অর্থাৎ তুমি ওই যে কেমিস্ট্রিতে পড়ছো মেবি, লিনাকে রুবি শেষে ফেলেছে, ওই প্রসেসে পড়লে ইংলিশও পড়া যায়, কিন্তু আমরা অনেকে হয়তো পারি না, অনেকে হয়তো জানি না যে এই প্রসেসে ইংরেজি পড়া যায়। সো দিস ইজ ইউর স্টাইল, এবং আমরা মোটামুটি এই প্রসেসে ইংলিশ পড়াই আমাদের কোচিংয়ে। আমরা যেটা করবো সেটা হচ্ছে এবার আমরা চলে আসবো আমাদের পরবর্তী সেকশন। আমরা এবার একটু স্পেলিংয়ে আসবো। বানান 25 এবং 26 ব্যাচ যারা আছো, আমি অনেকের ক্ষেত্রে দেখেছি বানানে প্রচুর ভুল হয়, আমাদের বানান মনে থাকে না, এবং প্যারাগ্রাফ থেকে শুরু করে সমস্ত রাইটিং বা রিটার্ন পার্টে আমাদের বানান লাগে প্রচুর পরিমাণে। যেমন আমাদের 25 ব্যাচে যারা আছো তোমাদের 2টা প্যারাগ্রাফ স্টোরি আছে, আবার আছে হচ্ছে রিটার্ন পার্টের ভিতরে গ্রাফ এন্ড চার্ট আছে, ফর্মাল ইনফর্মাল আছে, ওদিকে সামারি আছে 10 মার্ক, আমাদের আছে কোশ্চেনে 15 মার্ক। ওকে, এতে প্রায় 105 মার্ক রিটেনে। তো অনেকেরই একটা প্রবলেম হয়, সেটা হচ্ছে যে অনেকে লেখার সময় বানান ভুল যায়। আমাদের বানান ভুল কিন্তু অমার্জনীয় একটা ব্যাপার। আসো এবার আমরা বানান মনে রাখার প্রসেস বলি। আমাদের এই ওয়ার্ডটা কিন্তু এসছে MBBS এর 23 এবং 24 সেশনে, এবং এটা বানান হিসেবে এসেছিল যে হোয়াট ইজ দ্য কারেক্ট স্পেলিং। ওকে, তো একটু খুঁজে ফেলো যে আমরা এখানে কোনটা সঠিক। আর আমি একটা প্রসেস বলি, যে প্রসেসে তুমি খুব সহজে 30 সেকেন্ডে মনে রাখতে পারবে। ওকে, রাইট রাইট, যারা আমার কাছে পড়ছো তারা সবাই লিখতেছি। ওকে, ভেরি গুড। চলে আসো, আমরা প্রথম যে আমাদের এখানে রেনেস বা রেনেসা যেটাই বলো, তো এই ওয়ার্ডটা প্রচুর আসে। রেনেসা মানে হচ্ছে রিভাইভাল অফ লার্নিং।
এবার এইটা মনে রাখার একটা শর্টকাট বুদ্ধি আছে, এটা আমি মোটামুটি আমাদের যারা 24 ব্যাচ ছিল ওদেরকে পড়িয়েছিলাম, মনে আছে কিনা অনলাইন ক্লাসে। সেটা হচ্ছে রেনিসা বানানটা জাস্ট তুমি দেখো প্রায় চারটা কিন্তু প্রায় সেম মনে হচ্ছে। এইবার তোমার প্রসেস একটু আলাদা হবে, তুমি একটু ভেঙে নিলে বানানগুলো মনে থাকবে। আমি যে প্রসেসে মনে রাখি সেটা হচ্ছে আমি আসলে এই বানানটাকে একটু এভাবে ভাঙবো, যেমন এখানে কিন্তু প্রায় কনফিউজিং মনে হচ্ছে, আমি মনে রাখি এভাবে, সেটা হচ্ছে রিনা ইজ সেন্স। ওকে, তুমি যদি রিনা ইজ সেন্স দিয়ে মনে রাখো তাহলে তোমার বানান ভুল হবে না। এবার তুমি গেস করো কোনটা সঠিক, এটা মনে রাখবে রিনা ইজ সেন্স দিয়ে। কি বলছি? রিনা ইজ সেন্স, রিনা ইজ সেন্স। প্রত্যেকে কমেন্ট সেকশনে রিনা ইজ সেন্স, দিস ইজ রিনা ইজ অথবা রিনাসা। ওকে, রিনা ইজ সেন্স। ওকে, বাকিগুলোর ক্ষেত্রে দেখো রিনা ইজ সেন্স ভুল আছে, রিনা ইজ সেন্স নাই, ঠিক মতো বাকিগুলো নাই। তার মানে উত্তর কোনটা তুমি নিশ্চিত হবে শিওর, তুমি বুঝে ফেলেছো কোনটা উত্তর হবে। স্পেলিং কিন্তু ওই বছর এসেছিল দুইটা, এটা 23-24 সেশনে, আরেকটা ছিল সিমেট্রি বানানটা এসেছিল, সিমেট্রি বানানটা ছিল মিস স্পেল হিসেবে। ওকে, যাই হোক আমরা একটু পরে বানানের এই প্রসেসটাও দেখবো সুন্দর করে। রিনা ইজ সেন্স। ওকে, ভেরি গুড। প্রত্যেকে আহসান কমেন্ট করেছো, সরস্বতী কমেন্ট করেছো, নাদিয়া কমেন্ট করেছো, সারা কমেন্ট করে ফেলেছো, ভেরি গুড। মিতু কমেন্ট করেছো, ইয়াসিন কমেন্ট করে ফেলেছো, ভেরি গুড। রিনা ইজ সেন্স। ওকে, রিনা ইজ সেন্স। তৃষা কমেন্ট করে ফেলেছো, ভেরি গুড। জুই মল্লিক কমেন্ট করেছো, ভেরি গুড। কমেন্ট করতে থাকো। ওকে, রাইট। আমরা তাহলে প্রথম ওয়ার্ড শিখে ফেললাম, চলে আসো পরেরটায়। আমরা এবার শিখবো সেটা হচ্ছে, এবারও বলছে যে কোনটা কারেক্ট স্পেলিং, তবে এটা অ্যাকচুয়ালি বিশেষে এসেছিল কোশ্চেনিয়ার বানানটা, কোশ্চেনিয়ার বানানটা। ওকে, এই বানানটাই আমি তোমাদের শর্টকাট বুদ্ধি শিখিয়ে দিই। এই বানানটা মনে রাখবে কোশ্চেন নাই রে, কোশ্চেন নাই রে, কোশ্চেন নাই রে, কোশ্চেন নাই রে। এবার খোঁজো কোনটায় কোশ্চেন নাই রে লেখা আছে, কোশ্চেন নাই রে। ওকে, প্রত্যেকে খুঁজে ফেলো, এই কমেন্টটা আমি প্রত্যেকের পড়বো। কোশ্চেন নাই রে, কোশ্চেনের বানানটা হচ্ছে কোশ্চেন নাই রে। ওকে, খুঁজে ফেলো কোনটা সঠিক। কোশ্চেনের বানানটা হচ্ছে কোশ্চেন নাই রে। ইয়েস, কোশ্চেন নাই রে। খোঁজো তো কোথায়। ওকে, আমরা এখানে একটু উচ্চারণ একটু হালকা বিকৃতি হতে পারে আমাদের, বাট আমাদের হচ্ছে মেইন কথা হচ্ছে বানানটা মনে রাখলেই হবে। ওকে, কোশ্চেনের বানানটা হচ্ছে কোশ্চেন নাই রে। কোনটার ভিতরে কোশ্চেন নাই রে আছে খুঁজতে থাকো। এ, বি, সি, ডি। প্রত্যেকে খোঁজো, এ নাকি বি নাকি সি নাকি ডি। ওকে, আমাকে এবিসি করে একটু লিখে ফেলো এবং প্রত্যেকে বানানটা লিখে ফেলো। ওকে, কোশ্চেন নাই রে। হ্যাঁ, ওকে, খোঁজো কোনটা হবে। কোশ্চেন নাই রে, কোশ্চেন নাই রে। তাহলে নিশ্চিতভাবে এ নাকি সি, খোঁজো কোনটা হবে। ওকে, এ নাকি সি, দেখি এ নাকি সি। কোশ্চেনের বানানটা হচ্ছে এ নাকি সি হবে। প্রত্যেকে বলো তো কোশ্চেন নাই রে। ওকে, এ নাকি সি। ওকে, কোশ্চেন নাই রে, কোশ্চেনের বানান কিন্তু এটা। ওকে, ধরতে পারছো কোনটা হবে, এ নাকি সি হবে। রাইট। ওকে, কোশ্চেন নাই, কোশ্চেন। ওকে, তাহলে বলো আমাকে এ নাকি সি হবে। কোশ্চেন নাই রে কিন্তু, হ্যাঁ কোশ্চেন নাই রে, দ্যাট মিনস কোশ্চেনিয়ার। ওকে, খোঁজো কোশ্চেনের বানানটা হচ্ছে কোশ্চেন নাই রে। ইয়েস, সি লিখে ফেলেছ অনেকে, ভেরি গুড। প্রথমে হচ্ছে কোয়েশ্চেন, তারপর হচ্ছে তোমার নাই রে বা নেই রে। ওকে, সো দিস ইজ কোশ্চেনিয়ার বানান। চলে আসো পরেরটা, আমাদের এবারে বানান হচ্ছে ভলান্টারি। ওকে, ভলান্টারি বানানটা মনে রাখবে এইভাবে, আমি একটু এইভাবে মনে রাখি। চলে আসছে রুল আনটারি, রুল আনটারি, ভুল আনটারি, ভুল আনটারি। এবার খোঁজো কোনটায় ভুল আনটারি লেখা আছে সেটা হবে উত্তর। ভলান্টারি বানানটা হবে ভুল আনটারি। ওকে, কমেন্ট একটু জানিয়ে ফেলো কোনটা হবে ভুল আনটারি। ওকে, ভলান্টারি বানান হচ্ছে ভুল আনটারি। কোনটায় খোঁজো, কোনটায় আমাদের দেয়া আছে ভলান্টারি বানানটা। ওকে, প্রত্যেকে খুঁজে ফেলো ভলান্টারি। ওকে, ভলান্টারি খোঁজো কোনটা হবে ভুল আনটারি। খুঁজে ফেলো কোনটার ভিতর হচ্ছে ভলান্টারি বানান আছে, তবে লাগবে কিন্তু ভল আনটারি। ওকে, দেখি কার কার হয়। ওকে, ভলান্টারি ওয়ার্ডটা কিন্তু আমি মনে রাখি এইভাবে, একটু ফাঁকিবাজি করে মনে রাখি, ঠিক আছে। ওকে, জাস্ট ভুল আনটারি। আমাদের স্পেলিং একটা বড় প্রবলেম কিন্তু দেখো, প্রায় কিন্তু সিমিলার মনে হয়, হ্যাঁ, বাট সিমিলার ওয়ার্ডটি ঝামেলা করে প্রচুর। এবার তুমি খোঁজো কোথায় ভুল আনটারি আছে, ওইটা ভলান্টারি বানান। ইয়েস, ভেরি গুড। প্রত্যেকে কমেন্টে ওকে, অর্পিতা লিখে ফেলেছ, তিশা লিখছো, মিতু লিখছো, ভেরি গুড। ওকে, ভেরি গুড। সি। ওকে, সাজিদ লিখে ফেলেছো, ভেরি গুড। নাদিয়া লিখছো সি, ভেরি গুড। ওকে, দিস ইজ ইউর আনসার। আসো, চলে আসো পরেরটা।
আমরা এবার যেটা শিখবো সেটা হচ্ছে সুনামি বানান। ওকে, কমেন্ট সেকশনে জানাতে হবে সুনামি বানান কোনটা, হোয়াট ইজ দ্য কারেক্ট স্পেলিং অফ সুনামি। ওকে, তো সুনামি বানান কোনটা, একটু কারেক্ট স্পেলিং হিসেবে কোনটা, একটু সবাই আনসার করে ফেলো অপশনে। ওকে, সুনামি, ইয়েস, ভেরি গুড। প্রত্যেকে ভেঙে ভেঙে লিখবে একটু কষ্ট করে, ইয়েস। ওকে, তো সুনামি বানানটা যেটা করবা সেটা হচ্ছে কি, আমি যেটা করি সেটা সবসময় যেটা হচ্ছে, সুনামি বানানে কিন্তু টি সুনামি, হ্যাঁ, এই বানানে প্রথমে টি আছে, সুনামি বানানে টি সুনামি। নিউমোনিয়া বানান পি নিউমোনিয়া, সাইকোলজি বানান পিসাই চলো যাই। ওকে, নিউমোনিক বানান এম নিউমোনিক। কিছু কিছু বানানে প্রথম অ্যালফাবেটটা থাকে সাইলেন্ট, যেমন সুনামি বানানে টি সুনামি, নিউমোনিয়া বানান পি নিউমোনিয়া, সাইকোলজি বানান পিসাই চলো যাই মানে পিসি চলো যাই, নিউমোনিক বানানে এম নিউমোনিক। এই চারটা বানান প্রচুর আসে পরীক্ষায়, তাহলে সুনামি বানান টি সুনামি। ওকে, তোমার আনসার কোনটা, এটা নেবি। প্রত্যেকে লিখে ফেলো সুনামি টি সুনামি, সুনামি টি সুনামি, সুনামি টি সুনামি, নিউমোনিয়া পি নিউমোনিয়া, সাইকোলজি পিসাই চলো যাই, নিউমোনিক এম নিউমোনিক। মানে এই বানানগুলোতে একটা এক্সট্রা অ্যালফাবেট প্রথমেই থাকে, যেমন টি আর এস থাকলে সেই টি এর উচ্চারণ হয় না, এস এর উচ্চারণ হয় ইংলিশে। ইয়েস, সুনামি টি সুনামি, ভেরি গুড। চলে আসো পরের ওয়ার্ড। আমাদের নেক্সট ওয়ার্ড হচ্ছে লেজার। ওকে, এটা আসছে কয়েকবার, এখানে আমাদের অ্যাডমিশন টেস্টেও আসছে লেজার। ওকে, লেজার বানান দেখে ফেলো তো। এখন অপশনে চারটা কিন্তু প্রায় মাঝে মাঝে মনে হয় প্রায় কাছাকাছি, এ বি অথবা বি সি এরকম মনে হয়। আসো, লেজার বানানটা হচ্ছে, আমি মনে রাখি লেই শিওর দিয়ে, হ্যাঁ, প্রথমে লেই তারপরে শিওর, প্রথমে লেই তারপরে শিওর, লেই শিওর। লেজার বানান হচ্ছে লেই শিওর। ওকে, সো লেজার বানান হচ্ছে লেই শিওর, দিস ইজ লেজার। এবার তুমি খোঁজো কোনটায় আছে, সেইটা তোমার আনসার। ওকে, তাহলে লেজার বানানটা হচ্ছে লেই শিওর, প্রত্যেকে খুঁজে ফেলো। ওকে, প্রত্যেকেই হচ্ছে কমেন্ট সেকশনে জানিয়ে ফেলো আমাকে, লেজার হচ্ছে লেই শিওর, দিস ইজ লেজার। ওকে, লেজার, ভেরি গুড। ওকে, প্রত্যেকে চলে আসি। আমরা এইবার যে বানানটা শিখবো সেটা হচ্ছে আমাদের নেক্সট বানান, যেটা এসে কয়েকবার পরীক্ষায়, অ্যাসেসমেন্ট। ওকে, অ্যাসেসমেন্ট বানানটা প্রচুর আসে পরীক্ষায়, আমাদের অ্যাডমিশন টেস্টে এসে, যদি আমরা রেফারেন্সে দেখা গেছে যে নতুন বই থেকে করা, রেফারেন্স হিসেবে দেখা গেলো অন্য জায়গায় রেফারেন্স লিখেছি, বাট এই ওয়ার্ডটা অন্য অনেক জায়গাতে এসছে। অ্যাসেসমেন্ট বানানটা আমি একটু মনে রাখি, এ ডাবল এস ই ডাবল এস, এ ডাবল এস তারপর হচ্ছে ই ডাবল এস, অ্যাসেসমেন্ট। এবার তুমি খোঁজো এ ডাবল এস ই ডাবল এস কোথায় আছে, সেটাই উত্তর, এ ডাবল এস ই ডাবল এস, এমি এন্টিমেন্ট। ওকে, এবার তোমার খুঁজে আনসার করার, প্রত্যেকে কমেন্ট সেকশনে জানাও অ্যাসেসমেন্ট বানান কোনটা। ওকে, অ্যাসেসমেন্ট হচ্ছে এ ডাবল এস ই ডাবল এস। ওকে, খুঁজে ফেলো কোনটা অ্যাসেসমেন্ট বানান। ওকে, মূলত এ বি সি ডি। ওকে, আমরা কিন্তু অপশন অমিট করার একটা ব্যাপার আছে, যেমন মনে আমাদের অ্যাসেসমেন্ট বানানোর লাস্টে দুইটা কিন্তু ভুল আছে, তাহলে উত্তর এ অথবা বি হবে। প্রত্যেকে জাস্ট কমেন্টে জানিয়ে ফেলি অ্যাসেসমেন্ট বানানো হচ্ছে কোনটা হতে পারে। ইয়েস, চেষ্টা লিখে ফেলেছ, আসান লিখে ফেলেছ, এ ডাবল এস ই ডাবল এস, হ্যাঁ, অ্যাসেসমেন্ট প্রচুর আসে পরীক্ষাতে এই বানানটা। ইয়েস, অর্পিতা লিখছো, ভেরি গুড, প্রত্যেকে লিখতে থাকো এ ডাবল এস ই ডাবল এস, অ্যাসেসমেন্ট। চলে আসি পরেরটায়, আমাদের লেফটেন্যান্ট বানানটা প্রায় আসে পরীক্ষায়, লেফটেন্যান্ট। ওকে, লেফটেন্যান্ট বানানটা আমি একটু এভাবে মনে রাখি, সেটা হচ্ছে আমাদের কাজটা হচ্ছে লেফটেন্যান্ট বানানটা মনে রাখাটা শর্টকাট বুদ্ধি আছে। এই শর্টকাট প্রসেস তুমি পড়লে তোমার লেফটেন্যান্ট বানান শিওর মনে থাকবে এবং তোমার কখনো ঘোলাবে না, এবং 100% শিওর তোমার মনে থাকবেই। ওকে, কাজটা হচ্ছে আমি মনে রাখি কীভাবে, সেটা হচ্ছে আমরা লেফটেন্যান্ট বানানটাকে যদি একটু ভেঙে নেই, ভেঙে নিলে মনে থাকে। তো ভাঙবা কীভাবে, সেটা হচ্ছে লাই ইউ টেন তারপর হচ্ছে অ্যান্ড, লাই ইউ টেন অ্যান্ড, কি বলছি, লাই ইউ টেন অ্যান্ড। সবাই একটু ভেঙে ফেলো, লাই ইউ টেন অ্যান্ড, দিস ইজ লেফটেন্যান্ট। এবং একটা অদ্ভুত ব্যাপার খেয়াল করছো কিনা, লেফটেন্যান্ট বানানে কিন্তু এফ নাই। ওকে, লেফটেন্যান্ট বানানে কিন্তু লাই ইউ টেন অ্যান্ড। ওকে, লাই ইউ টেন অ্যান্ড, একটু মনোযোগ দিয়ে দেখো, লেফটেন্যান্ট বানানে কিন্তু এফ নাই। হ্যাঁ, আমাদের অনেকেই হয়তো বা জানি না যে লেফটেন্যান্ট মানটা হচ্ছে লাই ইউ টেন অ্যান্ড, মানে মিথ্যা তুমি 10 পিঁপড়া। কি বলছি, মিথ্যা তুমি 10 পিঁপড়া, মিথ্যা তুমি 10 পিঁপড়া। এবার খোঁজো সুন্দর করে, মিথ্যা তুমি 10 পিঁপড়া কোনটায় আছে, লাই ইউ টেন অ্যান্ড, একটু মনোযোগ দিয়ে খোঁজো, এ বি সি ডি। ওকে, মিথ্যা তুমি 10 পিঁপড়া, এইবার পেরেছো, ইয়েস রাইট।
ওকে, মিথ্যা তুমি 10 পিঁপড়া। ওকে, খোঁজো তাহলে লাই, ইউ, 10 অ্যান্ড কোনটায় আছে? এটাই আছে উত্তর, তাহলে ওইটা 2 নাম্বার উত্তর। কিন্তু তাহলে লেফটেন্যান্ট বানানোর জন্য না ঘোলায় প্রত্যেকের। ওকে, আমাদের পরীক্ষাতে এটা মেডিকেলে আসা কোশ্চেন কিন্তু এন্টারপ্রেনিউর। ওকে, এন্টারপ্রেনিউর বানানটা কিন্তু এসেছিল ঢাকা ভার্সিটি মেডিকেলেও এসছে, এবং মেডিকেলে মেবি এটা 19 সালে এসেছিল মনে হয়। সভরেনিটি এন্টারপ্রেনিউর, হ্যাঁ ইয়েস। তো 19-এ আসছিল ম্যাথ কোশ্চেন হিসেবে, 2টা বানান এসেছিল 19 সালে মনে আছে আমার। তো ওই সময় থেকে বানান এভাবে পড়ে 19 সাল থেকেই। তো বানান আসলে মূলত এন্টারপ্রেনিউর বানানটা হচ্ছে, যেটা মনে রাখবে সেটা হচ্ছে TREPRENEUR। কি বলছি? এন্টারপ্রেনার বানানে সবসময় মনে রাখবে এভাবে, সেটা হচ্ছে TREPRE, তারপর হচ্ছে NEUR। ওকে, সো দিস ইজ ইউর এন্টারপ্রেনার। তো এন্টারপ্রেনার বানানে TREPRENEUR, খোঁজো কোনটা আছে? TREPRENEUR, এন্টারপ্রেনার বানানে TREPRENEUR। ওকে, এইবার তুমি খুঁজে ফেলো। স্পেলিং এর সবচেয়ে বড় সমস্যা কিন্তু অপশন 2টা মনে হয়। হ্যাঁ, এন্টারপ্রেনার বানানে TREPRENEUR, প্রত্যেক খুঁজে ফেলো TREPRENEUR। ওকে, রাইট, ভেরি গুড। TREPRENEUR, এন্টারপ্রেনার, TREPRENEUR, খোঁজো TREPRENEUR, এটা তো ও আছে, TREPRENEUR। ওকে, খোঁজো, এই দেখো অপশন বের হয়ে গেছে, TREPRENEUR, রাইট, দিস ইজ এন্টারপ্রেনার। ওকে, চলে আসবো পরে বানান। নেক্সট বানান ছিল হচ্ছে আমাদের অ্যাসাসিনেশন। এই বানানটা আমি জাস্ট ইন্টারেস্টিং করে মনে রাখি, যারা 24 ব্যাচে ছিল তারা সবাই জানা পড়েছিলাম। ওকে, এই বানানটা আমি যখন ফার্স্ট বিসিএসে পড়তেছিলাম এইভাবে, সেটা হচ্ছে এস, তারপর হচ্ছে SI নেশন, SI নেশন। কি বলছি? SI নেশন। ওকে, তো ফার্স্ট যখন বিসিএসে প্রিপারেশন নেই, বানানটা কিন্তু অ্যাডমিশন টেস্টে প্রচুর আসছে, কয়েকবার আসছে, এবং মেবি তুমি তোমার ফার্স্ট পেজেই পাবা এই বানানটা, যে কোনো অ্যাডমিশনের বইয়ে ফার্স্ট পেজেই আছে এই বানানটা। তো যখন ফার্স্ট পড়তেছিলাম বিসিএসসি প্রিপারেশনের সময়, তখন জাস্ট এভাবে ভেঙে নিয়েছিলাম যে SI নেশন। এস মানে হচ্ছে গাধা, আবার এস মানে আরেকটা গাধা, আই মানে আমি, নেশন মানে জাতি। তো আমি আসলে প্রথম স্টেজে কয়েকবার নিউমোনিক্সে পড়ার পরে দেখি যে এইভাবে মনে রাখলে সবচেয়ে ভালো হয়, যে গাধার উপরে গাধা, তার উপরে আমি, তার উপরে জাতি। ওকে, তাহলে গাধার উপরে গাধা, তার উপরে আমি, তার উপরে জাতি, মানে গাধা গাধা আমি জাতি। হ্যাঁ, গাধা গাধা আমি জাতি, এভাবে যদি মনে রাখি তাহলে দ্রুত মনে থাকবে। ওকে, প্রত্যেকে লিখে ফেলো SI নেশন, দিস ইজ অ্যাসাসিনেশন। ওকে, ভেরি গুড, SI নেশন। এবার খোঁজো কোনটা আছে? SI নেশন, নেভি পেয়ে গেছো। SI নেশন, কিন্তু খোঁজো কোনটা? ABCD। ওকে, আমি অপশনে জাস্ট কমেন্ট সেকশন পড়ে ফেলি। ওকে, প্রত্যেকে আমাকে একটু জাস্ট SI নেশন কোনটাতে আছে? SS নাই, SI নেশন মানে কিন্তু ঠিক নাই, SI নেশন, খোঁজো কোনটায় আছে, A নাকি B? ইয়েস, ভেরি গুড, প্রত্যেকে খুঁজে বের করেছি। SI নেশন কোনটা? মেবি পেয়ে গেছো SI নেশন, দিস ইজ ইউর SI নেশন, রাইট, দিস ইজ ইউর আনসার। ওকে, চলে আসো পরেরটা। আমাদের পরে বানান হচ্ছে কর্নেল বানান, কর্নেল। ওকে, কর্নেল বানান প্রচুর ঘোলায় কিন্তু কর্নেল। এই বানানটা একটু কষ্ট করে প্রত্যেকে আমাকে কমেন্ট সেকশনে জানাবে যে এটা কোনটা হতে পারে কর্নেল বানান। ওকে, কর্নেল। ওকে, প্রত্যেকে আমাকে জানিয়ে ফেলো কর্নেল বানান কোনটা হবে, কর্নেল। ওকে, আমরা প্রত্যেকে কমেন্ট সেকশনে জানাবো হচ্ছে কর্নেল বানান কোনটা হবে, প্রত্যেকে কমেন্টে একটু জানিয়ে ফেলো আমাকে কর্নেল। ওকে, কর্নেল বানান কোনটা, সবাই কমেন্ট সেকশনে আমরা জানিয়ে ফেলি যে কর্নেল বানান কোনটা। ওকে, ভেরি গুড, কর্নেল। ইয়েস, আমি একটা কাজ করি, সেটা হচ্ছে কি এই বানানটা মনে রাখার সময় শর্টকাট বুদ্ধি ফলো করি, সেটা হচ্ছে কর্নেল মানে চলো নেল, চলো নেল। হ্যাঁ, কর্নেল বানান হচ্ছে চলো, তারপর হচ্ছে নেল, চলো নেল, চলো নেল, চলো নেল। কর্নেল বানান হচ্ছে চলো নেল, চলো নেল, চলো নেল। খোঁজো এবার কোনটায় চলো নেল লেখা আছে, সেটাই। কর্নেল বানানে কিন্তু কোনো আর নেই। ওকে, তাহলে কর্নেল বানান দেখি কে কে পারছো। কর্নেল, চলো নেল, ইয়েস, ভেরি গুড। ওকে, ভেরি গুড, প্রত্যেকে কমেন্ট সেকশনে জানাচ্ছি
কর্নেল বানান। ওকে রাইট, ভেরি গুড। কর্নেল হচ্ছে চলনেল। আমরা এইবার যেটা আসবো সেটা হচ্ছে, আমরা এর আগে অল্প একটু জাস্ট ঘুরে আসি আমাদের বানান যে সেকশন আছে। এই বানানের এই সেকশনে নর্মালি হচ্ছে তোমরা বানান মনে রাখার জন্য সুপার একটা ট্রিক্স আছে। এই সুপার ট্রিক্সে তুমি জাস্ট সুন্দর করে বানান মনে রাখা যেতে পারবে। এবং আমরা মূলত হচ্ছে প্রায় 20-25টা বানান আমরা পড়বো জাস্ট হচ্ছে অনলি 1 মিনিটে। ওকে, আমার সাথে একবার পড়ে ফেললে মুখস্থ হয়ে যাবে। ওকে, এবং এইগুলো কনভেনশনাল বানান, প্রচুর আসছে পরীক্ষায়। তো আমাদের প্রথম বানানটা একটু আগে এমসিকিউতে পড়েছিলাম, এটা মনে রাখার শর্টকাট টেকনিক হচ্ছে অ্যাসাসিনেশন বানানটা মনে রাখবে SSI নেশন। কি বলছি? SSI নেশন, SSI নেশন। কি বলছি? SSI নেশন, SSI নেশন। দিস ইজ ইউর অ্যাসাসিনেশন। বুঝলাম, গাধার উপরে গাধা, তার উপরে আমি, তার উপরে জাতি। আমাদের ম্যালেরিয়া বানানটা প্রায় আসে পরীক্ষায়। ম্যালেরিয়া বানানটা আমি মনে রাখি মালারিয়া, মালারিয়া। ম্যালেরিয়া হচ্ছে মালারিয়া। ওকে, সো দিস ইজ ইউর ম্যালেরিয়া। লেফটেন্যান্ট একটু বলছিলাম, লাই ইউ টেন অ্যান্ট, লাই ইউ টেন অ্যান্ট, লাই ইউ টেন অ্যান্ট। দিস ইজ লেফটেন্যান্ট, মাঝখানে কিন্তু কোনো এফ নেই। কর্নেল বানান একটু বলছিলাম, চলো নেল, চলো নেল, কলো নেল বা চলো, যেটা ভাল লাগে। কলো নেল বা চলো নেল। প্রত্যেকে কমেন্ট সেকশনে একটু লিখে ফেলবা বানানগুলো। ইয়েস, ভেরি গুড, প্রত্যেকে লিখতে থাকো। ওকে, আমরা একটু দ্রুত পড়বো এই সেশনটা, কারণ আমরা এরপরে প্রেপোজিশনে যাব। কর্নেল বানানটা হচ্ছে কলো নেল, কলো নেল। ওকে, কর্নেল হলো কলো নেল বা চলো নেল, কলোনেল বা চলো নেল। আসো এবার হ্যালুসিনেশন। হ্যালুসিনেশন মানটা আমি মনে রাখি এভাবে, হল লুসি নেশন, হল লুসি নেশন, হল লুসি নেশন। রাইট। ভলান্টারি বানান একটুই বলছিলাম, ভুল আন চারি, ভুল আন চারি, ভুল আন চারি। আমরা সবাই রেস্টুরেন্ট বলি, রেস্টুরেন্ট না কিন্তু রেস্টাউরেন্ট, রেস্ট টাউরেন্ট, রেস টাউরেন্ট, রেস টাউরেন্ট, রেস টাউরেন্ট, রেস টাউরেন্ট। কমিটি বানানে সবসময় মনে রাখবে, ডাবল এম ডাবল টি ডাবল ই, ডাবল এম ডাবল টি ডাবল ই, ডাবল এম ডাবল টি ডাবল ই। একবার পড়ে ফেলো, মুখস্থ হয়ে যাবে। ডাবল এম ডাবল টি ডাবল ই। প্রত্যেকে কমেন্ট সেকশনে জানাও, ইনশাল্লাহ শিওর বানান সবগুলো একবারে তোমার মুখস্থ হয়ে যাবে এবং এগুলো সবগুলো বারবার আসা বানান। ওকে, আমরা প্রায় বুকে, ওকে বুকে বানানটা প্রায় আসে আমাদের। তো বুকে বানানটা হচ্ছে, বা বুকেট যাই বলো, বুকেট বানান হচ্ছে বউ কুয়েত, বউ কুয়েত, বউ কুয়েত। দিস ইজ ইউর বুকে, বউ কুয়েত, বউ কুয়েত, যেটাকে বুকেট বা বুকে বলতে পারো। বউ কুয়েত। প্রত্যেকে কমেন্টে একটু জানিয়ে ফেলো, বউ কুয়েত। বউ কোথায়? কুয়েতে। বউ কুয়েত। ওকে, আসো এবার ব্যাংকুয়েট। আমরা প্রায় ব্যাংকুয়েট হল বলে থাকি। ব্যাংকুয়েট ওয়ার্ডটাকে জাস্ট মনে রাখবে এভাবে, বান কুয়েত, বান কুয়েত, বান কুয়েত। ওকে, বান কুয়েত। আমরা রিপিটেশন মানাটা মনে রাখতে পারো এভাবে, রি পি টি টি অন, রি পি টি টি অন, রি পি টি টি অন। দিস ইজ রিপিটেশন। আমাদের রিপিটেশন বানানটা কিন্তু রিপিট বানানোর জন্য ভুল হয়, কারণ রিপিট বানানে REPEAT, বাট এইটাতে কিন্তু TITITT। আসো ক্যামোফ্লেজ। ক্যামোফ্লেজ বানানটা হচ্ছে ক্যামোফ্লেজ, ক্যামোফ্লেজ, ক্যামোফ্লেজ। দিস ইজ ক্যামোফ্লেজ, ক্যামোফ্লেজ। কলেরা। কলেরা বানানটা মনে রাখবে চলেরা, কলেরা চলেরা, কলেরা চলেরা, কলেরা চলেরা। ওকে, কলেরা হচ্ছে চলেরা দিয়ে মনে রাখবো। পরের ওয়ার্ডটা মেডিকেল আসা ওয়ার্ড কিন্তু ছিল আমাদের, একটু আগে পড়েছিলাম, রিনেস বা রিনেসা। রিনেসা বানানটা হচ্ছে রিনা ইজ সেন্স, রিনা ইজ সেন্স। দিস ইজ রিনেস বা রিনেসা। রিভাইভাল অফ লার্নিং বলা হয় এটাকে। ওকে, আর্কিওলজি মেডিকেল আসলে একবার এই বানানটা আমি মনে রাখি, আর চাইও লজি, আর চাইও লজি, আর চাইও লজি। বিউরোক্রেসি বা ব্যুরোক্রেসি বানানটা মনে রাখবে, বুরিয়া ইউ ক্রেসি। এইটুকু আমি এভাবে মনে রাখি, সেটা হচ্ছে বুরিয়া। ওকে, তারপর হচ্ছে ইউ ক্রেসি, বুরিয়া ইউ ক্রেসি, কারণ ব্যুরো বানানটা কিন্তু BUREAU, ব্যুরো। ক্রেসি, বুরিয়া ইউ ক্রেসি বা বুরিয়া ক্রেসি, বুরিয়া ক্রেসি। দিস ইজ বিউরোক্রেসি। কোশ্চেনিয়ার একটু পড়লাম, কোশ্চেন নাইরে, কোশ্চেন নাইরে, কোশ্চেন নাইরে, কোশ্চেন নাইরে, কোশ্চেন নাইরে। দিস ইজ কোশ্চেনিয়ার। ওকে, কোশ্চেন নাইরে। ওকে, কোশ্চেন নাইরে বা নেইরে যেভাবে বলো। সোনামি একটাই বলেছিলাম, সোনামি বানানো হচ্ছে টিসোনামি, সোনামি টিসোনামি, সোনামি টিসোনামি, সোনামি টিসোনামি।
নিউমোনিয়া মানে কিন্তু পিনিউমোনিয়া, মনে আছে কিনা একটু বলেছিলাম, নিউমোনিয়া পিনিউমোনিয়া, নিউমোনিয়া পিনিউমোনিয়া। ওকে, নিউমোনিয়া মানে কিন্তু পিনিউমোনিয়া। ইয়েস, প্রত্যেকে কমেন্ট করতে থাকো। সাইকোলজি বানানো হচ্ছে পি সাইকোলজি, পিসি চলো যাই, পিসি চলো যাই, পিসি চলো যাই, পিসি চলো যাই, বা পিসাই চলো যাই, পিসাই চলো যাই, পিসি চলো যাই, বা পিসাই চলো যাই। ওকে, দিস ইজ ইউর সাইকোলজি। ওকে, আমরা এইবার যেটা চলে আসবো সেটা হচ্ছে আমাদের এইবারের কাজটা হচ্ছে প্রিপোজিশন নিয়ে। বিগত সালে প্রিপোজিশন থেকে বহু কোয়েশ্চেন আসছে, আমরা একটু মেডিকেলে কয়েকটা কোয়েশ্চেন অ্যানালাইসিস দেখব, এরপরে আমরা আসবো হচ্ছে প্রিপোজিশনও জাস্ট শর্টকাট প্রসেসে পড়ানো যায়। আমরা মূলত আজকের ক্লাসটা ভোকাবুলারির উপরে রাখতেছি, নেক্সট ক্লাস আছে কালকে, এটা আমরা গ্রামারের উপরে রাখবো। ওকে, না হলে সেশনটা আমাদের দীর্ঘায়িত হতে পারে, কারণ ভোকাবুলারি টেকনিকগুলো আসলে আয়ত্ত করাটা একটু ঝামেলার। অনেকেরই ভোকাবুলারি নিয়ে প্রচুর কনফিউশন কাজ করে, প্রত্যেকেই আমরা এই ভোকাবুলারি পার্টটা অ্যাডমিশন টেস্টে প্রচণ্ড ঝামেলা করে। তো আমাদের গেমসের স্কলার্সে আমরা একটু ক্রিয়েটিভভাবে পড়াই, কিন্তু হ্যাঁ, আমরা ইংরেজিতে যে কয়জন, আমি এবং মাহিন দুইজনেই কিন্তু আমরা এই ক্রিয়েটিভ প্রসেসে কিন্তু মেইনলি আমরা ইংলিশটা পড়াই। আল্লাহর মতে ইনশাআল্লাহ তোমাদের ইংরেজি ভালো লাগবে, এবং ইংলিশ সবগুলো ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজিও কিন্তু আমরা একটু ভেঙে ভেঙে পড়াই। হ্যাঁ, আমাদের জাস্ট ইউনিক সিস্টেমটাই তোমাকে অনেক বেশি ভালো করাবে। তো যারা আমার ভাই বোন, ছোটো ভাই বোন আছো 25 বা 26 ব্যাচ, নির্দ্বিধায় তোমরা জাস্ট ক্লাসগুলো করো, এবং বিশেষ করে এই ক্লাসগুলো তোমরা ফ্রেন্ডদেরকে একটু মেনশন দিবা, যাতে করে এটা ছড়াতে পারে, এবং জ্ঞানকে সম্প্রসারিত করা উচিত, সংকুচিত নয়। ওকে, তুমি যদি একটা অক্ষর পারো, নিশ্চিতভাবে এই জ্ঞানটাকে তুমি সম্প্রসারিত করো ফ্রেন্ডের ভিতরে, এতে কখনো মেধা কিন্তু কমে না। হ্যাঁ, যারটা সে অবশ্যই উপকৃত হবে, বা যারটা সে অবশ্যই পাবে। ওকে, ইয়েস, অনেকে টানা মুখস্থ লিখতেছি যে ওকে কোশ্চেন পাওয়ার আগে লিখে ফেলছো মনে হয়। উই ওয়ার্ক এভরিডে এক্সেপ্ট ফ্রাইডে, এমবিবিএস কোশ্চেন 23-24 সেশনে। এইবার কোশ্চেন এসেছিল এইটা, এক্সেপ্ট কোন পার্টস অফ স্পিচ। আমাদের অনেকেরই যারা 25 বা 26 ব্যাচ আসো, বা কোশ্চেনটা তোমরা অনেকে যারা জানো না একাডেমিকভাবে ইংলিশ পড়তেছো, অনেকেরই একটা বড় প্রবলেম হচ্ছে আমরা প্রিপোজিশন জিনিসটাকে এটাই বুঝি না। জাস্ট মনে রাখো, প্রিপোজিশন যদি কখনো কোয়েশ্চেন হিসেবে আসে, তুমি জাস্ট দুইটা জিনিস দেখবা, তাহলে তোমার কোয়েশ্চেন সলভ হয়ে যাবে, 30 সেকেন্ডে সলভ হবে। প্রিপোজিশন মানে হচ্ছে রিলেটিং ওয়ার্ড, প্রিপোজিশন মানে রিলেটিং ওয়ার্ড। ইংরেজিতে দুইটা পার্সন স্পেসের জন্ম হয়েছে জাস্ট জোড়া লাগানোর জন্য, একটা হচ্ছে প্রিপোজিশন আর একটা হচ্ছে কনজাংশন। প্রিপোজিশন যেটা করে শব্দের সাথে শব্দকে জোড়া লাগায়। আপাতত শর্টকাট বুদ্ধি এটা, এর পরের প্রসেসটা বড় করে দেখাবো। শব্দের সাথে যদি কোন শব্দকে যুক্ত করে যে, তাকে বলে প্রিপোজিশন। শব্দের সাথে শব্দকে যুক্ত করে যে, তাকে বলে প্রিপোজিশন। বাক্যের সাথে বাক্যকে যদি যুক্ত করে সেটাকে বলে কনজাংশন। ক্লজের সাথে যদি ক্লজকে যোগ করে যে, তার নাম হলো কনজাংশন। ওকে, শব্দের সাথে শব্দকে যুক্ত করে প্রিপোজিশন। শর্টকাট প্রসেসে জাস্ট সেন্টেন্সটা পড়ে, উই ওয়ার্ক এভরিডে এক্সেপ্ট ফ্রাইডে। তাহলে ফ্রাইডে কি? শব্দ। ইয়েস, এভরিডে কি ছিল? শব্দ। শব্দের সাথে শব্দকে জোড়া লাগিয়েছে যে, তার নাম প্রিপোজিশন। এই কোশ্চেনটার আনসার ওই বছর অনেকে করে আসতে পারেনি, এটার ডিটেল ফর্মেটটা আমরা পরের দিন ক্লাসে দেখাবো। আজকে জাস্ট তুমি 30 সেকেন্ডে মনে রাখো যে শব্দের সাথে শব্দকে যুক্ত করে যে, তাকে প্রিপোজিশন বলে। ইংলিশে 150টা ওয়ার্ড প্রিপোজিশন হতে পারে, অ্যাকর্ডিং টু অক্সফোর্ড ডিকশনারি। হতে বলা আছে যে 150টা ওয়ার্ড, যার ভিতরে এক্সেপ্ট হতে পারে, লাইক হতে পারে, পাস্ট হতে পারে, ফলোইং হতে পারে, রিগার্ডিং হতে পারে, বাট। এগুলোর ক্লাস আমাদের নেক্সট দিনে আছে, এটা আরও বিস্তারিতভাবে আমরা পরের দিন দেখব। আপাতত জাস্ট মনে রাখো যে শব্দের সাথে শব্দকে যুক্ত করে যে, তার নাম প্রিপোজিশন, এবং পরের শব্দটা হতে হয় নাউন বা প্রোনাউন। সাধারণত নাউন বা প্রোনাউন। যদি সেই শব্দটা নাউন বা প্রোনাউন হয়, তাহলে 100% শিওর তুমি সেটা প্রিপোজিশন। ফ্রাইডে কি? ফ্রাইডে হচ্ছে নাউন। তাহলে এক্সেপ্ট প্রিপোজিশন শিওর, তাহলে এই বাক্যের এটা প্রিপোজিশন। আপাতত নোট করে রাখো, কালকের ক্লাসে এগুলো বিস্তারিত আছে। ওকে, আমরা চলে আসবো নেক্সট কোয়েশ্চেন। আমাদের পরের কোয়েশ্চেনটা ছিল, হোয়েন উশসী এন্টার্ড ড্যাশ দ্য রুম এভরিবডি স্টপড টকিং। এটা 41 বিসিএসে আসা কোয়েশ্চেন, এবং একটু আগে তোমাদের বলে রাখছিলাম যে বিসিএস কোয়েশ্চেনগুলো প্রচণ্ড ইম্পর্ট্যান্ট, কারণ বিসিএস এর কোয়েশ্চেনগুলো থেকে রিপিট হয়। ওকে, তাহলে হোয়েন উশসী এন্টার্ড দ্য রুম এভরিবডি স্টপড টকিং। ওকে, চলে আসো এবার কোয়েশ্চেনটা সলভ করার ক্ষেত্রে প্রত্যেকে চলে আসো। ইয়েস, রিগার্ডিং, আবার একটু বলি, এক্সেপ্ট, জাস্ট কমা দিয়ে লেখো, এক্সেপ্ট, রিগার্ডিং, ফলোইং, বাট, লাইক, দেন, অ্যাজ। এগুলো প্রিপোজিশন হতে পারে যদি তার পরের শব্দটা নাউন বা প্রোনাউন হয় তখন। ওকে, আসছিল পরের কোয়েশ্চেন। পরের কোয়েশ্চেনে চলে আসি।
আমাদের নেক্সট কোয়েশ্চেনটা ছিল এরকম যে when উশসী entered the room everybody stopped talking। ওকে, আমাকে বলতে হবে এখানে প্রিপোজিশনটা কি বসবে। অপশন এ into, অপশন বি in, অপশন সি নো প্রিপোজিশন, অপশন ডি হচ্ছে টু। ওকে, আমাকে একটু জাস্ট প্রত্যেকেই এইটার ক্ষেত্রে প্রিপোজিশন আমাদের কি বসবে এটা প্রত্যেকে একটু আমাকে কমেন্ট সেকশনে জানাবে যে আমাদের এই কোশ্চেনটার ক্ষেত্রে আমাদের প্রিপোজিশন বসবে কি। ওকে, when উশসী entered dash the room everybody stopped talking। ওকে, this is your question and you should answer the question। ওকে, আমরা যারা অনেকেই পড়েছি, জাস্ট 24 ব্যাচে ছিলাম, তোমরা হয়তো বা এই কোশ্চেনগুলোর সাথে পরিচিত দুই একজন, বাকিরা প্রত্যেকে ধুমায় কমেন্ট করতে থাকো। ওকে, আমরা দেখি কার কার কমেন্ট হয়। Okay, when উশসী entered dash the room everybody stopped talking। Okay, this is your question। এবার আনসার করে ফেলো প্রত্যেকে কমেন্ট সেকশনে, প্রত্যেকে। ওকে, ভেরি গুড, রাইট। স্নেহা বলছো ভেরি গুড, শিখিয়েছিলাম গত ক্লাসে, মনে আছে কিনা? হিসাবটা এমন, যারা অনেকেই ইন্টু লিখতেছি ভাইয়া বা আপু, তোমরা সবাই ভুল লিখতেছো। এন্টারের পরে প্রবেশ বোঝালে প্রিপোজিশন বসে না। এন্টারের পরে সুন্দর করে লেখো, এন্টারের পরে যদি প্রবেশ বোঝাও তখন সেখানে কোনো প্রিপোজিশন বসে না। এটা কিন্তু সারা জীবন ভুল লিখে আসছি। যারা 26-25 আছো ভালো করে শোনো, এন্টারের পরে আমরা যে বলি না হি এন্টার্ড ইনটু দ্য রুম, এটা কিন্তু ইনকারেক্ট সেন্টেন্স। এন্টারের পরে প্রবেশ অর্থে কোনো প্রিপোজিশন বসে না, চুক্তি বোঝালে ইনটু হয়। হ্যাঁ, যদি চুক্তি বলি, এটা আমরা গত ক্লাসে পড়েছিলাম, ইংলিশ ক্লাসে মনে আছে কিনা, চুক্তি যদি বলো সেটা হচ্ছে ইনটু। তাহলে এন্টার ইনটু মানে চুক্তি, এন্টার ইনটু মানে চুক্তি, এন্টার ইনটু মানে অ্যাগ্রিমেন্ট বা চুক্তি। তাহলে যেহেতু বলছিলাম যে when উশসী এন্টার ড্যাশ দ্য রুম, রুমে প্রবেশ করা বোঝাইছে, তার মানে শিওর এইখানে কোনো প্রিপোজিশন বসবে না। এটার বিস্তারিত ব্যাখ্যা নেক্সট কালকে ক্লাসে আছে ইনশাআল্লাহ, শিওর কালকে ক্লাসে তোমরা বিস্তারিতভাবে দেখবা। আপাতত শর্টকাট টেকনিক মানে তুমি কীভাবে মনে রাখবে সেই ব্যাপারটা। চলে আসো পরের কোয়েশ্চেন। ওকে, পরের কোয়েশ্চেনটা ছিল নওরিন উইল ডিসকাস দ্য ইস্যু উইথ নাসির ড্যাশ ফোন। ওকে, প্রত্যেকে আনসার করার ট্রাই করো, প্রত্যেকেই প্রচুর আসে। ইয়েস, হ্যাঁ। ওকে, আমরা ব্যাখ্যা সহ লিখবো প্রত্যেকেই। ওকে, যতটুকু পড়বো আমরা এই পড়াটুকু পার্মানেন্ট হয়ে যাবে ইনশাআল্লাহ, শিওর। কারণ বিশ্বাস করো এখান থেকে প্রচুর কোয়েশ্চেন আসে আর কোয়েশ্চেন আমাদের রিপিট হয়। ওকে, এবং যদি একটু বুঝে পড়তে পারো এই প্রশ্নগুলো রিপিট হয় ব্যাখ্যা সহ পড়লে। ওকে, পরের কোয়েশ্চেন ছিল হচ্ছে আমাদের নওরিন উইল ডিসকাস দ্য ইস্যু, তারপরে ছিল হচ্ছে উইথ নাসির ড্যাশ ফোন। ওকে, নওরিন উইল ডিসকাস দ্য ইস্যু, রাইট। অনেকে উত্তর লিখতেছি, হ্যাঁ ভেরি গুড, কমেন্ট সেকশনে জানাও প্রত্যেকে। নওরিন উইল ডিসকাস দ্য ইস্যু উইথ নাসির ড্যাশ ফোন। যদি হয় মোবাইল ফোন, সেলফোন, টেলিফোন, টেলিগ্রাফ, রেডিও, তখন কোশ্চেন হিসেবে নর্মালি হচ্ছে দুইটা কোশ্চেন প্রচলিত, কয়েকবার এসছে। 33 BCS মনে হয় এটা, আর 28 BCS দুইবার এসেছিল কোশ্চেনটা। ইভেন অ্যাডমিশন টেস্টের রাজশাহী ইউনিভার্সিটিতেও কিন্তু সেম কোশ্চেন আসছে। ওকে, আমাদের বিষয়টা হচ্ছে এরকম যে আমরা যখন কোশ্চেনে ফোন, মোবাইল ফোন, সেলফোন, টেলিফোন পাবে, তখন একটু খেয়াল করবে ব্লাঙ্কের পরের বারটা কি শুধু ফোন নাকি দা ফোন। ওকে, শুধু ফোন নাকি দা ফোন, ব্যাপারটা কিন্তু মারাত্মক লেভেলে একটু খেয়াল রাখবে। ব্লাঙ্কের পরের ওয়ার্ডটা হচ্ছে ফোন নাকি ডিটারমিনার প্লাস ফোন। যদি শুধুমাত্র ফোন হয় সেখানে বসে বাই, শুধুমাত্র ফোন হলে সেটা বাই, শুধুমাত্র ফোন হলে সেটা বাই। তবে এটা শুধু যে শুধু ফোন তা না, মোবাইল ফোন, সেলফোন, টেলিফোন, রেডিও সব মাধ্যম বোঝালে সেটা বাই। ডিটারমিনার প্লাস যদি ফোন হয় সেটাই বসে ওভার, ডিটারমিনার প্লাস ফোন হলে সেটা ওভার, ডিটারমিনার প্লাস ফোন হলে সেটা ওভার। তবে এইখানে সাবজেক্ট পরে ভার্ব, বিভার্ব হবে না। ওকে, ব্যাপারটা একটু পরে ক্লিয়ার করতেছি। আপাতত মনে রাখো যে শুধু ফোন হলে সেটা বাই, শুধু ফোন হলে সেটা বাই। ওকে, তাহলে উত্তর হচ্ছে বাই। দা ফোন যদি হতো এটা তাহলে হতো ওভার। পরেরটা লেটস ডিসকাস। ওকে, তারপরে ছিল হচ্ছে দ্য ওয়েস অফ ইমপ্রুভিং দ্য বেসিক স্কিলস অফ ইংলিশ, ঢাকা ভার্সিটি কোয়েশ্চেন 14-15 সেশনের। ওকে, একটু চেষ্টা করে ফেলি। লেটস ডিসকাস দ্য ওয়েস অফ ইমপ্রুভিং দ্য বেসিক স্কিলস অফ ইংলিশ। ঢাকা ভার্সিটি কোয়েশ্চেন কিন্তু প্রচুর আসে, ইভেন আমাদের প্রচুর পরিমাণে এই কোয়েশ্চেনটা আসে। ওকে, প্রত্যেকে একটু লিখে ফেলো। ইয়েস, ভেরি গুড। সরস্বতী লিখছো, রোজা লিখে ফেলেছো, ভেরি গুড। প্রত্যেকে লিখে রাখো, হ্যাঁ ভেরি গুড। ওকে, এবারটা হচ্ছে লেটস ডিসকাস দ্য ওয়েজ অফ ইমপ্রুভিং দ্য বেসিক স্কিলস অফ ইংলিশ। এই কোশ্চেনের আনসারটা কে কে সঠিক দিবা আমি তাদের জন্য পুরস্কারের ব্যবস্থা রাখছি। এইটা দেখি কে কে পারো। ওকে, আমাকে এইবারে কোশ্চেনের আনসার দিতে হবে। আমরা ক্লাসে প্রায় শেষ পর্যায়ে চলে আসছি। কালকে গ্রামারের ক্লাস আছে এবং গ্রামারটা কত সহজে মনে রাখা যায় সেইটার উপরে ক্লাস মূলত কালকে। আজকে আমরা মূলত ভোকাবুলারি ক্লাস রাখতেছি এবং ক্লাস দীর্ঘায়িত করবো না, এই জন্যই মূলত আজকে আমরা ভোকাবুলারি দিয়ে শেষ করবো, কালকে গ্রামারের উপর ক্লাস।
ওকে, আমাকে কোশ্চেন হিসেবে আনসার দিতে হবে 29 নাম্বার। ওকে, অর্পিতা লিখে ফেলেছে নো প্রিপোজিশন। ওকে, বাকির একটা আনসার লেখা ট্রাই করো প্রত্যেকে আমাকে। লেটস ডিসকাস ড্যাশ দ্য ওয়েজ অফ ইম্প্রুভিং দ্য বেসিক স্কিলস অফ ইংলিশ। হ্যাঁ, ওকে, এইটা একটু লেখো। নাদিয়া লিখছো, ওকে, বাকির একটু চেষ্টা করো। তৃষা লিখে ফেলেছো, নিশাদ লিখছো, অর্পিতা নো প্রিপোজিশন। ওকে, ব্যাপারটা এরকম আপু বা ভাইয়া প্রত্যেকে মনে রাখবা, সেটা হচ্ছে যে ডিসকাস যদি আমাদের ট্রানজিটিভ ভার্ব হিসেবে ব্যবহৃত হয় তারপরে কিন্তু কোনো প্রিপোজিশন বসে না, এবং এটা মনে রাখাটা টেকনিক আছে, একটু পরে পড়াচ্ছি। তাহলে এইখানে উত্তর হবে হচ্ছে নো প্রিপোজিশন। ওকে, তাহলে বিজয়ী 2 জন, অর্পিতা আর নাদিয়া মনে হয়। হ্যাঁ, তোমাদের কমেন্ট আমি ফার্স্টে পেয়েছি, বাকিদেরগুলো হচ্ছে মূলত পরে আসছে। ওকে, তাহলে ডিসকাসের পরে প্রিপোজিশন বসে না, আপাতত মনে রাখো ডিসকাসের পরে প্রিপোজিশন বসে না, এবং কেন বসে না, কোথায় বসে না, এটা আমরা কালকে ক্লাসে দেখব। আমাদের পরের কোয়েশ্চেনটা চিরং ইউনিভার্সিটি কোয়েশ্চেন, ইট ইজ আকাশ ড্যাশ দ্য ফোন। ওকে, এইটার আনসার করার একটু ট্রাই করি প্রত্যেকেই, যে ইট ইজ আকাশ ড্যাশ দ্য ফোন, চিরং ইউনিভার্সিটি, এবং এটা রাজশাহী ইউনিভার্সিটিতে এসে একবার। ওকে, প্রত্যেকে কমেন্ট সেকশনে আমাকে জানাবে এইটার আনসার। ওকে, সবাই জানতে থাকো। রাইট, ডিসকাসের পরে প্রিপোজিশন বসে না, কমেন্টে জানাও ডিসকাসের পরে প্রিপোজিশন বসে না, ডিসকাসের পরে প্রিপোজিশন বসে না, প্রত্যেকে কমেন্ট সেকশনে জানাও ডিসকাস শব্দের পরে প্রিপোজিশন বসে না। ওকে, কমেন্টে জানাইতে থাকি ডিসকাসের পরে প্রিপোজিশন বসে না, নো প্রিপোজিশন, ভেরি গুড, ইয়েস। বাকিরা আমরা এইবারের কোশ্চেনটা 30 নম্বর কোশ্চেন, একটু প্রত্যেকে জাস্ট চেষ্টা করো এবারে কোশ্চেনের আনসার। ওকে, নেটে প্রবলেম হচ্ছে নাকি? ওকে, আমাদের এখানে ক্লিয়ার আছে। ওকে, তো এবারে কাজ হচ্ছে ইট ইজ আকাশ ড্যাশ দ্য ফোন। ওকে, একটু আগে কিন্তু শর্টকাট ট্রিক্স বলেছিলাম, এবার একটু মিলিয়ে চেষ্টা করো যে আমরা এবারে কোশ্চেনের আনসার কী করবো। ইট ইজ আকাশ ড্যাশ দ্য ফোন, হ্যাঁ, একটু আনসার করে ট্রাই করো প্রত্যেকেই। ডিসকাসের পরে নো প্রিপারেশন। ওকে, ভেরি গুড। নেটে প্রবলেম হচ্ছে নাকি অনেকের? ওকে, আমাদের ক্লিয়ার আছে, আমাদের পূর্বে দেখা যাচ্ছে। ওকে, কাহিনিটা একটু ভালো করে বলি, যদি এটা শর্টকাট পদ্ধতি। একটু আগে বলেছিলাম দা ফোন থাকলে ওভার, কিন্তু যদি সাবজেক্টের পরে যদি বি ভার্ব থাকে, সাবজেক্টের পরে ভার্ব যদি হয় বি, এবং আমরা অনেকে জানি কিনা বি ভার্ব হচ্ছে 8টা, এম, ইজ, আর, ওয়াজ বা ওয়ার। সাবজেক্টের পরে যদি ভার্ব হয় এম অথবা ইজ অথবা আর অথবা ওয়াজ অথবা ওয়ার, একটু খেয়াল রাখবে সাবজেক্টের পরে যে আমাদের এই ভার্বগুলো আছে কিনা। এই ভার্বগুলো যদি থাকে তখন প্রিপোজিশন দা ফোনের জন্য বসে হচ্ছে অন। ওকে, সাবজেক্টের পরে যদি এম, ইজ, আর বা ওয়াজ, ওয়ার হয়, মানে বি ভার্ব হয়, তখন তার জন্য স্পেশালি আলাদা একটা নিয়ম, যে নিয়মটা হচ্ছে প্রিপোজিশন তখন কিন্তু অন বসবে, তখন কিন্তু ওভার না। ব্যাপারটা সুন্দর করে লিখে রাখো, সাবজেক্টের পরে যদি বি ভার্ব এম, ইজ, আর বা ওয়াজ, ওয়ার, সেইখানের ভার্ব হচ্ছে, সেইখানের হচ্ছে প্রিপোজিশন হচ্ছে অন, এবং ভার্ব কিন্তু এম, ইজ, আর ওয়াজ, ওয়ার মানে বি ভার্ব হলে। বি ভার্ব কিন্তু 8টা, আমাদের জানা আছে কিনা পরের ক্লাসে, নেক্সট দিনে ক্লাসেই পাবে। ওকে, চলে আসি আমরা নেক্সট কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন ছিল হচ্ছে কাদের কাকু, হয়তোবা আমরা ওনাকে ভুলে গিয়েছি, কিন্তু আমরা মোটামুটিভাবে প্রিপোজিশনের মাধ্যমে শিখবো। কাদের কাকু ইজ অ্যাংরি বা অ্যানয়েড ড্যাশ ইজ মিসকন্ডাক্ট। ওকে, বলো তো উত্তর কি হবে? অ্যাংরি বা অ্যানয়েড ড্যাশ ইজ মিসকন্ডাক্ট। ওকে, প্রত্যেকে আনসার করার একটু ট্রাই করে ফেলি কোশ্চেনটার। ওকে, সবাই একটু আনসার করে ফেলো কোশ্চেনটার, যে কাদের কাকু ইজ অ্যাংরি বা অ্যানয়েড ড্যাশ ইজ মিসকন্ডাক্ট। ওকে, আনসার করে ফেলো প্রত্যেকেই, এইটার উত্তর কি হবে? ওকে, অ্যাংরি বা অ্যানয়েড ছিল, অ্যাংরি বা অ্যানয়েড, একটু খুঁজে ফেলো, এটার উত্তর কি হবে? অ্যাংরি বা অ্যানয়েড। ওকে, দেখি কার কার হয় অ্যাংরি বা অ্যানয়েড, মনে আছে কি না? আমরা হয়তো বা ওকে মনে করতে পারতেছি কি হবে উত্তর। ইয়েস, রাইট, অনেকে উত্তর লেখার ট্রাই করছো, ভেরি গুড, প্রত্যেকে লিখতে থাকো। ব্যাপারটা হচ্ছে একটু বলি, অ্যাংরি অথবা অ্যানয় অথবা যদি সারপ্রাইজ অথবা যদি প্লিজ অথবা স্যাটিসফাই থাকে, তখন খেয়াল করবে কোনো ব্যাপারে যদি হয় সেটা অ্যাট, ব্যক্তির সাথে যদি হয় তাহলে সেটা হচ্ছে উইথ। ব্যাপারটা একটু নোট করে ফেলো, এটা হচ্ছে কোনো ব্যাপারে যদি বলে, ওকে, কোনো ব্যাপারে যদি বলে তাহলে সেটা হবে হচ্ছে অ্যাট। ওকে, আর যদি ব্যক্তির কথা বলে দেয় তখন সেটা হবে হচ্ছে উইথ। ব্যক্তি হলে উইথ, ব্যাপারে হলে অ্যাট। ওকে, তাহলে ড্যাশ ইজ মিসকন্ডাক্ট। মিসকন্ডাক্ট কি ব্যক্তি না ব্যাপার? ব্যক্তি যদি হয় তাহলে সেটা উইথ, কোনো ব্যাপারে হলে সেটা অ্যাট, তাহলে এটার উত্তর কিন্তু অ্যাট হবে। সুন্দর করে নোট করে রাখো, এটা কিন্তু ইন্টারমিডিয়েটে আসা প্রিপোজিশন, ইন্টারেও এসছে কিন্তু কয়েকবার। আমরা
এবার আসবো সেই বিখ্যাত কোয়েশ্চেন, ব্লাইন্ড থেকে প্রচুর কোয়েশ্চেন আসে, একাডেমিক অ্যাডমিশন দুই জায়গাতেই আসে। ব্লাইন্ড থেকে কিন্তু একাডেমিক অ্যাডমিশন দুই জায়গায় আছে। যারা 25-26 ব্যাচ আছো তোমরা এটা একটু নোট করে ফেলবা, আজকের পরে আর ব্লাইন্ড ঘোলাবে না, শিওর। জাস্ট লাগবে 30 সেকেন্ড। ব্লাইন্ডের পরে দুইটা প্রিপোজিশন বসে। আমাদের ছিল হাউন আঙ্কেল ইজ ব্লাইন্ড ড্যাশ ইস ড্যাশ ওয়ান আই ছিল। ব্লাইন্ডের পরে দুইটা প্রিপোজিশন বসে। কয়টা? ব্লাইন্ডের পরে প্রিপোজিশন বসে দুইটা। কয়টা বসে? দুইটা। সুন্দর করে এভাবে লিখে রাখো। ব্লাইন্ডের পরে বসে হচ্ছে অফ, আর ব্লাইন্ডের পরে বসে হচ্ছে টু। তাহলে ব্লাইন্ডের পরে প্রিপোজিশন বসে কয়টা? দুইটা। ব্লাইন্ড অফ, ব্লাইন্ড টু, ব্লাইন্ড অফ, ব্লাইন্ড টু। কয়টা বসে? দুইটা বসে। ইয়েস। তাহলে ব্লাইন্ড অফ, ব্লাইন্ড টু। ব্লাইন্ড অফ যদি হয় তাহলে বুঝবা সে হচ্ছে চোখে অন্ধ বোঝায় বা অন্ধত্ব বোঝায়। তাহলে ব্লাইন্ড অফ যেখানে সেখানে একটা চোখ এঁকে ফেলো প্রত্যেকেই। ব্লাইন্ড অফ যেখানে সেখানে কি আঁকবো? চোখ আঁকবো। ওকে, ব্লাইন্ড অফের যেখানে সেখানে চোখ এঁকে ফেলো, আর ব্লাইন্ড টু যেখানে সেখানে ছোট্ট করে তোমাকে এঁকে ফেলো। ওকে, এই হলো তুমি। জাস্ট তাহলে ব্লাইন্ড অফ হচ্ছে চোখে অন্ধ, অন্ধত্ব বোঝে। যার এক চোখ নাই, দুই চোখ নাই, সেটা ব্লাইন্ড অফ। আর পড়তে পড়তে তুমি মাঝে মাঝে উদাসীন হয়ে যাও এবং পড়ার টেবিলে দেখা যাচ্ছে তোমার গানের কথা মনে আসে, সিনেমার কথা মনে আসে, ফ্রেন্ডের কথা মনে আসে, বান্ধবীর কথা মনে আসে, এবং পড়ার টেবিলেই আসে এগুলো। এটা কিন্তু আমাদের এই সময়ের সবচেয়ে বড় প্রবলেম। তাহলে ব্লাইন্ড অফ হচ্ছে চোখে অন্ধ, ব্লাইন্ডনেস। আর ব্লাইন্ড টু হচ্ছে উদাসীন, মানে ইনডিফারেন্ট টু। এবার এই ভদ্রলোক কি হয়েছে? হাউন আঙ্কেল কি? ইনি হচ্ছেন এক চোখ নাই। তাহলে ব্লাইন্ড অফ হবে না ব্লাইন্ড টু হবে? সুন্দর করে কমেন্ট সেকশনে জানিয়ে ফেলো আমাকে, ব্লাইন্ড অফ নাকি ব্লাইন্ড টু। ইয়েস, রাইট। একটু এইভাবে পড়লে ভালো হয়। হ্যাঁ, বইয়ের মতো করে দরকার নেই। জাস্ট পড়ো হচ্ছে যে অন্ধত্ব বোঝালে সেখানে বসে হচ্ছে ব্লাইন্ড অফ, আর যদি উদাসীন বোঝায়, দেখে না দেখার ভান বোঝায়, ওকে, সেটা হচ্ছে ব্লাইন্ড টু। যেটা পড়ছো তুমি ইন্টারে পড়ছো, ইনডিফারেন্ট টু অথবা ক্যালাস টু। ইনডিফারেন্ট টু বা ক্যালাস টু, দে আর সিমিলার। তাহলে ব্লাইন্ড টু সিমিলার কিন্তু আরও দুইটা, ইনডিফারেন্ট টু ইন্টারমিডিয়েটে আসা বোর্ড কোয়েশ্চেন, ক্যালাস টু এটাও আসছে কিন্তু কয়েকবার, আর ব্লাইন্ড টু তোমাদেরই কিন্তু ইন্টারমিডিয়েট এসছে। ওকে, তাহলে ব্লাইন্ড এখানে টু হবে নাকি হচ্ছে অফ হবে নিশ্চিত বুঝে ফেলেছি আমরা। অফ কমেন্টে জানাতে থাকো। এবার আসো ডিভি হারুন ওকে ইজ ব্লাইন্ড ড্যাশ ইজ সানস ফল্ট। এইটাতে বলো হচ্ছে কি হবে? টু হবে নাকি অফ হবে? যদি এখানে অপশনে আমরা নর্মালি চেঞ্জ করে দিয়েছিলাম একটি অপশন। ওকে, ঘোলানোর কোনো সুযোগ নাই। একটু বললাম যে এখানে কিন্তু ব্লাইন্ডে পড়ে, যদি দেখে না দেখার ভান হয় তাহলে সেটা কিন্তু ব্লাইন্ড টু। তাহলে অপশন কিন্তু এখানে আমাদের টু। ওকে, এইটাও তো সুন্দর করে কমেন্ট সেকশনে জানিয়ে ফেলো আমাকে। ওকে, ভেরি গুড। আসো এবার পরেরটায় আমরা এবার চলে আসবো হচ্ছে প্রিন্স মামুন। ওকে, এবার যেটা হচ্ছে এই কোশ্চেনের আনসারটা একটু সবাই চেষ্টা করবা। প্রিন্স মামুনকে আমরা কিন্তু প্রায় ফেসবুকে দেখতেছি, এখন সবচেয়ে ট্রেন্ডিংয়ে আছেন। তো প্রিন্স মামুন বার্স ড্যাশ লাফিং বা ক্রাইং। ওকে, লাফিং বা ক্রাইং। ওকে, এটাতে আমরা কিন্তু মনে আছে কিনা বার্সে পরে দুইটা প্রিপোজিশন বসে। বার্স যেখানে পাবে সেখানে অপশন দুইটা, এবং এটা কিন্তু ইন্টারমিডিয়েট স্ট্যান্ডার্ড এসছে কয়েকবার। বার্সে পরে বসে আউট, বার্সে পরে বসে ইনটু, বার্স আউট, বার্স ইনটু, বার্স আউট, বার্স ইনটু। তার মানে অপশন তোমার বাকি দুইটা বাদ, ইন বাদ, টু বাদ। এটাকে বলে অপশন অমিট করা। অ্যাডমিশন টেস্টে এই কাজ করলে উত্তর বের হয়ে যায় 30 সেকেন্ডে। ওকে, তাহলে বার্স আউট, বার্স ইনটু মনে আছে কিনা? গত ক্লাসে পড়িয়েছিলাম ছোট্ট একটু করে। বার্স আউট, বার্স ইনটু। ওকে, ব্যাপারটা এরকম, যদি পরবর্তী ওয়ার্ডটা মানে ব্লাঙ্কের পরের ওয়ার্ডটা যদি ভার প্লাস আইএনজি হয়, ব্লাঙ্কের পরের ওয়ার্ডটা যদি ভার প্লাস আইএনজি হয়, তাহলে অপশন তোমার জাস্ট আউট। তার মানে বার্স আউট, লাফিং, ক্রাইং। তাহলে বার্স আউট হচ্ছে পরের ওয়ার্ডটা যদি ভার প্লাস আইএনজি হয় তাহলে শিওর হবে সেটা বার্স আউট। পরের ওয়ার্ডটা যদি ভার প্লাস আইএনজি হয় সেটা বার্স আউট, যেটা গত ক্লাসে পড়েছিলাম আমরা, মনে আছে কিনা? তাহলে পরের ওয়ার্ডটা যদি ভার প্লাস আইএনজি হয় সেটা বার্স আউট, মনে থাকে জানো? চলে আসো পরেরটা। পরেরটা হচ্ছে সেই ভদ্র মহিলা যার নাম প্রায় আমরা ফেসবুকে স্ক্রল করতে করতে দেখি যে ব্লু ফেরি লাইলা। হ্যাঁ, তো তিনি করছেন কি কান্নাকাটি করছেন, রিসেন্টলি তোমরা দেখতেছো ফেসবুকে, মেবি তার ভিডিওগুলো অনেক ভাইরাল। ওকে, তো জাস্ট এবার চলে আসে, এবারের অপশন হচ্ছে আমাদের নিশ্চিতভাবে বার্স আছে, তার মানে অপশন দুইটা, বার্স আউট নাকি বার্স ইনটু। ওকে, এটার অপশন শর্টকাট বুদ্ধি হচ্ছে আমাদের ব্লাঙ্কের পরের ওয়ার্ডটা যদি নাউন হয়, ওকে, ব্লাঙ্কের পরের ওয়ার্ডটা যদি নাউন হয় তাহলে অপোজিট উত্তর হবে। ওকে, এইটার আনসার করে ফেলি সবাই, একটু আমরা কমেন্ট সেকশন পড়ে ফেলি। ওকে, এটা ইনটু হবে না আউট হবে? প্রত্যেকে কমেন্ট সেকশনে জানাবে আমাকে ইনটু নাকি আউট। ওকে, ইনটু নাকি আউট, প্রত্যেকে কমেন্ট সেকশনে জানিয়ে ফেলো এটাতে উত্তর কি হবে, বার্স ইনটু নাকি বার্স আউট। ওকে, কমেন্টে জানিয়ে ফেলো বার্স ইনটু নাকি বার্স আউট।
ওকে, একটু শিখে ফেললাম, একটু বলছিলাম যে আমরা যদি নাউন পাই তাহলে সেটা কিন্তু আগেটা বলছিলাম আউট, এটা হচ্ছে ইনটু, তাহলে উত্তর হচ্ছে ইনটু। আসা চলে পরেরটায়। পরেরটা হচ্ছে আনোয়ার হোসেন, ওই যে সেই বিখ্যাত মুভিতে, তোমার বাংলা মুভি দেখছো মনে হয় সবাই তো, আমরা ডাই পড়ছিলাম গতদিন, আজকে ডাইয়ের কোশ্চেনগুলো সলভ করতেছি। মানুষ যদি মারা যায় 5 ভাবে মারা যেতে পারে। মানুষ মারা গেলে কয় ভাবে? 5 ভাবে। যারা পাওনি ক্লাস, প্রিভিয়াস ক্লাস একটু দেখে নিও। মানুষ যদি মারা যায় 5 ভাবে, কয় ভাবে একটা মানুষ মারা গেলে 5 ভাবে মারা যেতে পারে? সুন্দর করে কমেন্টে জানাও যে একটা মানুষ মারা গেলে কয় ভাবে। এটা প্রিভিয়াস ক্লাসের ভিতরে দেয়া আছে, সুন্দর করে একবার দেখে ফেলো। আমরা আজকে মূলত এমসিকিউ কোশ্চেনের আনসার করব। ওকে, যদি কেউ, আমরা এমন যদি হয়, আনোয়ার হোসেন তো বাংলা মুভিতে দেখবা উনি হার্ট অ্যাটাক করে কিন্তু মারা যান একেবারে, ঠিক আছে? তো একেবারে হাই মানে হার্ট অ্যাটাক করে কিন্তু মারা যান। তো এবার কেউ যদি রোগে মারা যায়, সেটা প্রিপোজিশন কি হয়? জাস্ট গেস করো। রোগে যদি মারা যায়, ওকে, রোগ যদি হয় তাহলে সেখানে ডায়ের পরে কি বসে? প্রত্যেকে গেস করে আনসার করার ট্রাই করো। রোগে মারা গেলে তখন আনসার কি হবে? ওকে, তবে গত ক্লাসে বলছিলাম যে 2 জায়গায় বা 3 জায়গায় আমাদের রোগে মারা গেলে তখন আনসার কি হবে। প্রত্যেকে একটু কমেন্ট সেকশনে জানাও আমাকে। যদি রোগে মারা যাওয়া বোঝায় তখন আমরা কি বসাবো? ইয়েস, রোগে যদি মারা যায় তখন প্রিপোজিশন কি হবে? প্রত্যেকে কমেন্ট সেকশনে জানিয়ে ফেলো। ওকে, ভেরি গুড, অনেকেই লিখে ফেলছো। রোগে মারা গেলে কিন্তু আমাদের প্রিপোজিশন বসেছে, এটা রোগ হতে পারে অথবা ইলনেস হতে পারে। রোগ অথবা ইলনেস, রোগ অথবা ইলনেস, সেখানে বসে প্রিপোজিশন অফ। রোগ অথবা ইলনেস হলে সেটা অফ। তবে সেটাকে রোগের নাম দেওয়া থাকতে পারে, কোভিড-19 অথবা যে কোনো রোগ হতে পারে, ম্যালেরিয়া হতে পারে। তাহলে রোগে মারা গেলে এটা হচ্ছে অফ। রোগে মারা গেলে অফ, লিখে ফেল। রোগে মারা গেলে অফ। দীপজল, বাংলা মুভিতে তোমরা দেখছো ছোটবেলায়, দীপজল ডাইড ড্যাশ সুইসাইড অ্যাক্সিডেন্ট পয়জন, অথবা আমাদের যদি বলি হচ্ছে অ্যাক্সিডেন্ট পয়জন সুইসাইড, এমন যদি হয় তাহলে সেখানে কি হয়? ওকে, আমরা কিন্তু এটা পড়ছিলাম গত ক্লাসে, মনে আছে কিনা? অ্যাক্সিডেন্ট সুইসাইড পয়জন। ওকে, অ্যাক্সিডেন্ট সুইসাইড পয়জন। ওকে, কমেন্টে জানিয়ে ফেলো অ্যাক্সিডেন্ট সুইসাইড পয়জন। এখানে কি হবে? অ্যাক্সিডেন্ট সুইসাইড পয়জন। এটাতে কি হবে? অ্যাক্সিডেন্ট সুইসাইড পয়জন। প্রত্যেকে কমেন্টে জানিয়ে ফেলো অ্যাক্সিডেন্ট সুইসাইড পয়জন। এই 3 জায়গায় কিন্তু বলেছিলাম প্রিপোজিশন কি বসে? অ্যাক্সিডেন্ট সুইসাইড পয়জন। দেখি কে আগে পারো। ওকে, পাপিয়া লিখেছো। ওকে, অ্যাক্সিডেন্ট সুইসাইড পয়জন, অ্যাক্সিডেন্ট সুইসাইড। ওকে, রাইট, বাই লিখে ফেলেছো একজনে। ওকে, বাকিরা লিখতে থাকো অ্যাক্সিডেন্ট সুইসাইড পয়জন। ওকে, যদি হয় অ্যাক্সিডেন্ট অথবা সুইসাইড, ইয়াসিনও লিখছো। অ্যাক্সিডেন্ট বা সুইসাইড বা পয়জন হলে সেটা বাই। অ্যাক্সিডেন্ট সুইসাইড পয়জন হলে সেটা বাই। অ্যাক্সিডেন্ট সুইসাইড পয়জন হলে সেটা বাই। মনে থাকে জানো, সুন্দর করে নোটটা করে ফেলো। এই নোটটা গ্রুপে দিতে পারলেই, আপলোড করলে তোমাদের জন্য গিফট আছে কিন্তু। ওকে, চলে আসো সেই বাপ্পারাজ, বাংলা মুভিতে আমরা দেখছিলাম ওই যে সেই হেনার কাহিনী। সবাই মনে হয় ট্রলটা বা মিমসটা দেখছিলাম প্রত্যেকে, যে চাচা হেনা কোথায়, সেই হেনার সেই বাপ্পারাজ, মানে বাপ্পারাজের সেই হেনা। ওকে, তো বাপ্পারাজ কিন্তু মুভিতে মারা যেত। বাপ্পারাজ কিন্তু মারা যেত অনেক কারণে। কারণে মারা গেলে কি হয়? জাস্ট খোঁজে সবাই যে কারণে যদি মারা যায় সেখানে প্রিপোজিশন কি বসে। অতিরঞ্জিত কারণ বোঝালে সেখানে প্রিপোজিশন কি বসে। অতিরঞ্জিত কারণ বললে সেখানে প্রিপোজিশন কি বসে। গেস করে ফেলো কি হবে উত্তর। দেখি কে আগে পারো। ওকে, যদি আমরা এমন বোঝাই যে অতিরিক্ত কারণ, অতিরঞ্জন যদি হয় তখন সেখানে কি বসে? ওকে, রাইট, পাপিয়া লিখছো। হচ্ছে ফ্রম লিখেছি। বাকিরা কমেন্ট সেকশনে জানাতে থাকো। ইয়েস, এবং আগেরগুলো কমেন্টে জানাতে থাকবা। ওকে, অ্যাক্সিডেন্ট সুইসাইড পয়জন, অ্যাক্সিডেন্ট সুইসাইড পয়জন। এবারটা হচ্ছে 6 জায়গায় হচ্ছে ওভার ইটিং, ওভারওয়ার্ক, ওভার এক্সারসাইজ, ওন ইনজুরি, হাঙ্গার। এই 6টার জন্য একটা প্রিপোজিশন বসে অতিরঞ্জিত কারণ বললে। ওকে, ফ্রম লিখতেছে অনেকে, ভেরি গুড। চলে আসে এবার। ওকে, অতিরঞ্জিত যদি কারণ বোঝায় সেখানে বসে প্রিপোজিশন ফ্রম। ওকে, এই 6টা জায়গায় ওভার ইটিং, ওভারওয়ার্ক, ওভার এক্সারসাইজ, ওন্ড ইনজুরি, হাঙ্গার, এই 6 জায়গায় বসে হচ্ছে ফ্রম। ওভার ইটিং, ওভারওয়ার্ক, ওভার এক্সারসাইজ, ওন্ড ইনজুরি, হাঙ্গার, এই 6 জায়গায় ইংলিশে ফ্রম বসে। এবং ব্যাখ্যাটা লিখে রাখো। অতিরঞ্জিত কারণ বোঝালে, অতিরঞ্জন বোঝালে, এক্সাজারেশন বোঝালে সেখানে বসে ফ্রম। ওকে, অতিরঞ্জিত কারণ, এক্সাজারেশন, সেখানে বসে ফ্রম। আসো এবার মান্না, বাংলা মুভিতে প্রায় মারা যেত মান্না, এবং মান্না মারা যেত কিন্তু দেশের জন্য, মনে আছে কিনা? দেশের জন্য মারা যে কিন্তু সে স্যাক্রিফাইস করতো দেশের জন্য যদি বোঝায় সেখানে প্রিপোজিশন ডায়ের পরে কি বসে? কমেন্ট সেকশনে জানিয়ে ফেলো, দেখি কার আগে হয়। ওকে, ওকে, জানাতে হবে মান্না তো মারা যেত, তো মান্না কীভাবে মারা যেত এটা একটু কমেন্ট সেকশনে জানিয়ে ফেলো আমাকে। ওকে, তো কমেন্ট সেকশনে জানা হচ্ছে মান্না যদি মারা যায় তো কেমনে মারা যাবে। ওকে, প্রত্যেকে জানিয়ে ফেলো আমাকে মান্নার মৃত্যুটা কমেন্ট সেকশনে প্রত্যেকে জানাও। যদি আমরা এটা যদি পরীক্ষায় আসে তখন তুমি উত্তর কি লিখবা,
ওকে, তাহলে মান্না ডাইড ড্যাশ কান্ট্রি, দেশের জন্য যদি মারা যায়, ওকে, দেশের জন্য মারা গেলে সেটা ফর, দেশের জন্য হলে সেটা ফর, দেশের জন্য হলে সেটা ফর, স্যাক্রিফাইস বদলে সেটা ফর, স্যাক্রিফাইস বদলে সেটা ফর বসে প্রিপোজিশন। ওকে, চলে আসি পরের কোয়েশ্চেন। পরেরটা ছিল হচ্ছে এইবার একটা ইন্টারেস্টিং একটা কোয়েশ্চেন। মনে করো তোমার এক্স মারা গেছে এবং সে মারা গেছে হচ্ছে পভার্টি, পিস, ওয়ার বা স্লিপ। ওকে, প্রত্যেকে এইটার আনসার করবা, না করে যাবা না। ওকে, মনে করো মাই এক্স ডাইড পভার্টি, পিস, ওয়ার বা স্লিপ। ওকে, পভার্টি, পিস, ওয়ার বা স্লিপ, এইটা দেখি কে আনসার করতে পারো। পভার্টি, পিস, ওয়ার বা স্লিপ। ওকে, পভার্টি, পিস, ওয়ার বা স্লিপ, এইটার আনসার করার ট্রাই করি প্রত্যেকেই। ওকে, যদি মারা যায় হচ্ছে দারিদ্রতায় অথবা শান্তিতে অথবা যুদ্ধে অথবা হচ্ছে কিসে, ঘুমের ভিতরে, তখন কি হতে পারে? আমরা উদাহরণ হিসেবে লিখছিলাম যে মাই এক্স। ওকে, এইটার আনসার দেখি কে করতে পারো, প্রত্যেকে দ্রুত আনসার করে ফেলো। ওকে ওকে, তো এইটার আনসার দেখি কার আগে হয়। ওকে, আবার বলি, আমাদের যদি কখনো পভার্টি, পিস, ওয়ার বা স্লিপ বোঝায় তখন একটা প্রিপোজিশন বসে, এই 4 জায়গার জন্য প্রিপোজিশন বসে একটা, এবং সেই প্রিপোজিশনটা কি বসে প্রত্যেকে একটু কষ্ট করে কমেন্ট সেকশনে জানাবে আমাকে, যে পভার্টি অথবা পিস অথবা ওয়ার বা স্লিপ যদি হয় তখন সেখানে প্রিপোজিশন বসে কি, এইটা একটু জানাবে প্রত্যেকে কমেন্ট সেকশনে, কমেন্টে জানিয়ে ফেলো। ওকে, অনেকে লিখতেছি, হ্যাঁ নাদিয়া লিখে ফেলছো, ইয়াসিন লিখে ফেলছো, ভেরি গুড। ওকে, রাইট, এক্সেলেন্ট, ভেরি গুড। তাহলে যদি আমরা পভার্টি, পিস, ওয়ার বা স্লিপ হয় সেখানে বসে হচ্ছে প্রিপোজিশন ইন। ওকে, এই 4 জায়গায় ইন বসে, পভার্টি অথবা পিস, ওয়ার বা স্লিপ, এই 4 জায়গায় বসে প্রিপোজিশন ইন। ওকে, তাহলে আমরা মোটামুটিভাবে আজকের ক্লাসে আমরা একটা জায়গায় মোটামুটি এক জায়গায় চলে আসলাম, সেটা হচ্ছে প্রিপোজিশনের ভিতরে কনফিউজিং যে জায়গাটা একটু আগে তোমাদের বাড়তেছিল, যে আমরা যখন প্রিপোজিশন সলভ করি তখন প্রিপোজিশন সলভ করার সময় যেখানে জিরো প্রিপোজিশন মানে হচ্ছে যেখানে প্রিপোজিশন বসে না, এটা নিয়ে একটা কনফিউশন কাজ করে আমাদের প্রচুর। আসো কনফিউশনটা একবারেই দূর করে ফেলি। প্রিপোজিশন বসে না এমন জায়গা আছে ইংলিশে প্রায় আমাদের 11টা, মেডি ইংলিশে, অন্য বইতে আছে 13টা। তো জিরো প্রিপোজিশন বসে না, একটু আগে ডিসকাস পেয়েছিলাম, এন্টার পেয়েছিলাম, এইটা মনে রাখার একটা শর্টকাট বুদ্ধি আছে, এইটা দিয়েই আমরা ক্লাস শেষ করতেছি। কালকে গ্রামার ক্লাস, গ্রামারের আমরা একেবারে জাস্ট এমসিকিউ সেকশনে তুমি ইউ উইল বি দ্য বস শিওর, এবং তুমি শর্টকাট প্রসেস মেনটেন করে আনসার দাগাতে পারবে। আমরা এখন যে প্রসেসটা করব সেটা হচ্ছে সেই বিখ্যাত, ওকে ইয়েস, সেই বিখ্যাত নিমোনিক্স, যেটা দিয়ে তুমি একবারে সবগুলো জিরো প্রিপোজিশন মানে প্রিপোজিশন বসে না যেখানে যেখানে, মানে ব্লাঙ্কের পরে ক্রস, প্রিপোজিশন বসে না এমন কিছু জায়গা আছে, সেই জায়গাটা তুমি খুব সহজে মনে রাখতে পারবে। এটা জাস্ট আমার নিজেরই আবিষ্কার করা একটা নিমোনিক। সেটা হচ্ছে, এক মহিলা অফিসে প্রবেশ করার পরে বস অর্ডার করলো রিজাইন পেপারে সাইন করার জন্য। ওকে, সে প্রশ্ন করলো কেন তাকে রিজাইন করতে বলা হলো। এই প্রশ্নের আনসার দেওয়া হলো না, কেউ তার জন্য কোনো রিকমেন্ড করলো না। সে সেখান থেকে স্টেশনে রিচ করলো, মানে পৌঁছালো, সেখানে অফিসে একজনের সাথে হলো মিট, তার সাথে ডিসকাস করে জানা গেল অফিসে ক্যাটরিনা রেজেম্বেল কাউকে নিয়োগ দেওয়া হবে এবং এই জন্য ক্যাটরিনার ছবিও পেইন্ট করা হলো। জাস্ট স্টোরিটার মাধ্যমে তুমি মনে রাখতে পারবে কোথায় কোথায় প্রিপোজিশন বসে না। তাহলে আমরা যেগুলো পেলাম কমা কমা দিয়ে প্রত্যেকে কমেন্ট সেকশনে সবার দেখতে চাই, প্রত্যেকে লিখবা। প্রথমটা হচ্ছে অর্ডার, ওকে, তারপরটা হচ্ছে রিজাইন, তারপরটা হচ্ছে সাইন, অর্ডার, রিজাইন, সাইন, কমা কমা দিয়ে প্রত্যেকে। ওকে, তারপরটা ছিল হচ্ছে আনসার, রিকমেন্ড, তারপর হচ্ছে রিচ, মিট, ডিসকাস, রিজেম্বল, পেইন্ট। এর ভিতরে 4টা আছে ম্যাট কোশ্চেন। ওকে, প্রত্যেকে একটু কষ্ট করে কমেন্ট সেকশনে কমা কমা দিয়ে লিখবা অর্ডার, রিজাইন, সাইন, তারপরে ছিল হচ্ছে আনসার, রিকমেন্ড, রিচ, তারপরে ছিল হচ্ছে মিট, ডিসকাস, রিজেম্বল অ্যান্ড পেইন্ট। প্রত্যেকে কমা দিয়ে লেখো এই ওয়ার্ডগুলোর পরে প্রিপোজিশন বসে না এমন এমসিকিউ আছে মেডি ইংলিশে 11টা, মাস্টার বা অন্যান্য বইগুলোর ভিতরে আছে প্রায় 13টা। ওকে, জাস্ট একবারে হয়ে যাবে, এছাড়া আরও কয়েকটা আছে আমি লিখে দিচ্ছি। ওকে, প্রত্যেকে একটু কষ্ট করে লিখে ফেলো অর্ডার, রিজাইন, সাইন, আনসার, রিকমেন্ড, রিচ, মিট, ডিসকাস, রিজেম্বল, পেইন্ট। এছাড়াও বসে না হচ্ছে একটু আগে শিখলাম আমরা, এটা হচ্ছে এন্টার। ইংলিশে এন্টারের পরে প্রবেশ বললে বসে না। ওকে, লাভের পরে প্রিপোজিশন বসে না। এছাড়া বসে না হচ্ছে লেট যুক্ত যে কোনো শব্দের পরে, মানে লেট হিম, লেট মি বা লেট দেম, লেট যুক্ত যে কোনো শব্দের পরে প্রিপোজিশন বসে না। ওকে, প্রিপোজিশন এছাড়াও বসে না হচ্ছে আমাদের কনসিস্টের পরে,
আমাদের কম্প্রাইজের পরে প্রিপোজিশন বসে না, কম্প্রাইজ কনসিস্টের পরে বসে, কিন্তু কম্প্রাইজের পরে বসে না। এছাড়া বসে না হচ্ছে অ্যাপ্রুভ। ওকে, অ্যাপ্রুভ এই জায়গাগুলোর ক্ষেত্রে প্রিপোজিশন বসে না, এগুলো বিগত সালে কোয়েশ্চেন। ওকে, তাহলে দাঁড়াচ্ছে হচ্ছে অর্ডার, রিজাইন, সাইন, আনসার, রিকমেন্ড, রিচ, অথবা মিট, ডিসকাস, রিজেম্বল, পেইন্ট। এছাড়া এন্টারের পরে বসে না, লাভের পরে বসে না, লেটযুক্ত যে কোনো শব্দের পরে বসে না, কম্প্রাইজের পরে বসে না, অ্যাপ্রুভের পরে বসে না। এই কয়টা দিয়ে কাজ চলে যাবে শিওর। ওকে, অ্যাডমিশন টেস্টে পুরোপুরি এখানে আছে। তাহলে অর্ডার, রিজাইন, সাইন, আনসার, রিকমেন্ড, রিচ, তারপর হচ্ছে মিট। ওকে, তারপর হচ্ছে ডিসকাস, রিজেম্বল, অথবা এন্টার, লাভ, অথবা হচ্ছে লেটযুক্ত শব্দ, কম্প্রাইজ, অ্যাপ্রুভ। এদের পরে ইংলিশে প্রিপোজিশন বসে না। একটু সুন্দর করে কমেন্টে লিখে ফেলো প্রত্যেকেই, এবং এই নোটটা সবাই একটু করে ফেলবা, প্রত্যেকেই করে ফেলবা। ওকে, এগুলো সবগুলোই হচ্ছে আমাদের এমসিকিউ কোয়েশ্চেন বিগত সালের। তুমি গুনলে প্রায় 11-12টার মতো হবে। এইগুলোই বিগত সালের সব কোয়েশ্চেন। ওকে, তাহলে বলছিলাম এক মহিলা অফিসে প্রবেশ করার পরে বস অর্ডার করলো রিজাইন পেপারে সাইন করার জন্য। সে প্রশ্ন করলো কেন তাকে রিজাইন করতে বলা হলো। এই প্রশ্নে কোনো আনসার দেওয়া হলো না, কেউ তার জন্য কোনো রিকমেন্ড করলো না। সে সেখান থেকে স্টেশনে রিচ করলো, সেখানে তার একজনের সাথে দেখা হলো বা মিট হলো। তো এরপরে ডিসকাস করে জানা গেল অফিসে ক্যাটরিনা রিজেম্বল কাউকে নিয়োগ দেওয়া হবে, এই জন্য ক্যাটরিনার ছবিও পেইন্ট করা হলো। এই ওয়ার্ডগুলো যেগুলো পেলা ইংলিশ, এদের পরে প্রিপোজিশন বসে না। এছাড়া একটু আগে বললাম এন্টার, লাভ, লেটযুক্ত শব্দ, কম্প্রাইজ এবং অ্যাপ্রুভ, এদের পরে প্রিপোজিশন বসে না। ওকে, তার মোটামুটি কমপ্লিট। আমরা প্রত্যেকেই কমেন্ট সেকশনে জানিয়ে ফেলবো যে আমাদের কোন ওয়ার্ডগুলো পরে প্রিপোজিশন বসে না। ওকে, সবাই একটু কমেন্টে জানাও, কমেন্টে জানাতে থাকি। ইয়েস, রাইট, প্রত্যেকে জানাও। ইয়েস, ওকে, ভেরি গুড। আমাদের আজকের প্রচেষ্টা ছিল হচ্ছে মূলত তোমাদের ভোকাবুলারি পার্টটা, যেটা নিয়ে সবচেয়ে বেশি কমপ্লেইন যে ভোকাবুলারিতে কীভাবে আগাবো, বা ভাইয়া ভোকাবুলারি মুখস্থ থাকে না। তো চেষ্টা করলাম এভাবে পড়ানোর। আমাদের অফলাইন ক্লাস যেটা আছে সেই ক্লাসে আমরা মূলত এগুলো নিউমোনিক্স প্রসেসে পড়িয়ে থাকি। তোমার কাছে ইংলিশ ক্লাস মনে হবে না বোরিং, ইনশাল্লাহ শিওর। এবং অবশ্যই তুমি ইংলিশে বা জেনারেল নলেজে আমাদের ভাইয়া তো ক্লাস নিলেন, আগের দিন ক্লাস করলাম, ঠিক আছে, অনেক ভালো ক্লাস হয়েছে। এবং আমরা মূলত হচ্ছে ইংলিশ সাধারণ জ্ঞানে আমাদের ডিএমসি স্কলার্সে চেষ্টা করতেছি একটা রেভলিউশন নিয়ে আসার জন্য। ইনশাআল্লাহ শিওর আমাদের ক্লাস, প্রত্যেকের ক্লাস ভালো লাগবে। আর একটা ব্যাপার, প্রতিদিনই তো জাস্ট যেটা দিয়ে শেষ করি, সবসময় কিন্তু একটা কথা বলি যে আমাদের যদি সফল হতে চাও, আমাদের যারা 25 বা 26 ব্যাচ যারা আছি, অথবা যারা অ্যাডমিশন দিয়েছো, বা 24 ব্যাচ যারা ভাই বোন যারা আছো, প্রত্যেকের কাছে একটা রিকোয়েস্ট থাকবে যে এখনের যে সময়টা, এই সময়টা কিন্তু তোমার জন্য অনেক দামি সময়। এই সময়টা মানে তুমি তোমার জীবনের নতুন একটা স্টেজে যাবে। এবং যারা 24 ব্যাচ আছো, যারা একটু হলেও যে বলে যে আমরা ব্যর্থ হয়েছি লাইফে, ব্যর্থতা কিন্তু সফলতা বয়ে নিয়ে আসতে পারে। ওকে, আর যারা 25 ব্যাচ আছো, যারা তো নতুন একটা তোমাদের জীবনের নতুন একটা দ্বার উন্মোচিত হবে পরীক্ষার পরেই, এবং একটা লং জার্নি কিন্তু তোমাদের, কারণ তোমার নামের সাথে একটা ট্যাগ যোগ হবে কিন্তু। এবং দেখা যাবে কি আমাদের এমন হয় যে এখন তো তুমি তোমার বাবার নামে পরিচিত হচ্ছ, কিন্তু তুমি মেডিকেলে চান্স পাইলে হয়তো বা উল্টা হয়ে যেতে পারে যে অমুকের সন্তান। ব্যাপারটা কিন্তু খুবই মানে ইম্পর্টেন্ট, এবং এইটা কিন্তু প্রতিটা স্টুডেন্ট বা যারা আছি প্রত্যেকে একটু ধৈর্যশীল হতে হবে। এবং তোমরা জানো মনে হয় পৃথিবীতে যে মানুষগুলো ধৈর্যশীল তারা কিন্তু কখনো হারায় না। 1 ঘন্টার একটা অনলাইন ক্লাসে হয়তো আমরা অনেক সময় ধৈর্য হারিয়ে ফেলি, ধৈর্য হারানো যাবে না। তোমার মনে হয় জানো মনে হয় উসাইন বোল্টের কাহিনী, ভদ্রলোক কিন্তু ওই যে 9.58 ছিল মনে হয় ওনার হচ্ছে যে স্পিড, ওই স্পিডের জন্য কিন্তু উনি 20 বছর দৌড়েছিলেন। ওকে, মাইকেল ফেলপস যিনি কিন্তু আমাদের অলিম্পিকে জয়ী হয়েছিলেন, স্বর্ণ অনেকবার জয়লাভ করেছিলেন, এবং ইনি কিন্তু 5 বছর সংগ্রাম করেছেন, 5 বছর প্র্যাকটিস করেছেন। এবং তোমরা মনে হয় জানো সবচেয়ে মোহাম্মদ আলী বলে যে বক্সার ছিলেন তিনি কিন্তু তার লাইফের প্রতিদিন প্রায় 8 থেকে 10 কিলোমিটারের মতো হাঁটতেন। তো এই মানুষগুলো সাফল্যের স্বর্ণশিখরে এসেছে জাস্ট ডেডিকেশন, ডিটারমিনেশন এবং ডিসিপ্লিনের মাধ্যমে। 3টা ওয়ার্ড লাইফকে চেঞ্জ করে দেয়, এবং সবসময় মনে রাখবে ডেডিকেশন, ডিটারমিনেশন অ্যান্ড ডিসিপ্লিন, এই 3টা ওয়ার্ড তোমার লাইফকে চেঞ্জ করে দিবে। যারা ব্যর্থতা মনে করো একটা সময় কেটে যাবে, এবং তুমি তোমার ফিউচারে অবশ্যই ভালো কিছু হোক, সাদা অ্যাপ্রনের সেই যে স্বপ্ন, সেই যে প্রত্যাশা প্রত্যেকের মনে হয়, মনে প্রাণে কাজ করেই যে আমি সাদা অ্যাপ্রন ছুঁয়ে দেখতে চাই। সেই যদি ছুঁয়ে দেখতে চাও তাহলে অবশ্যই, আর বা আমাদের সাদা অ্যাপ্রনের সারথি যদি হতে চাও, অবশ্যই তুমি আমাদের সাথে থাকো। ইনশাআল্লাহ সেরা ক্লাসের গ্যারান্টি দিচ্ছি আমরা। আর আমাদের পড়ানোর স্টাইল একটু ডিফারেন্ট, কিন্তু আমরা কিন্তু একটু ডিফারেন্টভাবে পড়াই। তুমি দেখছো মনে হয় সিয়াম ভাইয়া তো আমাদের বস, ভাইয়া তো অন্য লেভেলে ক্লাস নেন, এবং ভাইয়াকে তুমি মেন্টর হিসেবে পাচ্ছ আমার কোচিংয়ে। অন্য ভাইয়ারা দে আর দ্য বস, এক কথায়
ওকে, শিয়া ভাইয়া ভালো ক্লাস নেন, আরাফাত ভাইয়া ভালো ক্লাস নেন, অন্য সাইফুর ভাইয়া নেন, মেহেদি ভাইয়া নেন, সব ভাইয়ারাই ভালো ক্লাস নেন, ফাহিম ভাইয়া নেন, হৃদয় ভাইয়া ভালো ক্লাস নেন, এবং তুমি একজন মেন্টরকে পাচ্ছ এই কোচিংয়ে। তো আশা করি সবাই আমরা মনে হয় আমাদের সাথে এই সাদা অ্যাপ্রনের সারথিতে সবাই যোগ দিব, এবং ডিএমসি স্কলার একটা পরিবার, এই পরিবারকে তুমি তোমার সাথে পাচ্ছ, এবং ইনশাল্লাহ শিওর তোমার এবার ক্যাম্পাস হবেই শিওর। ভালো থাকবো, সুস্থ থাকবো সবাই।